হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আর আজও আমি তোমাদের জন্য আরও একটা নতুন ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। ড্রামাটার নাম হলো পারফেক্ট মিসম্যাচ। ড্রামাটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এইরকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো চলো শুরু করছি। গল্পের শুরুতেই আমরা এই গল্পের হিরো জিফেইকে দেখবো, যে একটা কোম্পানির সিইও। আর আজ তার নতুন একটা প্রোডাক্ট লঞ্চের ব্যাপারে একটা মিটিং আছে। আর তারপরেই আসি আমাদের এই গল্পের হিরোইনের কথায়, যার নাম শিহুয়া। আর সে আমাদের হিরোর মতো শহরে থাকে না, সে শহর থেকে অনেক দূরের একটা গ্রামে থাকে। আর ও খুব ভালো মার্শাল আর্টিস্ট। আর শুধু মার্শাল আর্টিস্টই নয়, ও ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনেও খুব দক্ষ। শিহুয়ার বয়স 20 বছর হয়ে গেছে। আর তাই তো তার মাস্টার তাকে বলেছে যে তুমি অনেক বছর গ্রামে থেকেছ, তাই তোমার জীবনযাত্রা একটু পরিবর্তন করা দরকার। আর আমি চাই তুমি আজ থেকে শহরে গিয়ে থাকো। শহরে আমার ঝৌ হংসেন নামের একটা বন্ধু আছে, তার জন্য আমি একটা চিঠিও লিখেছি, আর সেটাই তোমাকে তার কাছ পর্যন্ত পৌঁছে দিতে হবে। ঝৌ হংসেন ঝৌ গ্রুপের চেয়ারম্যান। শিহুয়া যখন গ্রাম ছেড়ে শহরের দিকে রওনাই দিচ্ছিল, পুরো গ্রামের সবাই ওকে বিদায় জানাতে আসে। আর দেখে বুঝতেই পারছো গ্রামের লোকেরা ওকে কতটা ভালোবাসে। আর শিহুয়া এইভাবে চলে যাচ্ছে দেখে গ্রামবাসীরা তো খুব দুঃখ পায়, কিন্তু তবুও তো শিহুয়াকে ওদের বিদায় জানাতেই হয়। এদিকে জিফেই তো ততক্ষণে অফিসে চলে আসে। আর আমি যেমনটা আগে বলেছিলাম, জিফেইয়ের আজকে একটা নতুন প্রোডাক্ট লঞ্চের ব্যাপার মিটিং আছে। জিফেই মিটিংয়ে যা কিছুই বলছিল, ওর আঙ্কেল এবং আন্টি ওর মতের বিরুদ্ধেই ছিল। এতে জিফেই একটু না রেগে তার পুরো পারফেক্ট প্ল্যানিং এবং পুরনো কাজের রেকর্ড দেখিয়ে ওর আঙ্কেল এবং আন্টির মুখটাই বন্ধ করে দেয়। কিন্তু ওদেরকে দেখে তো মনেই হচ্ছিল না যে ওরা এতটুকুতে হার মেনে যাবে। আর ওরা তো এই প্রোডাক্ট লঞ্চের ব্যাপারে কিছু একটা গড়বড় করার জন্য প্ল্যানিংও করে রাখে। এদিকে শিহুয়া শহরে চলে এসছে, আর নিজের থাকার জন্য ছোট একটা বাড়ি ভাড়াও নিয়ে নিয়েছে। আবার আমরা চলে আসি অফিসের কথায়, যেখানে জিফেইয়ের বান্ধবী শিয়াও শিয়াও ওর কাছে আসে এই প্রোডাক্ট লঞ্চের ব্যাপারে কথাবার্তা বলতে। আসলে শিয়াও শিয়াওই এই কাজের দায়িত্বে ছিল। প্রোডাক্ট লঞ্চের কনফারেন্সের দিন একটা স্পোকার পার্সন দরকার, আর যেই স্পোকার পার্সন হিসেবে লিন নামের একজন ফেমাস অ্যাক্ট্রেস আসবে। আর এই ব্যাপারে কথাবার্তা বলতে গিয়ে শিয়াও শিয়াও তো এটাও বলে যে সে শুনেছে চেয়ারম্যান ঝৌ হংসেন প্রোডাক্ট লঞ্চের দিন নাকি লিনকে তার গ্র্যান্ড ডটার ইনল হিসেবে মেনে নেবে। এগুলো শুনে জিফেই বলে, আমি জানি না আমার দাদু কি করতে চাইছে, কিন্তু আমার এখনই নিজের ফ্যামিলি শুরু করতে ইচ্ছে নেই। আর এইরকম অ্যারেঞ্জ ম্যারেজ আমার একটুও পছন্দ নয়। এটা শুনে ওর বান্ধবী ইয়ার্কি করে বলে, তুমি না তোমার দাদুর পছন্দ করা কোনো ব্লাইন্ড ডেটে যাচ্ছ, না কোনো মেয়ের সঙ্গে প্রেম করছো, তাহলে মিসেস ঝৌ কি আকাশ থেকে পড়বে? এদিকে শিহুয়া তার মাস্টারের দেয়া ঠিকানা মানে ঝৌ গ্রুপের অফিস বিল্ডিং এর সামনে চলে আসে। আর এত বড় বিল্ডিং এ ওর মাস্টারের বন্ধু কাজ করে দেখে ও তো প্রথমে বিল্ডিং গুলোকে হাঁ করেই দেখতে থাকে। তারপর যখন শিহুয়া ঝৌ হংসেনের সঙ্গে দেখা করার জন্য বিল্ডিং এর মধ্যেই যাচ্ছিল, তখন সিকিউরিটি গার্ড ওকে আটকে দেয় আর ওকে জিজ্ঞাসা করে ও কার সঙ্গে দেখা করতে চাইছে। শিহুয়া তো বলেই দেয় আমি ঝৌ হংসেনের সঙ্গে দেখা করতে চাই। শিহুয়ার মুখ থেকে যখন চেয়ারম্যানের নাম শুনতে পায়, তখন সিকিউরিটি গার্ড ওকে আরো বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। তখন শিহুয়া একে একে করে সমস্ত কথাই সিকিউরিটি গার্ডকে বলে দেয়, কিন্তু সিকিউরিটি গার্ড তো ওর একটা কথাও বিশ্বাস করেনি। আর তো আর সিকিউরিটি গার্ড শিহুয়াকে ওখান থেকে চলে যেতেও বলে, কিন্তু শিহুয়া তো এত সহজে হার মানার পাত্রী ছিল না। তাই সে গেটের ওপর থেকে লাফিয়ে ভেতরে চলে যায়। তারপরেও যখন কিছু সিকিউরিটি গার্ডেরা ওকে আটকানোর চেষ্টা করছিল, তখন শিহুয়া তার মার্শাল আর্টসের মাধ্যমে সিকিউরিটি গার্ডদেরকে খুব মারে। কিন্তু তারপরেই আমরা দেখবো যে শিহুয়া তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কিছু চিন্তা করছিল। আর তারপরেই ওর মাস্টারের বলা একটা কথা মনে পড়ে। মাস্টার ওকে বলেছিল শহরে গিয়ে কারোর সঙ্গেই মারপিট করতে না। আর এটা মনে পড়তেই ওর একটু মন খারাপ হয়ে যায়, আর সে মন খারাপ করে বাইরে বেরিয়ে আসে। আর বাইরে এসেও সে এটাই ভাবছিল যে তাহলে সে ঝৌ হংসেনের সঙ্গে কি করে দেখা করবে। আর ও যখন এইসব কিছুই ভাবছিল, তখনই ঝৌ হংসেন অফিসে আসে। আর অফিসে পৌঁছেই ও জিফেইয়ের সঙ্গে কথা বলতে বলতে জিফেইয়ের অফিসে যায়। এদিকে আজকে যেহেতু নতুন প্রোডাক্ট লঞ্চের ইভেন্ট ছিল, সেই ইভেন্টে পারফর্ম করার জন্য কিছু লোক আসে, আর তাদেরকে এন্ট্রি ব্যাচও দেওয়া হচ্ছিল। যেটা দেখে শিহুয়ার মনে পড়ে এই এন্ট্রি ব্যাচ দিয়েই সবাই অফিসের মধ্যে যাচ্ছিল। তাই ওর মাথায় তো একটা বুদ্ধি চলে আসে, আর সে কোনো রকম মাথায় একটা টুপি লাগিয়ে একটা এন্ট্রি ব্যাচ নিয়েই নেয়, আর সেই পারফর্মারদের সঙ্গে বিল্ডিং এর মধ্যে চলে যায়। এদিকে দাদু জিফেইয়ের স্বাস্থ্যের ব্যাপারে খুব চিন্তা করছিল। আসলে জিফেই ঠিক করে খাওয়া দাওয়া করে না, আর ও এতটাই কাজের চাপে থাকে যে ওর তো বিশ্রাম নেওয়াই হয় না ঠিক করে। আর কাজের জন্য তো ওকে অনেক সময় রাত জেগেও থাকতে হয়। আর কথাবার্তা বলতে বলতে দাদু একদম ওর বিয়ের কথাতে চলে আসে। আর বিয়ের কথা উঠে এসছে দেখে জিফেই দাদুর জন্য জল আনার বাহানা করে ওখান থেকে উঠে চলে আসে। কিন্তু দাদু তখনও পর্যন্ত সেই স্পোকার পার্সন লিনের ব্যাপারে কথা বলতে থাকে, কিন্তু জিফেইয়ের লিনের প্রতি একটুও ইন্টারেস্ট ছিল না। এদিকে শিহুয়া বিল্ডিং এর মধ্যে চলে তো এসেছিল,
কিন্তু ও তো এটাই জানতো না যে ও কি করে চেয়ারম্যানের সঙ্গে দেখা করবে। ইভেন্টের আগে লিন তার পারফরম্যান্স প্র্যাকটিস করছিল, আর সেটা শেষ হতেই লিনের সঙ্গে বাকি সবাইও রেডি হওয়ার জন্য মেকআপ রুমের দিকে যাচ্ছিল। আর তাই তো শিহুয়াও ওদের পেছন পেছন মেকআপ রুমেই চলে আসে। কিন্তু একটা সিকিউরিটি গার্ডকে দেখে ও ভয় পেয়েই একটা রুমের মধ্যে লুকিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর লিনও ওই রুমের মধ্যেই যায়। আর লিন আসছে দেখে শিহুয়া ড্রেস চেঞ্জ করার একটা টেন্টের মধ্যে চলে যায়। আর তাই তো লিন বুঝতেও পারেনি যে সে ছাড়াও রুমের মধ্যে কেউ আছে। আর এরপরে ইভেন্ট শুরু হয়ে যায়। এদিকে আঙ্কেল আন্টির কথা থেকে আমরা এটা বুঝতে পারি যে আঙ্কেল আন্টি ইভেন্টকে খারাপ করার জন্য কিছু একটা প্ল্যানিং তো করে রেখেছে। আর তারপরেই আমরা জানতে পারবো যে এই লিন আসলে আঙ্কেল আন্টির সঙ্গেই কাজ করছে, মানে আঙ্কেল আন্টির সঙ্গে হাত মিলিয়ে এই ইভেন্টটাকে খারাপ করার চেষ্টা করছে। আর তাদের প্ল্যানিংটা ছিল লিন পারফর্ম করার আগের মুহূর্তেই বলবে যে তার শরীর খারাপ করছে, আর এর জন্য তাকে ইভেন্টে পারফর্ম করতেই হবে না। আর এরকমটা করলে কন্ট্রাক্ট ভাঙার জন্য ওকে পেনাল্টিও ভরতে হবে না। তাছাড়াও এরকমটা করার পরিবর্তে ও আঙ্কেল আন্টির কাছ থেকে খুব বড় পরিমাণে একটা টাকা নেবে। আর লিন যখন আঙ্কেল আন্টির সঙ্গে এইসব ব্যাপারে কথাবার্তায় বলছিল, টেন্টের ভেতরে থাকা শিহুয়া এইসব কথাবার্তা শুনে ফেলে। তারপর লিন রুম থেকে বাইরে বেরিয়ে আসতেই শিহুয়াও বাইরে আসে। এদিকে ইভেন্ট শুরু হয়ে গেছিল, তাই লিনকে পারফর্ম করার জন্য স্টেজে ডাকা হয়। আর তখনই লিন তার নিজের নাটক শুরু করে। সে অজ্ঞান হয়ে পড়ে থাকার নাটক করে। আর লিন অজ্ঞান হয়ে গেছে দেখে ওখানে থাকা সবাই তো খুব অবাক হয়ে যায়, কারণ লিনকে ছাড়া এই ইভেন্টটা তো কমপ্লিটই হবে না। আর লিনকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে শিহুয়া বুঝতে পারে যে রুমের মধ্যে যেই মেয়েটা কথাবার্তা বলছিল সে আসলে লিন। এদিকে ততক্ষণে চেয়ারম্যান এবং জিফেইও পারফরমেন্স দেখার জন্য চলেও আসে। লিন যে অজ্ঞান হয়ে গেছে সেই ব্যাপারে শিয়াওকেও জানানো হয়, কিন্তু শিয়াও ওদেরকে জানায় যেমনটা প্ল্যানিং করা ছিল তেমনটাই করতে। এদিকে শিহুয়া কিছুক্ষণ ভাবে যে তার কি করা উচিত, আর তারপর ও ভাবে যে লিনের এই নাটকটা এক্সপোজ করে দেওয়াই ঠিক হবে। তাই ও সবাইকে জানায় তার কিছু মেডিকেল স্কিল আছে। এটা বলার পরই শিহুয়া লিনের হাত এবং চিবুকের উপর জোর করেই চাপ দেয়। এতে বেচারি লিনের অবস্থা তো খারাপ হয়ে যায়, আর ও চিৎকার করেই উঠে পড়ে। কিন্তু তারপরেই যখন লিন বুঝতে পারে যে তার নাটক এক্সপোজ হতে চলেছে, তাই সে আবারও অজ্ঞান হওয়ার নাটক করে। সবাই যখন এটা দেখে চিন্তায় পড়ে গেছিল, জিহুয়া ওদেরকে বলে, আরে এত চিন্তা করো না, আমি ওকে ঠিক করে দিচ্ছি। আর পরের মুহূর্তেই শিহুয়া ওর হাতের কিছুটা মাংস ধরে খুব জোরেই টান দেয়। এতে লিন আবারও চিৎকার করে উঠে পড়ে। আর লিন বলে, তোমরা সবাই মিলে আমাকে বুলি করছো। আর এটা বলেই ও তো আবার কান্নাকাটি করারই নাটক করে। আর তারপর তো সে তার নিজের মেকআপটাও ইচ্ছে করেই খারাপ করে ফেলে এবং বলে যে আমার এখন মেকআপটাও খারাপ হয়ে গেছে, তাই আমি তো পারফরমেন্স কিছুতেই করব না। এটা বলেই লিন ওখান থেকে চলে যায়। আর ওর পেছনে ওর ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্টও চলে যায়। এদিকে সবাই তো এটা নিয়ে চিন্তা করছিল যে স্টেজে গিয়ে কে বলবে স্পোকার পার্সন পালিয়ে গেছে। এটা ভাবার পরেই সবাই তো শিহুয়াকেই দেখতে শুরু করে। আর শেষমেশ বেচারি শিহুয়া খুব নার্ভাস ভাবে স্টেজে আসে। আর ওকে স্টেজে দেখে জিফেই তো একটু চিন্তায় পড়ে, মানে ব্যাপারটা কি হচ্ছে ও তো বুঝতেই পারেনি। এদিকে শিয়াও বলে যেমনটা প্ল্যানিং ছিল তেমনটাই হবে। আর শিয়াওর কথাতে মিউজিকও স্টার্ট হয়ে যায়। বেচারি শিহুয়া তখন কি করবে বুঝতেই পারছিল না। তারপরে চারিদিকে সমস্ত লাইট বন্ধ হয়ে গিয়ে শিহুয়ার উপরে একটা ফোকাস লাইট পড়ে। শিহুয়া তো তখন বুঝতেই পারছিল না যে ওর কি করা উচিত, তাই সে তার নিজের চোখটাই বন্ধ করে নেয়। আর চোখ বন্ধ করে সে তার মাস্টারের বলা কিছু কথা মনে করতে থাকে। এইগুলো মনে করার পর শিহুয়া ভাবে তার এবার পারফরমেন্স শুরু করা উচিত। তাই শিহুয়া স্টেজের ওপর তার মার্শাল আর্টসই দেখাতে শুরু করে। শিহুয়ার পারফেক্ট মার্শাল আর্টসের স্কিল দেখে ওখানে থাকা সবাই খুব খুশি হয়ে যায়। ওর এই পারফরমেন্স সব থেকে বেশি ভালো লাগে তো চেয়ারম্যানের, তাই চেয়ারম্যানই সবার আগে উঠে দাঁড়িয়ে হাতের তালি দেয়। আর এটা দেখে বাকি সবাইও উঠে দাঁড়িয়ে তালি দিতে শুরু করে। জিফেইয়ের এইসব ব্যাপারে একটু অদ্ভুত লাগলেও সেও খুব খুশি হয়, কারণ ইভেন্টে কোনো সমস্যা হয়নি। তারপর ও স্টেজে গিয়ে শিহুয়ার সঙ্গে হ্যান্ডশেক করে আর সবার সামনে ওকে লিন নামে পরিচয় দেয়। তখন শিহুয়া আস্তে আস্তে করে ওকে বলে, কিন্তু আমি তো লিন নই। আর এরপরে ঘটনাটা পরিবর্তন হয়, মানে শিহুয়াকে আমরা জিফেইয়ের অফিসে দেখব, যেখানে প্রথমে জিফেই লিনের সঙ্গে কথাবার্তা বলে কন্ট্রাক্ট ভাঙার জন্য ওকে পেনাল্টি ভরতেই হবে। তারপর জিফেই কোম্পানির এমপ্লয়ীদের কাছ থেকে এটাও জানতে পারে শিহুয়া পারফর্মার গ্রুপের কেউই নয়, আর ও কি করে ভেতরে এসছে সেটাও কেউ জানে না। জিফেই তারপর শিহুয়াকে জিজ্ঞাসা করে, তুমি মার্শাল আর্টস কোথা থেকে শিখেছ? তখন শিহুয়া বলে, আমার পরিবারের কাছ থেকে। তারপর ওকে জিজ্ঞাসা করে, তুমি কোম্পানির মধ্যে কি করছো? আমি কাউকে খোঁজার জন্য এসেছি। জিফেই জিজ্ঞাসা করে, তুমি কি তাকে খুঁজে পেয়েছো? শিহুয়া বলে, পাইনি এখনো। তো জিফেই ওকে আবারও জিজ্ঞাসা করে, কিন্তু তোমাকে তো স্টেজে পাঠানো হয়েছিল এটা বলার জন্য স্পোকার পার্সন উপস্থিত নেই, কিন্তু তুমি সেখানে মার্শাল আর্টস দেখানো কেন শুরু করেছিলে?
তখন শিহুয়া বলে, আসলে আমি তো এটা বলতেই স্টেজে গিয়েছিলাম, কিন্তু আমি কিছু বলবো তার আগেই মিউজিক শুরু হয়ে গেছিল, আর তারপরে এত লোক আমাকে দেখছিল, তাই আমি যদি কিছু পারফর্ম না করতাম ব্যাপারটা এম্বারেসিং হয়ে যেত না। এই কথাটা শুনে শিয়াও শিয়াও হেসে ফেললেও জিফেই শিহুয়াকে ধন্যবাদ জানায়, আর শিহুয়াকে এটাও বলে যে তাদের কোম্পানিতে কিছুদিন কাজ করতে, আর ততদিন পর্যন্ত যতদিন না ওদের স্পোকার পার্সনের সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। আর এই ব্যাপারে সমস্ত কথাবার্তা ওকে শিয়াও শিয়াওয়ের সঙ্গে বলতে বলে। তারপরও শিয়াও শিয়াওকে এটাও বলে যে শিহুয়া যাকে খুঁজতে এখানে এসছে তাকে খুঁজতে যেন শিয়াও শিয়াও ওকে সাহায্য করে। তো শিয়াও শিয়াও শিহুয়াকে জিজ্ঞাসা করে, তুমি কাকে খুঁজতে এসছো? তখন শিহুয়া যখন বলে যে সে ঝৌ হংসেনকে খুঁজছে, এটা শুনে জিফেই তো খুবই অবাক হয়ে যায় আর ওখানেই দাঁড়িয়ে যায়। তারপর জিফেই শিহুয়াকে তার দাদুর সঙ্গে দেখা করাতে নিয়ে আসে। এদিকে আমরা জিফি এর ভাই জিরানকে দেখব, যে তার দাদুর সঙ্গে চেস খেলছিল। এদিকে জিফেই এবং শিহুয়া জিফেই এর দাদুর জন্য ওখানে বসে অপেক্ষা করছিল, আর শিহুয়া এতটাই বকবক করছিল যে জিফেই তো ওর উপর রেগেই যায়। আর ও যখন ওকে কিছু বলতেই যাচ্ছিল তখনই জিরানের সঙ্গে দাদু ওখানে চলে আসে। তারপর দাদু শিহুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে শিহুয়া তার নিজের ইন্ট্রোডাকশন দেয়, আর এটাও বলে যে আমার মাস্টারই আমাকে এখানে পাঠিয়েছে। তখন যখন দাদু ওকে জিজ্ঞাসা করে তোমার মাস্টারের নাম কি, তখন শিহুয়া বলে আমার মাস্টার শি চিংকুয়ান। এইটা শুনে দাদু তো বেশ অবাক হয়ে যায়। আর হ্যাঁ, আমার মাস্টার তোমার জন্য একটা চিঠিও পাঠিয়েছে। এই বলে শিহুয়া চিঠিটা দাদুকে দিয়ে দেয়। চিঠিটা পড়ে নেওয়ার পরেই দাদু ওদেরকে জানায় যে অনেক বছর আগে মাস্টার চিংচুয়ানি দাদু জীবন বাঁচিয়েছিল। আসলে অনেক বছর আগে দাদু পাহাড়ে উঠতে গিয়েছিল, আর সেই সময় দাদু যখন বিপদে পড়ে যায় তখন মাস্টার চিংচুয়ানি ওকে সাহায্য করেছিল, আর তারপর থেকেই ওরা দুজন বন্ধু হয়ে গেছিল। আর তারপর থেকে দাদু প্রতি বছরই মাস্টার চিংচুয়ানের জন্য অনেক উপহার নিয়ে যেত, কিন্তু মাস্টার চিংচুয়ান ওই উপহারগুলো অ্যাকসেপ্ট করতো না, আর শুধু এটুকুই বলতো তখন আমার তোমাকে বাঁচানো উচিত ছিল, তাই আমি তোমাকে বাঁচিয়েছি। কিন্তু দাদুর জীবন বাঁচানোর জন্য দাদু মাস্টার চিংচুয়ানকে রিপে করতে চাইছিল, কিন্তু তারপরের বছর যখন মাস্টার চিংচুয়ানের সঙ্গে ও দেখা করতে যায় মাস্টার চিংচুয়ান তো সেখান থেকে চলে গেছিল। আর আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করতেও এটা জানা যায় যে ওরা তো জানেই না মাস্টার চিংচুয়ান কোথায় গেছে। তাই দাদুর তো খুবই কষ্ট হয়েছিল, কারণ সে মাস্টার চিংচুয়ানকে রিপে করতে পারেনি। আর তারপর তো দাদু এটাও বলে যে মাস্টার চিংচুয়ান এই চিঠির মাধ্যমে বলেছে যে শিহুয়ার খেয়াল রাখতে। আসলে মাস্টার ছাড়া শিহুয়ার আর কেউই নেই, আর তাই তো মাস্টার চিংচুয়ান যখন এখানে নেই তখন শিহুয়ার দায়িত্বটা সে দাদুকেই দিয়ে দিয়েছে। আর তাই তো দাদু হঠাৎ করে এটা বলে বসে, শিহুয়া আজ থেকে আমার দত্তক নিয়ামে। এইটা শুনে জিরান এবং জিফেই দুজনে এইতে না বলে, আর শিহুয়াও এই ব্যাপারে খুবই অবাক হয়ে গেছিল। তারপর দাদু ওদেরকে জিজ্ঞাসা করে তারা এই ব্যাপারে কেন না বলছে। তখন ওরা দুজন দাদুকে এটা বলে, আসলে শিহুয়া তো আমাদের বয়সী, আর তুমি যদি ওকে দত্তক নাও তাহলে আমাদেরকে শিহুয়াকে আন্টি বলে ডাকতে হবে, আর এটা নিশ্চয়ই শিহুয়ারও ভালো লাগবে না। এতে আমাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু শিহুয়ার হয়তো এই ব্যাপারটা ভালো লাগবে না। তখন দাদু বলে তোমরা ঠিকই বলেছো, তাহলে চলো আমরা আগে শিহুয়া কোথায় থাকবে সেটাই ঠিক করি। আর তারপর শিহুয়াকে বলে তোমার জন্য একটা বাড়ি কিনলে কেমন হয়। এটা শুনে শিহুয়া তো ভীষণ অবাক হয়ে যায়। তারপর দাদু বলে তোমার তো শান্ত পরিবেশ খুব ভালো লাগে, তাহলে তোমার জন্য মিডিয়াম সাইজের একটা ভিলা কিনলে কেমন হয়। এটা শুনে শিহুয়া আরো বেশি অবাক হয়। তখন জিভেই বলে আরে দাদু একটু শান্ত হও, তুমি তো ওকে ভয় দেখিয়ে দিচ্ছ, ওকেও তো জিজ্ঞাসা করো ও কি চায়। তখন দাদু ওকে জিজ্ঞাসা করে তুমি কি চাও বলো। এটা শুনে শিহুয়া বলে আমার এখন একটা ছোটখাটো জব হলেই হবে, যেটা দিয়ে সে তার নিজের জীবন চালিয়ে যেতে পারবে। ছোটবেলা থেকে আমি গ্রামে থেকেছি তো, আর গ্রামের লাইফ এবং শহরের লাইফ ভীষণই আলাদা, তাই আস্তে আস্তে আমি এই সব কিছু অ্যাডাপ্ট করতে চাই। আর তাছাড়াও থাকার জন্য ওর খুব বড় একটা বাড়ি চাই না, ও থাকার জন্য ব্যবস্থা করেই ফেলেছে। এতে তো দাদুও রাজি হয়ে যায়। এরপর জিফে শিহুয়াকে তার অফিসে আনে, আর যেহেতু কোম্পানির সিও শিহুয়াকে অফিসে এনেছে তাই কোম্পানির সমস্ত এমপ্লয়িরাই ওর সঙ্গে খুব ভালো ব্যবহারই করছিল। শিহুয়া এখন থেকে ইন্টার্ন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। একে তো শিহুয়া গ্রাম থেকে এসছে, আর তারপরে দাদু বলেই দিয়েছে যে ওকে বেশি কাজ দিতে না, তাই জিফেইও এই কথাটা শিয়াও শিয়াওকে জানিয়ে দেয় যাতে শিহুয়াকে বেশি কাজের চাপ না দেওয়া হয়। আর তারপর জিফেই শিয়াও শিয়াওকে এটাও বলে যে ইভেন্টের দিন হঠাৎ করে যে লিন পালিয়ে গেছিল তার ব্যাপারে ইনভেস্টিগেশন চালাতে। জিফেই ভালো করে জানতো যে এই কাজগুলো তার আঙ্কেল এবং আন্টির, কিন্তু ওর কাছে কোনো প্রমাণ তো ছিল না। এদিকে অফিসের প্রথম দিন শিহুয়াকে কোনো কাজই দেওয়া হয়নি, তাই পরের দিনেও খুব এক্সাইটেড ভাবেই অফিসে পৌঁছে যায়, কারণ সে তো এটাই ভাবছিল যে আজকে থেকেও খুব কাজ করবে। কিন্তু তারপর দেখা যায় যে ওকে তো কেউ কোনো কাজই দিচ্ছে না, আর ও এতটাই বোর হয়ে যাচ্ছিল তাই সে নিজে থেকেই লোকেদের কাছে চেয়ে চেয়ে ওদের কাজে সাহায্য করে দিচ্ছিল। সন্ধ্যের সময়ও অফিসের সমস্ত এমপ্লয়িরা নিজেদের বাড়ি চলে যায়, কিন্তু শিহুয়া ওখানেই বসে থাকে, কারণ ওকে তো কেউ কোনো কাজই দেয়নি। তারপর শিহুয়া জিফেইয়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে যায়। তখন জিফেই ওকে বলে আসলে তুমি কতটা কাজ করতে পারো সেটা তো কেউই জানে না, তাছাড়াও তুমি অফিসে নতুন এসছো, তাই তোমাকে বেশি চাপ নিতে হবে না।
আর এরপর থেকে কারোর যদি কোনো কাজে সাহায্য দরকার হয় তাহলে তুমি তাদেরকে সাহায্য করে দিও। আর এইভাবে তুমি ওদের সঙ্গে মিশেও যাবে আর কি কি কাজ করতে হয় সেটাও শিখে যাবে। কথা বলতে বলতেই শিহা লক্ষ্য করে যে জিফেইয়ের তো মাথা যন্ত্রণা করছে, তাই সে জিফেইকে হাতটা সামনের দিকে বাড়াতে বলে। জিফেই সেটাই করে। তখন শিহা ওকে ওর চোখের দিকে তাকিয়ে থাকতে বলে আর তারপর সে জিফেইয়ের পালস চেক করতে শুরু করে। পালস চেক করতে গিয়ে ওর মনে পড়ে সে ওকে বলেছিল যে আমাদের বস তো অনেক রাত্রি পর্যন্ত কাজ করে, অনেক সময় তো এমনও হয় যে ও সারা রাত জেগেই কাজ করে। আর পালস চেক করার পর শিহা জিফেইয়ের শরীর কেমন আছে সেটা বুঝে যায়। জিফেই যখন শিহাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে তখন শিহা বলে কিছুই হয়নি। কিন্তু বাড়ি গিয়ে প্রথমেই শিহা জিফেইয়ের জন্য কিছু হার্বাল মেডিসিন তৈরি করার জন্য সব উপকরণ এক জায়গায় আনে। আর পরের দিন অফিসে গিয়ে প্রথমেই সেই উপকরণগুলো দিয়ে ওষুধ বানাতে শুরু করে। কিন্তু এই মেডিসিনটা স্মেলটা এতটাই স্ট্রং ছিল যে অফিসের কেউই এটা পছন্দ করতে পারছিল না। তাই শিহা তাড়াতাড়ি করে ওষুধটা তৈরি করে ফেলে। তারপর যখন ও জিফেইয়ের অফিসে যায় ওকে ওষুধটা দেওয়ার জন্য তখন দেখে জিফেই তো অফিসে ছিলই না। জিফেইয়ের টেবিলটা তখন অগোছালো ছিল আর শিহার তখন কোনো কাজও ছিল না। তাই সেভাবে যে জিফেইয়ের টেবিলটাকেই সে গুছিয়ে ফেলবে, ব্যাস আর কি। এটা ভাবার পরেই সে টেবিলের সমস্ত জিনিসপত্রকে এদিক ওদিক করে গুছিয়ে রাখে। আর তারপর আগের দিনের মতোই আজকেও সে সবাইকে সাহায্য করতে থাকে। কখনো সে জলের ড্রাম তুলে কাউকে সাহায্য করছিল, কখনো বা কারোর ঘাড়ের ব্যথা ঠিক করে দিচ্ছিল। আবার একজন এমপ্লয়ি যখন জিফেইয়ের একটা ব্লেজার নিয়ে ড্রাই ক্লিনিং এর জন্য যাচ্ছিল তখন শিহা জিফেইয়ের ব্লেজারটা নিজে নিয়ে নেয় আর বলে আমি এই কাজটা করিয়ে আনছি। কিন্তু ড্রাই ক্লিনিং করানোর দোকানে গিয়ে জানতে পারে যে এই ব্লেজারটা পরিষ্কার করানোর জন্য ওকে 300 থেকে 400 টাকা দিতে হবে। শিহা ভাবে এটা একটু খুব বেশি দাম হয়ে যাচ্ছে, তাই সে নিজেই 5 টাকার একটা সাবান কিনে জিফেইয়ের ব্লেজারটাকে পরিষ্কার করতে শুরু করে আর তারপর ব্লেজারটাকে ছাদে শুকোতেও দিয়ে আসে। এইসব কাজ করে শিহা তো খুব খুশি হচ্ছিল আর অফিসে আজকে সবাই ওর সঙ্গে খুব ভালো করে কথাও বলছিল। কিছুক্ষণ পর মিস্টার ঝাও নামের একজন জিফেইয়ের সঙ্গে কন্ট্রাক্টের ব্যাপারে কিছু কথা বলার জন্য জিফেইয়ের একজন এমপ্লয়ির সঙ্গে মিটিং রুমে যায়, যেটা দেখতে পেয়ে শিহাও ওদের পেছনে চলে যায়। আর তারপর তো মিস্টার ঝাওয়ের জন্য এক গ্লাস জলও নিয়ে যায়। এদিকে জিফেই অফিসে ফিরে দেখে মিস্টার ঝাওয়ের জন্য যে প্রপোজালটা ও তৈরি করেছিল সেটা তো টেবিলেই নেই। আর শুধু এটুকু নয়, টেবিলের বাকি ফাইলগুলোও সেখানে ছিল না, যেটা দেখে জিফেই তো খুবই রেগে যায়। আর এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য সে তার সমস্ত অ্যাসিস্ট্যান্টকে অফিসের মধ্যে ডাকে। তাই মিস্টার ঝাওয়ের দায়িত্বে যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে শিহাকে বলে আপাতত তুমি মিস্টার ঝাওয়ের খেয়াল রাখো, আমি অফিস থেকে ঘুরে আসছি। জিফেই জিজ্ঞাসা করাতে ওই অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে যে তোমার পারমিশন ছাড়া আমরা তোমার অফিসে কখনোই আসি না, আর তাছাড়াও ফাইলগুলোকে কে সরিয়েছে সেটাও আমি জানি না। তখন সেও ফাইলগুলো বুকশেলফে আছে নাকি দেখার জন্য বুকশেলফ চেক করতে শুরু করে। আর তারপর দেখে যে সত্যিই তো ফাইলগুলো ওখানে আছে। আর এটাও বলে যে এই কাজটা করেছে সে অ্যালফাবেটিক্যালি ফাইলগুলোকে অ্যারেঞ্জ করেছে। এটা শুনে জিফেই সেই প্রপোজালটাকে অ্যালফাবেটিক্যালি খোঁজার পর খুঁজেই পেয়ে যায়। আর যেহেতু প্রপোজালটাও পেয়ে গেছে তাই সে মিস্টার ঝাওয়ের সঙ্গে কথা বলতে যাবে বলে ভাবে। কিন্তু যাওয়ার আগে নিজের মনকে শান্ত করার জন্য সে একটু কফি খেতে চাইলো। কফিটা খাওয়ার পর জিফেই তো খুবই রেগে যায় আর অ্যাসিস্ট্যান্টদেরকে জিজ্ঞাসা করে এগুলো কার কাজ। কফিটার স্মেল থেকে একজন এমপ্লয়ি বুঝে যায় এই স্মেলটা তো তখন সে পেয়েছিল যখন শিহা অফিসের মধ্যে কোনো একটা ওষুধ তৈরি করছিল। আর অ্যাসিস্ট্যান্টের কথা থেকে সবাই এটা ভালোভাবে বুঝেই যায় যে এইসব কিছু শিহার কাজ। শিহাই আজকে সকালে অফিসে এসেছিল আর এখানে যা কিছু সমস্যা হয়েছে সেই সমস্ত কিছুই শিহার কাজ। এদিকে মিটিং রুমে মিস্টার ঝাওয়ের সঙ্গে শিহা ছিল আর সে লক্ষ্য করে মিস্টার ঝাওয়ের কোমরে ব্যথা হচ্ছে, তাই সে এই ব্যাপারে মিস্টার ঝাওকে অনেক প্রশ্নও করে। জিফেই তো খুবই রেগেছিল শিহার ওপর, তাই সে তার অ্যাসিস্ট্যান্টদেরকে জিজ্ঞাসা করে শিহা এখন কোথায় আছে। তখন একজন অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে শিহা তখন মিস্টার ঝাওয়ের সঙ্গে আছে। আর এটা জানার পরেই জিফেই এর সঙ্গে সমস্ত এমপ্লয়িরা মিটিং রুমের দিকে দৌড়ায়। জিফেই তো এটাই চিন্তা করছিল শিহা মিস্টার ঝাওয়ের সঙ্গে কিছু খারাপ না করে বসে। কিন্তু মিটিং রুমের দরজা খোলার পরেই ও দেখে যে শিহা তো মিস্টার ঝাওয়ের কোমরের ওপর পা তুলে রেখেছে আর মিস্টার ঝাওয়ের দুটো হাত ধরেও রেখেছিল। এটা দেখে জিফেই তো চিৎকার করে ওকে থামতে বলে, কিন্তু তার আগে তো শিহা মিস্টার ঝাওয়ের হাত ধরে টেনে দিয়েছিল। আর এটা দেখে এই বেচারা জিফেই তো ওখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জিফেইয়ের যখন জ্ঞান ফেরে তখন তো শিহা আবারও ওর জন্য হার্বাল মেডিসিন তৈরি করে রেখেছিল, কিন্তু এবারে জিফেই ওটা খাবে নেই বলে দেয়। আর তারপর ওকে জিজ্ঞাসাও করে আমার অফিসের মধ্যে যা কিছু হয়েছে সেগুলো কি সব তুমি করেছো। তখন শিহা তো স্বীকার করেই নেয় যে অফিসের মধ্যে যা কিছু হয়েছে সেগুলো সে করেছে। আর ও তো এটাও বলে কারণ তুমিই তো আমাকে প্রোঅ্যাক্টিভ থাকতে বলেছিলে, তুমিই তো বলেছিলে সবাইকে যেন আমি সাহায্য করি। আর তাই তো আমি আজকে তোমার অফিসের মধ্যে গিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফাইলগুলোকেও অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করে দিয়েছি, কারণ এটাই তো আমার কাজ, তোমাকে সাহায্য করা, কোম্পানির লাভ করা আর
আর টাকা বাঁচানো। জিফেই বলে টাকা বাঁচানো মানে তুমি টাকা বাঁচানোর জন্য কি কি করেছো? এটা শুনে শিহুয়া ওকে ছাদে নিয়ে যায়। তারপর তার নিজের হাতে পরিষ্কার করা ব্লেজারটা জিফেইকে দেখায়। আর জিফেইয়ের ফেভারিট ব্লেজারের এই অবস্থা দেখে ও তো খুবই রেগে যায়। এইগুলো আর সহ্য করতে না পেরে জিফেই তো ওকে সোজা ওর দাদুর বাড়িতে আনে। আর দাদু ওখানে আসতেই ও দাদুকে নিয়ে ওখান থেকে চলে যায় যাতে আলাদাভাবে দাদুর সঙ্গে কথা বলতে পারে। আর তারপর তো জিফেই দাদুর কাছে শিহুয়ার ব্যাপারে অনেক কমপ্লেন করতে শুরু করে। আর জিফেইকে ওরকম করতে দেখে দাদুর তো ওর ছেলের কথা মনে পড়ে, মানে জিফেইয়ের বাবার কথা মনে পড়ে। আসলে জিফেইয়ের বাবাও ঠিক একইভাবে জিফেইয়ের মায়ের ব্যাপারে কমপ্লেন করতো। এদিকে শিহুয়া যখন একাই ছিল জিরান ওর কাছে আসে আর কথাবার্তার মাধ্যমে ওদের মধ্যে তো বন্ধুত্বও হয়ে যায়। জিরান তো ওকে এটাও বলে যে দাদা তোমাকে বাড়িতে এনেছে, তার মানে দাদা নিশ্চয়ই তোমাকে পছন্দ করে। এটা শুনে শিহুয়া বলে সেটা কি করে হতে পারে, আমাদের তো এই সবে দেখা হলো আর আমি জিফেইয়ের ব্যাপারে এরকম কিছু ভাবিই না। এটা শুনে জিরান বলে কথাটা শুনে আমি একটু স্বস্তি পেলাম। আর তারপর জিরান শিহুয়ার নাম্বারও নিয়ে নেয়। আর ওদের কথাবার্তার মাঝখানে দাদু এবং জিফেইও ওখানে চলে আসে। তারপর দাদু আলাদা করে শিহুয়ার সঙ্গে কথা বলে। দাদু ওকে জিজ্ঞাসা করে তুমি জিফেইয়ের ব্যাপারে কি ভাবো? তখন তো প্রথমটা শিহুয়া ওর খুব প্রশংসা করে। তারপর দাদু যখন বলে তুমি সত্যিকারে বলো, তখন শিহুয়া সমস্ত কথা খুলে বলে আর ওর খারাপ স্বাস্থ্যের ব্যাপারেও বলে। তখন দাদু ওকে বলে তুমি কি জিফেইয়ের খেয়াল রাখতে আমাকে একটু সাহায্য করবে? তো শিহুয়াও এতে হ্যাঁ বলে দেয়। পরের দিন জিফেই নিজের অফিসে যখন ঢুকছিল তখন শিহুয়া তার অফিসের মধ্যে বসে হার্বাল মেডিসিন তৈরি করছিল। আর ওর গন্ধটা এতটাই স্ট্রং ছিল যে জিফেই তো সহ্য করতেই পারেনি। তাই ওর রেগেই শিহুয়ার উপরে চিৎকার করতে শুরু করে। আর তারপর শিহুয়াকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তো শিহুয়া বলে আমি এখানে আমার কাজ করছি। আর জিফেই যখন কিছু বলতেই যাচ্ছিল দাদুর পাঠানো লোকটি বলে ওঠে চেয়ারম্যানের স্পেশাল অর্ডারেই শিহুয়া আবারও এই কোম্পানিতে কাজ করবে। আর চেয়ারম্যানের কথাতেই শিহুয়াকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব অ্যাডমিনিস্ট্রেশন করা হয়েছে। এটা শুনে জিফেই বলে ওঠে কিন্তু এরকম কোনো পদ তো আমাদের কোম্পানিতেই নেই। তখন ওই লোকটি বলে ওঠে চেয়ারম্যান এই পদটা নতুন করে তৈরি করেছে আর শিহুয়ার কাজটা হলো তোমাকে লক্ষ্য রাখা আর তোমাকে সাহায্য করা। এইগুলো শুনে জিফেই বলে ওঠে আমার কোনো সমস্যাই নেই আর আমার কাজ করার জন্য আমার সেক্রেটারিরা তো আছেই। শিহুয়া বলে তোমার দরকার আছে। আর তারপর তো ওদের মধ্যে দরকার আছে দরকার নেই এই কথা নিয়ে ঝগড়া বেঁধে যায়। তারপর শিহুয়া রেগেই সরি বলে ওকে একটা সোফার উপর ফেলে দেয়। আর তারপর ওর পায়ে জোর করে এই চিমটি কাটে এবং বলে তুমি যদি সুস্থ থেকে থাকো তাহলে এই চিমটিটা তোমার পায়ে কিছুই মনে হবে না। বেচারা জিফেইয়ের তো অনেক লাগছিল কিন্তু শিহুয়ার সামনে সেটা সে স্বীকার করতেই রাজি ছিল না। তাইও বলে আমার একটুও লাগছে না। কিন্তু শিহুয়া তো হার মানেনি। ওকে বলে তোমার ভালো লাগুক আর নাই লাগুক আমি তো তোমার সঙ্গেই থাকবো যতদিন না তুমি সুস্থ হয়ে যাচ্ছ। আর তারপর তো শিহুয়া দাদুকে ভিডিও কলে লাগিয়ে দেয়। আর দাদুর সামনে না চাইলেও শিহুয়ার বানানো ওষুধটা ওকে খেতেই হয়। আর আজকেও মিস্টার ঝাও জিফেইয়ের সঙ্গে মিটিং এর জন্য আসে, যেখানে গিয়ে জিফেই প্রথমেই মিস্টার ঝাওয়ের কাছে শিহুয়ার হয়ে ক্ষমা চায়। তখন মিস্টার ঝাও বলে আরে ক্ষমা চাইছো কেন? উল্টে তো আমার শিহুয়ারকে ধন্যবাদ জানানো উচিত, কারণ ওর জন্য এটা আমার এতদিনের পুরনো পিঠের ব্যথা ভালো হয়ে গেছে। আর মিস্টার ঝাও তো ওকে এটাও বলে যে পরের বার যখন আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো শিহুয়াকেও তোমার সঙ্গে এনো, কিন্তু যাতে এরপর মিস হুয়াকে আমি আমার কিছু বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি, কারণ তাদেরও শরীরে অনেক রকম সমস্যাই আছে যেটা শিহুয়াই ঠিক করতে পারবে। মিস্টার ঝাও চলে যাওয়ার পর শাও শাও জিফেইকে বলে এবার তো তোমার শিহুয়ার কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ এই ব্যাপারের জন্য শিহুয়াকে আগের দিন অনেক কথাই শুনিয়েছিল জিফেই। জিফেই বলে আমার ওর কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকারই নেই, বরং আমি তো ওকে অফিস থেকে তাড়াতাড়ি বের করে দিতে চাই। তারপর জিফেই শিহুয়াকে তার অফিসে ডাকে। আর আজকে জিফেই শিহুয়ার সঙ্গে খুব সুন্দরভাবেই কথা বলছিল আর তো আর কালকে করা খারাপ ব্যবহারের জন্য ওর কাছে ক্ষমাও চায়। আর তারপর জিফেই পয়েন্টে আসে এবং এটা বলে তোমার মধ্যে এত ভালো মেডিকেল স্কিল আছে আর আমার মনে হয় তুমি সেগুলোকে আরো ভালো কাজে লাগাতে পারবে। তারপর জিফেই একটা ভালো কলেজের নাম বলে এবং এটা বলে তুমি যদি ওই কলেজের এন্ট্রান্স এক্সামে পাশ করো তাহলে তুমি ওই কলেজের রিসার্চ ইনস্টিটিউশনে কাজ করতে পারবে। এবার বলো তুমি কলেজে যাওয়ার ব্যাপারে কি ভাবছো? এটা শুনে শিহুয়া প্রথমটাই তো খুব খুশি হয় আর তারপরে বলে ওঠে না না, আমি আমার এখানকার কাজ শেষ না করে কি করে ওখানে যেতে পারি? আর তাছাড়াও তোমার দাদু আমার জন্য কত কি করেছে, আমি তার কথা না শুনে কি করে এখান থেকে চলে যেতে পারি? আর শিহুয়ার তো এটাও সন্দেহ হচ্ছিল যে জিফেই বোধহয় তাকে ইচ্ছে করে এখান থেকে ভাগানোর চক্করে আছে। জিফেই যখন দেখলো ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে সে তখন বলে ওঠে তোমার সামনে তো এখন দুটো অপশন আছে, এক আমার যে ব্লেজারটা তুমি খারাপ করেছো তার টাকা তুমি ভরে দাও, আর তুমি তো জানোই ব্লেজারটা কতটা দামি, আর না হলে কলেজের এন্ট্রান্স এক্সামের ফর্মটা ফিল আপ করো। বেচারি শিহুয়া এতে তো সমস্যায় পড়ে গেছিল। আর তারপর অনেক চিন্তা করার পর ও এটা বলে আমি চেষ্টা করব ধীরে ধীরে তোমার ব্লেজারের পুরো দামটাই ফেরত দিয়ে দেওয়ার। আর এবার তো জিফেই খুব রেগে যায়
এবং ওদের মধ্যে ঝগড়াই বেঁধে যায়। আর এইরকম টানাটানিতে জিফেইয়ের হাতের হাড়টা একটু সরে গেছিল। এটা দেখে শিহুয়া হেসে বলে, তোমার শরীরে তো ক্যালসিয়ামেরও ঘাটতি আছে। কথাটা শুনে জিফেই এতটাই রেগে যায় যে সে তো ওখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জিফেই যখন চোখ খোলে দেখে ওর সামনে শিয়াও শিয়াও বসেছিল। আর শিয়াও শিয়াও তোকে এটাও বলে, তোমাকে হসপিটালে পৌঁছানোর আগেই শিহুয়া তোমার হাড়গুলো সেট করে দিয়েছিল। শিহুয়া ওর কাছে ছিল না, তাই জিফেই ভাবে এই সুযোগে আমাকে এখান থেকে পালাতে হবে। আর এটাও ভাবে আমি তো এবার শিহুয়াকে পুলিশের কাছেও পাঠাতে পারি, কারণ শিহুয়া আমার হাত ভেঙে দিয়েছে। এটা শুনে শিয়াও শিয়াও ওকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, আর যেখান থেকে এটা বোঝা যায় ওদের মধ্যে ঝগড়াটা প্রথমে জিফেই শুরু করেছিল। আর জিফেই তো এটা দেখে অবাক হয়ে যায়। ও যখন অজ্ঞান ছিল শিহুয়া ওকে একটা চেয়ারের উপর বসিয়ে চেয়ারটাকে অফিসের সমস্ত এমপ্লয়ির সামনে দিয়ে টেনে টেনে গাড়ি পর্যন্ত নিয়ে গেছিল। ভিডিওটা দেখে জিফেই তো খুবই এম্বারেস হয়। আর এটা ভাবে অফিসের সমস্ত এমপ্লয়ির কাছে আমার মান সম্মান বলে আর কিছুই থাকলো না। আর ওদের কথাবার্তার মাঝখানে শিহুয়া ওখানে চলে আসে জিফেইয়ের জন্য ওষুধ নিয়ে। শিহুয়াকে দেখে শিয়াও শিয়াও তো হাসে, কিন্তু জিফেই ওর থেকে দূরেই সরে যাচ্ছিল। এটা দেখে শিহুয়া ওর কাছে ক্ষমা চায়, আর এটাও বলে যে আমি তোমার হাতে যা অবস্থা করেছি তুমি চাইলে আমার সঙ্গে ওরকম করতেই পারো, আর আমি তোমাকে কিছুই বলবো না। এটা শুনে জিফেই বলে আমি তো এরকম করতে পারি না। আর কথায় কথায় ওদের আবারও ঝগড়া বেঁধে যায়। আর এখানে শিহুয়া আবারও রাগের মাথায় ওর মুখে মেরে দেয়। এতে তো জিফেই আরোই রেগে যায়, আর রেগেই ওখান থেকে চলে যায়। শিহুয়া ওদের মধ্যে ব্যাপারগুলোকে যতটাই ঠিক করার চেষ্টা করছিল ততটাই ওদের মধ্যে সমস্যা বেড়ে যাচ্ছিল। এইসব কিছুর পর শিয়াও শিয়াও জিফেইকে বাড়ি ছাড়তে যাচ্ছিল। তখন জিফেই ভেবেই নেয় যে সে দাদুকে না জানিয়ে এমন কিছু করবে যাতে শিহুয়া নিজে থেকেই অফিস থেকে রিজাইন করে দেয়। আর এইটা ভাবার পর ও তো হাসতেই শুরু করে। আর জিফেই কি প্ল্যানিং করেছে সেটা তো আমরা পরে গিয়েই জানতে পারবো। পরের দিন জিফেই অফিসে আসতেই শিহুয়া ওর জন্য মেডিসিন এবং ব্রেকফাস্ট নিয়ে আসে, কিন্তু জিফেই তো ওটা কিছুতেই নিতে চাইছিল না। আর শিহুয়া মেডিসিন এবং ব্রেকফাস্টটা দেওয়ার জন্য ওকে তো সবার সামনে জোর করতেই শুরু করে। ব্যাপারটা জিফেই এর কাছে খুবই এম্বারেসিং ছিল, তাই তো ও বাধ্য হয়ে শিহুয়ার কাছ থেকে ওষুধটা নিয়ে খেয়ে নেয়। আর এটা দেখে অফিসের অনেক এমপ্লয়ি অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত বসকে কেউই কন্ট্রোল করতে পারেনি, কিন্তু আজকে বস কত সুন্দরভাবে শিহুয়ার কথাগুলো মেনে নিচ্ছে। তারা তো এটাও বলে হয়তো ভবিষ্যতে জিফেই শিহুয়ার প্রেমে পড়ে যাবে। আর ওদের এইসব কথাবার্তাগুলো শিয়াও শিয়াও শুনে নেয়, আর সে তো শুনে হাসতেই শুরু করে। আজকে জিফেই একটা এক্সিকিউটিভ মিটিং রেখেছে, যেখানে সে শিহুয়াকেও নিয়ে যেতে চায়, যাতে সবার সামনেও শিহুয়াকে অপমান করতে পারে। তারপর যখন জিফেই ওকে মিটিংয়ে নিয়ে যায়, শিহুয়া তো একটু নার্ভাস ছিল। জিফেই ইচ্ছে করে শিহুয়াকে নতুন প্রোডাক্টের স্পোকার পার্সন হিসেবে ওকে ওর আইডিয়া বলতে বলে। বেচারি শিহুয়া এই কথায় কি বলবে বুঝতে না পেরে সে তো চুপচাপ চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আর তারপরে সে তার মাস্টারের বলা কিছু কথাগুলো বলে ফেলে। এখানে জিফেই যখন ওকে বলতেই যাচ্ছিল তুমি এগুলো কি বলছো, তখনই একজন বলে ওঠে শিহুয়ার আইডিয়াটা খুব সুন্দর। আর তারপর তো সে নিজে থেকে নিজের মতো করে একটা প্ল্যানিং সবাইকে বলে দেয়, আর ওর কথায় সবাই খুশি হয়ে শিহুয়ার জন্য হাতের তালিও দেয়। লাঞ্চ টাইমে জিফেই যখন ক্যান্টিনে খাওয়ারই খাচ্ছিল, শিহুয়ার জন্য খাবার বানিয়ে আনে, কারণ জিফেই খাওয়ার থেকে সবজিগুলো বেছে রেখে দেয়। কিন্তু আজকে তো জিফেই ঠিক করে খেতেই পারছিল না, কারণ ওর হাতে যে সমস্যা আছে, তাই শিহুয়াই ওকে জোর করে খাইয়ে দেয়। এইসব কিছু দেখে এমপ্লয়িরা তো ওদের ভিডিও বানাতে শুরু করে, আর তো আর তারা জেলাসও ফিল করতে থাকে। লাঞ্চের পর শিহুয়া জিফেইকে হাঁটতে নিয়ে যায়, আর একটা জায়গায় নিয়ে গিয়ে ওকে থামতে বলে। আর এটাও বলে যে তোমার তো এইভাবে রোজই প্রকৃতিকে এনজয় করা দরকার, কারণ তুমি এইভাবেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এইভাবে হাঁটাহাঁটির পর জিফেই অনেক কষ্ট করে এই অফিসে পৌঁছায়। শিহুয়া যখন ওখান থেকে চলেই যাচ্ছিল, জিফেই ওকে বলে মিটিংয়ে তুমি যেসব কথাগুলো বলেছ সেইসব কথায় খুশি হয়ে তারা হাতের তালি দেয়নি, তারা তো আমাকে খুশি করার জন্য হাতের তালিটা দিয়েছিল। কথাটা শুনে শিহুয়া অবাক হয়ে যায়। আর তাছাড়াও তুমি কোম্পানির একজন ইন্টার্ন মাত্র, কোম্পানিতে কি করে কাজ হয় বা কোম্পানির ম্যানেজমেন্টের ব্যাপারে তুমি তো কিছুই জানো না। শিহুয়া বলে ঠিক আছে আমি ধীরে ধীরে এগুলো শিখে নেব। শিহুয়া কিছুতেই জিফেইয়ের কাছে হার মানতে রাজিই ছিল না, তাই জিফেই ওকে বলে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে তোমার কাছে কোম্পানির কিছু ইনফরমেশন পাঠিয়ে দেব, সেগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, আর মুখস্থ হয়ে গেলে তুমি আমার কাছে এসো। শিহুয়া তখন হ্যাঁ বলেই অফিস থেকে বেরিয়ে যায়, কিন্তু পরে যখন ওর কাছে ফাইলগুলো পৌঁছায় সেগুলো দেখে তো ওর মাথাটাই খারাপ হয়ে যায়, কারণ কোম্পানির এতগুলো ফাইল তাকে মুখস্থ করতে হবে। তারপর জিফেইয়ের সেক্রেটারির কাছ থেকে ও জিফেইয়ের কোয়ালিফিকেশনের ব্যাপারেও জানতে পারে, যেটা অনেকটাই হাই ছিল। আর তারপর সে বাকি এমপ্লয়িদের কোয়ালিফিকেশনগুলোও দেখে, সেগুলোও অনেকটা হাই ছিল, কিন্তু তবুও তো শিহুয়া হার মানতে রাজিই ছিল না। সে তো এটাই ভাবছিল যে আমি অনেক পরিশ্রম করে এদের মতোই হয়ে যাব। শিহুয়া ফাইলগুলো পড়তে পড়তে তো ক্লান্ত হয়ে পড়ে, আর ওকে এই অবস্থায় দেখে জিফেইয়ের তো বেশ ভালো লাগে। আর এইগুলো দেখে শিয়াও শিয়াও জিফেইকে বলে তুমি কি ওকে কোম্পানি থেকে বের করার জন্য এই বুদ্ধিটাই লাগিয়েছো?
জিফেই বলে ওকে যদি শহরে এসে আমাদের সঙ্গে থাকতে হয় তাহলে তো এইসব কষ্টগুলো ওকে সহ্য করতেই হবে। তারপর জিফেই একদম ওর কাছে চলে যায় আর ওকে বলে তোমাকে এত পরিশ্রম করতে হবে না, একজন স্পোকার পার্সন হওয়ার পরেও তুমি আমাদের কোম্পানির বেসিকগুলোই জানো না, তাহলে আমাদের সঙ্গে কাজ করবে কিভাবে। জিফেইয়ের এই কথায় ওর তো মন খারাপ হয়ে যায়, কারণ সে তো এতদিন এটাই ভাবছিল সে অনেক পরিশ্রম করে নিজেকে জিফেইয়ের সামনে প্রমাণ করে দেখাবে, কিন্তু আজ তো জিফেই নিজে থেকেই ওকে এরকম করতে বারণ করছে। তাই তো ওর চোখে জল চলে আসে, আর এইসব কিছু দেখে শিয়াও এরও শিহুয়ার জন্য একটু খারাপ লাগে। আর তারপর তো শিহুয়া জিফেইকে জড়িয়েই ধরে আর এটা বলে, দেখেছো আমার ওষুধের কাজ, আমার ওষুধ খেয়ে খেয়েই তো তোমার মধ্যে এতটা এনার্জি এসছে। আসলে ওর তো খুশিতেই চোখে জল চলে এসেছিল। আর এগুলো শুনে জিফেই তো অবাক হয়ে যায়। শিহুয়া ওকে বলে যে আমি আবারও কালকে তোমার ট্রিটমেন্টের জন্য আসবো। এটা বলেই তো ওখান থেকে চলে যায়। আর শিহুয়ার এরকম ব্যবহার দেখে শিয়াও শেয়ারের খুবই ইন্টারেস্ট লাগে, কারণ এইরকম মেয়ে এখন কোথায় পাওয়া যায়। কিন্তু জিফেইয়ের তো ওকে পাগল মনে হচ্ছিল। শিহুয়া রাত জেগে যাতে এই ফাইলগুলো পড়ে কমপ্লিট করতে পারে তার জন্য সে হার্বাল উপকরণ দিয়ে একটা ওষুধ তৈরি করে। জিফেই যখন অফিস থেকে বেরিয়ে এসে শিহুয়াকে দেখতে পায়, দেখে শিহুয়ার নাক থেকে রক্ত বেরোচ্ছে। আর এটা দেখে জিফেইয়ের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ছোটবেলায় তার মায়ের অ্যাক্সিডেন্টের সময় সে অনেক রক্ত দেখেছিল। আর এইসব কথা মনে পড়তেই ও তো অজ্ঞান হয়ে যায়। আর এটা দেখে শিহুয়া তো চিন্তায় পড়ে যায় আর সে জিফেইকে সামলাতেও শুরু করে। কিছুক্ষণ পর জিফেইয়ের যখন জ্ঞান ফেরে তখন তো তার পার্সোনালিটিও পরিবর্তন হয়ে গেছিল। আর সে তো শিহুয়াকে দেখে ভয় পেতেও শুরু করে আর ওকে জিজ্ঞাসাও করে তুমি কে। আর এগুলো দেখে শিহুয়া তো আরোই চিন্তায় পড়ে যায়, কারণ সে ভাবে জিফেইয়ের আবার কি হলো। আর কিছুক্ষণ পর ও দেখে জিফেইয়ের চোখে তো জলও চলে এসছে। তারপর শিহুয়া ওর জন্য খাবারও বানিয়ে আনে। আর জিফেইয়ের এতটাই খিদে পেয়েছিল যে সে সব খাওয়াটাই খেয়ে ফেলে। কিছুক্ষণ পর জিফেই তো ওখানে বসে বসেই ঘুমিয়ে পড়ে, তাই শিহুয়া ওর গায়ে একটা চাদরও ঢেকে দেয়। জিফেইয়ের এমন অবস্থা ছিল যে সে তো বাচ্চার মতোই বিহেভ করছিল। আর তো আর সে শিহুয়ার কোলেই ঘুমিয়ে পড়ে। আর ওকে এরকম করতে দেখে শিহুয়া বেশ খুশি হয়। আর সে তো মনে মনে এটাও ভাবে যে তুমি রাতে কত সুন্দর বাচ্চার মতো বিহেভ করছো, সকালেও যদি তুমি এরকমটা করো তখন আর তোমাকে এতটা বিরক্তিকর লাগবে না। আর তারপর তো শিহুয়াও ওখানেই ঘুমিয়ে পড়ে। আর পরের দিন যখন জিফেইয়ের ঘুম ভাঙে চোখের সামনে শিহুয়াকে বসে থাকতে দেখে ও তো অবাক হয়ে যায়। আর তারপরে ওকে ওয়ার্নিংও দেয়, এটা বলে রাতে আমাদের মধ্যে যা কিছুই হয়েছে সেটা তুমি কাউকেই জানিও না। তখন শিহুয়া বলে সেটা তো ঠিক আছে, কিন্তু তোমার কি সমস্যা আছে, তুমি রাতে এরকম ব্যবহার কেন করছিলে। আর ওরা যখন খুব ক্লোজ ভাবে কথাবার্তায় বলছিল তখনই সেক্রেটারি চলে আসে, আর যাকে দেখে ওরা দুজন দুজনের থেকে অনেকটা দূরে সরে যায়। জিফেই তো সেক্রেটারিকেও ওয়ার্নিং দেয়, এটা বলে আজকে তুমি যা দেখেছো সেটা যেন কেউ না জানতে পারে। আর এটা বলেই জিফেই তো ওখান থেকে চলে যায়। আর শিহুয়া যখন সেক্রেটারিকে তাদের ব্যাপারে এক্সপ্লেন করতেই যাচ্ছিল তখন সেক্রেটারি বলে ওঠে আমি তো আজকে কিছুই দেখিনি। এটা বলে সেও ওখান থেকে চলে যায়। আর তারপর থেকে জিফেই তো তার নিজের অফিসের বাইরেই যায়নি, যাতে সে শিহুয়াকে অ্যাভয়েড করতে পারে। আর তো আর সে তার নিজের কাজ করার জন্য শিয়াও শেয়ারের অফিসে চলে আসে। আর তারপর যখন ও শিহুয়ার আওয়াজ শুনতে পায় তখন তো এক জায়গায় লুকিয়েই পড়ে, কারণ শিহুয়া তো ওকেই খুঁজছিল। আর ওকে এরকম করতে দেখে সেও তো হাসতে শুরু করে আর ওকে জিজ্ঞাসাও করে তুমি আজকে এরকম অদ্ভুত আচরণ কেন করছো। আর কিছুক্ষণ পর শিহুয়া জিফেইকে খুঁজে পেয়েই যায়। তারপর তো জিফেই সামনে দৌড়ায় আর শিহুয়া ওর পেছনে। আর এদিক ওদিক লুকোতে লুকোতে জিফেই একটা জায়গায় পৌঁছেই যায়। আর সেখানে গিয়ে ও ভাবে এখান পর্যন্ত নিশ্চয়ই শিহুয়া আসতে পারবে না, কিন্তু শিহুয়া তো ওখানেও চলে আসে। আর এইভাবে বেচারা জিফেই তো ওর হাতে ফেঁসেই যায়। শিহুয়া তো শুধুমাত্র এটুকুই চাইছিল জিফেইয়ের শরীরে কি সমস্যা আছে সেটা যেন ও শিহুয়াকে জানিয়ে দেয়, যাতে শিহুয়া ওর ট্রিটমেন্ট করতে পারে। শিহুয়ার হাত থেকে বাঁচার জন্য জিফেই একটা আলমারির মধ্যে ঢুকে পড়ে, কিন্তু শিহুয়া ওর পেছনেই চলে আসে। আর ওরা দুজন এতটাই ক্লোজ হয়ে গেছিল যে শিহুয়া একটু এম্বারেস ফিল করে পেছনের দিকে পিছিয়ে আসে আর ওকে সরিও বলে। আর আলমারি থেকে বাইরে বেরোতো তার আগে জিফেইয়ের সেক্রেটারি এবং ওর অ্যাসিস্ট্যান্টরা ওখানে চলে আসে। অ্যাসিস্ট্যান্টরা সেক্রেটারিকে জিজ্ঞাসা করছিল তুমি আমাদের সঙ্গে আজকে ঠিক করে কথা বলছো না কেন, রোজ তো আমাদের সঙ্গে বেশ কথা বলো। তারপর তো সেক্রেটারি না না করতে করতেও এটা বলে ফেলে যে আজকে আমি বস এবং শিহুয়াকে একসঙ্গে দেখেছিলাম। এটা শুনে ওরা তো সবাই অবাক হয়ে যায়। এদিকে আলমারির ভেতরে থাকা শিহুয়া এবং জিফেইও অবাক হয়। সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্টরা লক্ষ্য করে যে আলমারির ভেতর থেকে কিছু আওয়াজ আসছে, তাই ওরা বলে ভেতরে কে আছো বেরিয়ে আসো, না হলে কিন্তু সিকিউরিটি গার্ডদেরকে ডেকে ফেলবো। এটা শুনে শিহুয়া এবং জিফেই আলমারি থেকে বেরিয়ে আসে আর ওদেরকে ভেতর থেকে বেরিয়ে আসতে দেখে এরা তো অবাক হয়ে যায়। তারপর শিহুয়া আবারও জিফেইকে তার সমস্যার ব্যাপারে জিজ্ঞাসা করে। আর ওদের কথাবার্তার মাঝখানে জিফেইয়ের দাদু শিহুয়াকে ফোন করে এবং বলে রাতে বাড়ির সবাই একসঙ্গে ডিনার করব, তো তুমি সেখানে জিফেইকেও এনো কিন্তু। আর ব্যাপারটা জানার পর জিফেই তো খুবই জেলাস হয়,
বলে দাদু আমাকে না ফোন করে তোমাকে কেন ফোন করেছে? দাদুকে আজ থেকে আমাকে বাইরের লোক ভাবছে নাকি? রাতে আঙ্কেল আন্টি এবং তাদের ছেলে একসঙ্গে দাদুর বাড়িতে চলে আসে আর তারা দাদুর সঙ্গে অনেক কথাবার্তাও বলছিল। আর ততক্ষণে জিফেই এবং শিহুয়াও ওখানে চলে আসে। এদিকে আন্টি তো শিহুয়াকে তার পোশাক আশাকের ব্যাপার নিয়েও একটু ইনসাল্ট করে দেয় আর এটাও বলে যে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। তারপর সবাই ওরা একসঙ্গে বসে ডিনার করে আর ডিনার করতে করতে ওরা সেই স্পোকার পার্সন লিনের ব্যাপারেই কথাবার্তা বলছিল। জিফেই তো সবাইকে জানায় যে এই ব্যাপারের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না। ডিনারের পর জিরান শিহুয়ার সঙ্গে কথা বলে আর জিরান ওকে বলে আমি তোমার কাছ থেকে মার্শাল আর্টস শিখতে চাই। আর সামনের উইকেন্ডে ওরা একসঙ্গে হ্যাং আউট করার প্ল্যানিংও করে। এইসব কিছুর পর জিফেই শিহুয়াকে বাড়ি ছাড়তে যায় আর এখানে শিহুয়া আবারও জিফেইকে জিজ্ঞাসা করেই ফেলে তার সেই অদ্ভুত রোগের ব্যাপারে। তো জিফেই বলেই দেয় আমার এই রোগটা হয় যখন আমি রক্ত দেখে ফেলি, আর আমার যখন ওই রোগটা হয়েছিল আমি যদি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে থাকি তখন তাহলে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। শিহুয়া বলে তার কোনো দরকার নেই, তখন তো বরং তুমি আমার সঙ্গে খুব ভালো ব্যবহারই করছিলে। জিফেই তো ওকে এটাও ওয়ার্নিং দেয় যে আমি যদি জানতে পারি তুমি এই ব্যাপারে কাউকে জানিয়েছো তখন বুঝবে কি হয়। তো শিহুয়া বলে এরকম ভেবো না, আমি একজন ডক্টর আর কাউকে বলার থেকে আমি বরং এই রোগের ট্রিটমেন্ট খুঁজে বের করবো। তারপর জিফেই ওকে বাই বাই বলেই ওখান থেকে চলে যায়। পরের দিন জিরান এবং জিফেই একসঙ্গে টেনিস খেলতে যায়। খেলার পর ওরা দুজন কিছুক্ষণ কথাবার্তাও বলে। জিরান ওকে জিজ্ঞাসা করে যে ওর কারোর উপর ক্রাশ আছে নাকি, যেখানে জিফেই তো নাই বলে দেয়, কারণ সে তো কাজের চাপে কোনোদিন ক্রাশের ব্যাপারে বা গার্লফ্রেন্ডের ব্যাপারে ভাবেইনি। কথায় কথায় জিফেই যখন জানতে পারে জিরান পরে তিনি শিহুয়ার সঙ্গে হ্যাং আউট করতে যাবে তখন জিফেই বলে তুমি কি আদৌ জানো মেয়েটা কত বোরিং আর কেমন অদ্ভুত রকমেরও। কিন্তু জিরানের তো শিহুয়াকে বেশ কিউটি লাগতো আর তার থেকেও বড় কথা জিরানের মনে শিহুয়ার জন্য জায়গা তৈরি হয়ে গেছিল, যেটা জানতে পেরে জিফেই তো খুবই অবাক হয়। রাতে ঘুমিয়েও জিফেই তো জিরান এবং শিহুয়ার বিয়ে হচ্ছে এই স্বপ্নটাই দেখছিল। আর তার থেকেও বড় কথা ওদের বিয়েতেও শিহুয়া জিরানের সঙ্গে সঙ্গে জিফেইকেও ওষুধ খাওয়াচ্ছে। আর এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখে জিফেই তো ঘুম ছেড়েই উঠে পড়ে। আর তারপরে ও এটা ভাবে যে এরকমটা তো হতে দেওয়া যায় না, তাই সে তার সেক্রেটারি চিকে ফোন করে আর বলে কালকে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যেতে হবে। পরের দিন যখন শিহুয়া এবং জিরান একসঙ্গে ঘুরতে বেরোয় জিফেই এবং সেক্রেটারি চি ওদের আগেই সেখানে পৌঁছে গেছিল। চি তো এটা ভাবে যে জিফেই বোধহয় তার ভাইয়ের ওপর জেলাস হচ্ছে, কিন্তু জিফেই বলে আমি ওদেরকে লক্ষ্য রাখছি যাতে শিহুয়া আমার ভাইকে কোনো বিপদে না ফেলে। জিরান এবং শিহুয়া একসঙ্গে তো খুব খুশিতেই সময় কাটাচ্ছিল আর যেখানে যেখানে ওরা যাচ্ছিল ওদের পেছনে জিফেই এবং চিও যাচ্ছিল। কিছুক্ষণ পর জিরান এবং শিহুয়া কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, যেখানে জিরান শিহুয়ার কোল্ড ড্রিঙ্কস থেকেও একটু খেয়ে নেয়। তখন জিফেই ভাবে যে শিহুয়া যদি ওই কোল্ড ড্রিঙ্কসটা খায় তাহলে তো ওদের ইনডাইরেক্ট কিস হয়ে যাবে, কিন্তু শিহুয়া এরকমটা করেনি, যেটা দেখে জিফেই অনেকটা স্বস্তি পায়। এদিকে জিরানের দাদা যে ওকে অনেকক্ষণ থেকে ফলো করছে সেটা জিরান বুঝতেই পেরে যায়। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ওরা দুজন মুভি দেখতেও যায়। সারাদিনটা জিরানের সঙ্গে কাটিয়ে শিহুয়া বেশ খুশিই হয়। আর তারপর সে এটাও ভাবে যে জিরান এবং জিফেই দুভাই হওয়া সত্ত্বেও ওদের পার্সোনালিটি একদমই আলাদা। জিরান ওকে জিজ্ঞাসা করে তোমার কেমন ধরনের ছেলে পছন্দ। শিহুয়া বলে আমি তো নিজেই জানি না। আর তারপর যখন জিরান ওকে জিজ্ঞাসা করে আমার দাদাকে তোমার কেমন লাগে, তখন শিহুয়া বলে আমি আর তোমার দাদা কখনোই সম্ভব নয়। এটা শুনে জিরান একটু স্বস্তিই পায় আর বলে যা হোক আমার একটা সুযোগ তো আছে। জিফেই ওদের কথাবার্তা শোনার জন্য অনেক চেষ্টাই করে কিন্তু কিছুই শুনতে পায়নি। তারপর জিরান এবং শিহুয়া এসকেপ রুম গেম খেলতে যায়, যেখানে জিফেই এবং চিও চলে যায় আর ওদের সবাইকে এই গেমটা খেলার জন্য ড্রেস চেঞ্জও করতে হয়। এসকেপ রুমের গেম আর ভূত প্রেত থাকবে না এটা কি করে হতে পারে। এই গেমের একটা মেয়ে চিকে জড়িয়ে রেখেছিল আর সেই মেয়েটিই তো শিহুয়া এবং জিরানকে কাপল ভেবে বসে। মেয়েটি যখন ও দুজনের মাথায় একটা ওড়না চাপাতেই যাচ্ছিল তখনই জিফেই ওখানে চলে আসে আর শিহুয়ার হাত ধরে বলে আমরা দুজন কাপল। তখন তো মেয়েটাই কনফিউজড হয়ে যায় যে কারা দুজন কাপল, কারণ জিরানও শিহুয়ার হাত ধরে রেখেছিল। তারপর ওরা দুজন কিছুক্ষণ শিহুয়াকে নিয়ে টানাটানিও করে। তখন মেয়েটি জিজ্ঞাসা করে তাহলে তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও যে তোমরা এই মেয়েটিকে কেন পছন্দ করো। তখন জিরানি প্রথম উত্তর দেয় যে সে কেন শিহুয়াকে পছন্দ করে আর এইভাবে সে শিহুয়াকে তার মনের কথাটাও জানিয়ে দেয়। শিহুয়া ভাবে জিরান বোধহয় এসব মজা করে বলছে। এদিকে জিফেইও শিহুয়াকে খুব ভালোভাবেই প্রপোজ করে আর যেই প্রপোজটাই মেয়েটার ভালো লেগে যায় তাই তো সেই মেয়েটা জিফেই এবং শিহুয়ার মাথাতেই ওড়নাটা চাপায়। এটা দেখে জিরানের একটু কষ্টই হয়। এসকেপ রুমের মধ্যে ফেক ম্যারেজ করে শিহুয়া তো ভীষণ খুশি ছিল। আর তারপরেই ওরা সবাই এসকেপ রুম থেকে বেরিয়ে আসে।
শিহুয়া চলে যাওয়ার পর জিরেন তার দাদাকে বলে, তুমি এবার বেরিয়ে আসতে পারো। আমি তো প্রথম থেকেই জানি তুমি আজকে সারাদিন আমাদেরকে ফলো করেছিলে। পরের দিন শিহুয়া জিফেইয়ের জন্য লাঞ্চ তৈরি করে অফিসে এনেছিল। জিফেই তো ওর বানানো লাঞ্চ খাবে নাই বলে দেয়, কিন্তু শিহুয়া বলে, তুমি যদি না খাও আমি তোমার ভিডিও রেকর্ড করে দাদুকে পাঠিয়ে দেব। তাই বেচারা জিফেইকে তো বাধ্য হয়ে খেতে হয়। আর শিহুয়ার বানানো খাওয়ার পর জিফেইয়ের তো বমিই পাচ্ছিল। কিছুক্ষণ পর শিয়াও যখন ওখানে আসে, জিফেই শিহুয়ার ব্যাপারে ওর কাছেই কমপ্লেন করে আর ওকে বলে, প্লিজ তুমি শিহুয়াকে বলবে সে যেন একটু নর্মাল মানুষের মতো বিহেভ করে। শিহুয়ার ব্যাপারে ওর মুখ থেকে এত কমপ্লেন শুনে শিয়াও তো আবারও স্মাইল করতে শুরু করে। জিফেইয়ের কথা মতো শিয়াও ওকে একটা শপিং মলে নিয়ে যায় আর ওকে অনেক দামি দামি জামা কাপড়ও ট্রাই করতে দেয়। শিহুয়া যখন জামা কাপড়গুলোর দাম দেখে সে তো কিনবে নাই বলে। তখন শিয়াও বলে, আর এত চিন্তা করছো কেন, কোম্পানি এইসব টাকা দেবে। শিয়াও শিহুয়াকে এখানে এটা বলে এনেছিল যে সে জিফেইকে পরিবর্তন করার উপায় ওকে বলে দেবে। এইটা বলার জন্য ও শিহুয়াকে একটা নাইট ক্লাবে নিয়ে যায়, যেখানে ছেলেদের কি করে অ্যাটেনশন পেতে হয় সেটাই ও শিহুয়াকে শেখাচ্ছিল। আর তারপর তো শিয়াও এটাও বুঝে যায় যে শিহুয়াকে পরিবর্তন করা এতটাও সহজ নয়। তাই পরে তিনি সে জিফেইয়ের কাছে ক্ষমা চায় আর এটাও বলে যে শিহুয়া যেমন মেয়ে তেমনটাই খুব সুন্দর, তাকে পরিবর্তন করার কোনো দরকার নেই। এরপর আমরা আর একটা নতুন ক্যারেক্টারকে দেখবো যার নাম জিচিং, যাকে সবাই জিফেইয়ের চাইল্ডহুড সুইটহার্ট হিসেবেও জানে। আর জিচিং তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে শিহুয়ার ইনফরমেশন আনায়। এদিকে শিহুয়া জিফেইকে জোর করে অফিসের মধ্যেই ব্যায়াম করাচ্ছিল আর জিচিংও সেদিন অফিসেই চলে আসে। আর জিচিংকে দেখে শিয়াও তো ভীষণ অবাক হয়ে যায়, কারণ জিচিং তো এতদিন বিদেশে ছিল, হঠাৎ করে কবে ফিরেছে সেটা তো ও জানতোই না। আর ফিরেই তো সে জিফেইকে খুঁজতে শুরু করে। শিয়াও তো ওকে আটকানোর অনেক চেষ্টাই করছিল, কিন্তু জিচিং সোজা জিফেইয়ের অফিসে ঢুকে পড়ে আর সেখানে ওকে এবং শিহুয়াকে একসঙ্গে ব্যায়াম করতে দেখে সে তো ভীষণ অবাক হয়। আর জিফেই ওকে দেখে শকড হয়ে যায়, কারণ জিচিং সবসময় ওর সঙ্গে অক্টোপাসের মতো চিপকে থাকে। আর আজ তো জিচিং জিফেইয়ের সঙ্গে বেশি কথা না বলে শিহুয়ার সঙ্গে কথা বলে আর এমন ভাব দেখায় যেন সে শিহুয়ার সঙ্গে বন্ধুত্বও করতে চাইছে। তারপরও জিফেইকে লাঞ্চে ইনভাইট করে আর সেখানে শিহুয়াকেও আসতে বলে, যাতে সে শিহুয়াকে আরো ভালোভাবে জানতে পারে। জিফেই তো এই ব্যাপারে একদমই রাজি ছিল না, কিন্তু জিচিং এর জোর করায় শেষমেশও রাজি হয়েই যায়। আর তারপর ওরা তিনজন একসঙ্গে লাঞ্চের জন্য বেরিয়ে পড়ে। এদিকে ওরা চলে যেতে জিফেইয়ের অ্যাসিস্ট্যান্ট এবং সেক্রেটারিরা সবাই শিয়াওর কাছে চলে আসে, যাতে তারা জিচিং এর ব্যাপারে জানতে পারে। শিয়াও ওদেরকে বলে জিচিং খুবই জেদি, ছোটবেলা থেকেই ও জিফেইয়ের পেছনে পড়ে আছে, মানে জিফেইকে ওর বয়ফ্রেন্ড বানাতে চায়। আর এছাড়াও জিচিং এই কোম্পানির দ্বিতীয় বড় শেয়ার হোল্ডার, আর এই জন্যই তো জিচিং এর পরিবারের সঙ্গে জিফেইয়ের পরিবারের খুব ভালো বন্ধুত্ব আছে। আর এটাও শোনা গেছে যে জিফেইয়ের নাকি ওর সঙ্গে বিয়ে হওয়ার কথাও আছে। কথাগুলো শুনে জিফেইয়ের অ্যাসিস্ট্যান্টদের শিহুয়ার ব্যাপারে খুব চিন্তা হয়। এদিকে লাঞ্চে গিয়ে জিচিং জিফেইকে আবারও তাদের বিয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, তখন জিফেই তো আবারও আগের মতো নাই বলে দেয়। কিন্তু এখানেই আমরা দেখবো জিচিং শুধুমাত্র বিয়ে নয়, তাদের বাচ্চারও প্ল্যানিং করে রেখেছিল। এটা শুনে জিফেই তো আবারও ওকে বলে যে এরকম তো কোনোদিনই সম্ভব নয়, কিন্তু জিচিং তো এই কথা শুনে কোনো কিছু মনেই করেনি, কারণ জিফেই তো সবসময় ওর সঙ্গে এরকম করে। আর তারপর সে শিহুয়াকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে, মানে ও কি করে এই জবটা পেয়েছে আর সে কি কাজ করে। শিহুয়া তখন বলে, আমি দাদুর মাধ্যমে এই কাজটা পেয়েছি আর আমার কাজটা হলো জিফেইয়ের খেয়াল রাখা। জিচিং তখন বলে, আমি শুনেছি তুমি নাকি মার্শাল আর্টসও জানো, আমিও টেকুন্ডু চ্যাম্পিয়ন, চলো তাহলে আমরা একটা কম্পিটিশন করি। তারপর তো সত্যি জিচিং শিহুয়ার সঙ্গে ফাইট করার জন্য রেডি হয়ে যায়, যেখানে শিহুয়া ওকে বলে যে আমি এরকমটা করতে চাই না, কারণ এরকম করতে গিয়ে তোমার লেগে যেতেও পারে। কিন্তু জিচিং তো সোজা ওকে অ্যাটাক করতেই শুরু করে। জিচিং এর যাতে কোথাও না লেগে যায় তাই শিহুয়া শুধুমাত্রই ডিফেন্স করছিল আর জিচিং ওকে অ্যাটাক করেই চলছিল। শিহুয়া তো ওকে এই লড়াই বন্ধ করতেও বলে, কিন্তু জিচিং তো থামার নামই নিচ্ছিল না। আর জিচিংকে আঘাত করতে না চাওয়ার ফলে শিহুয়ার এক দুবার লেগেও যায়। তারপর যখন শিহুয়া লড়াই করবে না বলে চলেই যাচ্ছিল, জিচিং পেছন থেকে ওকে অ্যাটাক করতে যাচ্ছিল। আর এটা দেখতে পেয়ে জিফেই শিহুয়াকে সাবধান করে, আর তাই তো এবার শিহুয়া ঘুরিয়ে জিচিংকে অ্যাটাকও করে আর এর ফলে জিচিং এর পায়ে আঘাত লেগে যায়। এটা দেখে জিফেই এবং শিহুয়া দুজনেই জিচিং এর কাছে যায় আর শিহুয়া তো ওর কাছে ক্ষমাও চায়। এরপর জিফেই জিচিংকে হসপিটালে নিয়ে যায়, হসপিটালে গিয়ে ওর পায়ে ব্যান্ডেজও করতে হয়। শিহুয়া তো এখানেও ওর কাছে ক্ষমাই চাইছিল, কিন্তু জিচিং এর তো এটা ভেবে খারাপ লাগছিল যে সে টেকুন্ডু চ্যাম্পিয়ন হওয়ার সত্ত্বেও এই মেয়েটার কাছে হেরে গেছে। আর এটা ভাবার পরেই শিহুয়াকে ওখান থেকে চলে যেতে বলে আর জিফেইকে ওর কাছে থাকতেও বলে। আর জিচিং তো ওকে এটাও বলে, যতদিন না আমি সুস্থ হয়ে উঠছি ততদিনই তোমাকে আমার কাছে থাকতে হবে। এটা শুনে জিফেই বলে, কিন্তু আমার অফিসে অনেক কাজ আছে। আর তারপর তো জিফেই শিহুয়ার হয়ে আবারও ওর কাছে ক্ষমা চায়। আর এটা শুনে জিচিং তো আরোই জেলাস হয়, কারণ জিফেই যে শিহুয়ার হয়ে কথা বলছে। আর এবার তো জিচিং ওকে বলেই দেয় যে শিহুয়ার জিফেইয়ের এরকম কাছে থাকা তার একদম পছন্দই নয়।
এটা শুনে জিফেই যখন আবারও অফিসে যাওয়ার কথা বলে তখন জিচিং বলে, আমার পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত তুমি যদি এখানে না থাকো তাহলে আমি দাদুকেও এই ব্যাপারটা জানিয়ে দেব। তাই তো জিফেকে বাধ্য হয়ে ওর কাছে থাকতে হয়। এদিকে জিচিং এর অ্যাসিস্ট্যান্ট শিহুয়াকে হুমকি দিতে শুরু করে। এটা বলে যে জিচিং যদি সুস্থ হয়ে না ওঠে তাহলে তুমি দেখো আমি তোমার সঙ্গে কি করি। এটা বলেই অ্যাসিস্ট্যান্ট তো ওখান থেকে চলে যায়। তারপরেই জিফেই ওখানে আসে আর সেও শিহুয়াকে বাড়ি যেতেই বলে। শিহুয়ার তো এই ব্যাপারে এতটাই গিল্টি লাগছিল সে জিচিং এর জন্য ওষুধ বানিয়ে আনবেও বলে। তখন জিফেই বলে তার কোনো দরকার নেই, এটা একটা হসপিটাল। পরের দিন শিহুয়া খুব মন খারাপ করেই অফিসে আসে। তখন এমপ্লয়িরা ওকে জিজ্ঞাসা করে ওর কি হয়েছে, আর ওর এবং জিচিং এর মধ্যে যে ফাইট হয়েছিল সেই ব্যাপারটাও সবাই জেনে গেছিল। তাই সেই ব্যাপারে ওকে সবাই জিজ্ঞাসা করতে শুরু করে। আর তখনই শিয়াও ওর কাছে চলে আসে আর ওকে জিজ্ঞাসা করে জিচিং এখন কেমন আছে। আর তারপরেই ও ভাবে যে জিফেই তো আজকে অফিসে আসেনি, তার মানে জিচিং এর সঙ্গে নিশ্চয়ই খুব বড় একটা কিছু হয়েছে। তখন সবাই এটা বলতে শুরু করে যে জিচিং তো দ্বিতীয় বড় শেয়ার হোল্ডার, আর জিচিং এর সঙ্গে এরকমটা হয়েছে তার মানে ওর যদি কিছু ক্ষতি হয় তার পুরো দোষটাই তো জিফেই এর উপরে এসে পড়বে, আর এর ফলে জিফেই এর সঙ্গে সঙ্গে এই কোম্পানিরও অনেক ক্ষতি হয়ে যাবে। এটা শুনে শিহুয়ার তো আবারও গিল্টি ফিল হয়, কারণ সে তো এটাই ভাবে যে তার জন্যই বোধহয় দাদুকে এবং জিফেইকে অনেক কষ্ট পেতে হচ্ছে। সেও তো ওকে এটাও বলে যে এরপর থেকে জিচিং এর থেকে তুমি একটু দূরেই থেকো, ওরা সবাই চলে যেতে দাদু বা জিফেই আর কারোর ক্ষতি না বাড়িয়ে নিজের দোষ স্বীকার করে সে একটা রেজিগনেশন লেটার লিখতে শুরু করে। আর এইদিকে আমরা দেখবো যে জিচিং তো জিফেইকে দিয়ে তার নিজের খুব সেবা করাচ্ছিল। আর জিফেই যখনই অফিসে যাবে বলছিল জিচিং ওকে এটা বলেই ওয়ার্নিং দিচ্ছিল যে তুমি যদি এখান থেকে চলে যাও আমি কিন্তু আমার বাড়ির সবাইকে এই ব্যাপারটা জানিয়ে দেবো। বেচারা জিফেই এর অনেক রাগ হলেও সে জিচিংকে কিছুই বলতে পারছিল না। আর এদিকে জিচিং এর অ্যাসিস্ট্যান্ট কোম্পানিতে পৌঁছে যায় আর সেখানে গিয়ে সবার সামনেই শিহুয়াকে অনেক ইনসাল্টও করতে শুরু করে আর ওকে ওয়ার্নিং দেওয়ার পর কোম্পানি ছেড়ে চলে যেতেও বলে। আর তো আর সে শিহুয়াকে ধাক্কা দিতেও শুরু করে। বেচারি শিহুয়ার মুডটা খুব খারাপ ছিল, তাই তো শিহুয়া ওকে অ্যাভয়েড করে চলে যাবেই ভাবছিল। কিন্তু সেই মেয়েটাও পুরো জিচিং এর মতোই পাগল ছিল, সে তো শিহুয়াকে অফিস থেকে বেরোতেই দিচ্ছিল না। আর এটাও বলছিল তুমি যদি কোম্পানি ছেড়ে না চলে যাও তাহলে দেখো আমি তোমার কি করি। আর এরপর যখন অ্যাসিস্ট্যান্ট আবার ওকে ধাক্কা দিতে শুরু করে তখনই জিফেই ওখানে চলে আসে আর ওকে বলে আমার এমপ্লয়িদের সঙ্গে আমি কি করব সেটা আমি বুঝে নেব, তোমাকে কি পারমিশন দিয়েছে আমার এমপ্লয়িদের ক্ষতি করার। আর তাছাড়াও শিহুয়া এমনি কোনো এমপ্লয়ি নয়, শিহুয়া আমাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, তাই তুমি শিহুয়ার কাছে ক্ষমা চাও। অ্যাসিস্ট্যান্টের শিহুয়ার কাছে ক্ষমা চাইতে ইচ্ছে না থাকলেও জিফেই এর কথাতে ওকে ক্ষমা চাইতেই হয়। রাত হয়ে যাওয়ার পর কোম্পানি থেকে সবাই চলে যায়, কিন্তু চিয়ে এসে জিফেইকে জানায় যে শিহুয়া এখনো বাড়ি যায়নি। জিফেই যখন শিহুয়ার সঙ্গে কথা বলতেই যায় দেখে শিহুয়া তো ওখানে নেই। আর তারপর শিহুয়ার সেই রেজিগনেশন লেটারটাও পেয়ে যায় যেখানে শিহুয়া এটাই লিখেছিল যে আমাকে কাজে রাখার জন্য তোমাকে এবং দাদুকে অনেক ধন্যবাদ, আর আমার জন্য যাতে তোমার এবং দাদুর কোম্পানির কোনো ক্ষতি না হয়ে যায় তাই আমি রিজাইন করতে চাই। আর আমি চলে যাওয়ার পর তুমি টাইম মতো খেয়ে নিও আর টাইম মতো ঘুমিয়েও পড়ো, বেশি রাত জেগে কাজ করার মোটেও দরকার নেই। আর তো আর সে জিফেইয়ের জন্য অনেক মেডিসিনও রিকমেন্ড করে গেছিল। শিহুয়াকে খুঁজতে খুঁজতে জিফেই ছাদে চলে আসে। জিফেই যখন ওকে জিজ্ঞাসা করে ও কি করছে তখন শিহুয়া বলে আমি জিচিং এর জন্য ওষুধ তৈরি করছি যাতে জিচিং তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটা শুনে জিফেই বলে তোমার এত চিন্তা করার দরকার নেই, জিচিং এর খুব একটা বেশি লাগেনি। শিহুয়া বলে সে যাই হোক ভুলটা তো আমারই ছিল, তাই আমি যাওয়ার আগে সবকিছু ঠিক করতেই চাই। আর তারপর ও জিফেই এর কাছেও ক্ষমা চায় আর এটাও বলে যে আমি শহরের পরিবেশে অ্যাডাপ্ট করতে পারছি না। এগুলো শোনার পর জিফেই বলে দাদু তোমার দায়িত্ব আমার উপরে দিয়েছিল আর এই শহরে কি করে থাকতে হবে সেটা আমিই তোমাকে শিখিয়ে দেব। শিহুয়া বলে কিন্তু আমি এই কোম্পানিতে থেকে কোম্পানির জন্য কোনো কাজ তো করতে পারছি না। তখন জিফেই ওকে একটা ফাইল দেয় আর বলে কালকে আমি একটা গ্রামে ওয়াটার সাপ্লাইয়ের প্রজেক্টের ব্যাপারে কথা বলতে যাব, আর তুমি যে গ্রামে থাকতে তোমার সেই এক্সপিরিয়েন্স আমাকে এই কাজে সাহায্য করবে। এটা শুনে শিহুয়া তো খুবই এক্সাইটেড হয়ে পড়ে আর ওকে জিজ্ঞাসা করে আমি কি সত্যিই তোমার সঙ্গে যেতে পারবো। তখন জিফেই বলে তুমি যদি চাও তাহলে আমার সঙ্গে যেতেই পারো, আর না যদি চাও তাহলে রিজাইনও করতে পারো, তোমার যেটা ভালো লাগে। আর হ্যাঁ এটা মনে রাখবে কোম্পানি থেকে একমাত্র আমিই তোমাকে বের করতে পারি আর কেউ নয়, আর কালকে আমার সঙ্গে গ্রামে যাওয়ার জন্য রেডি থেকো। এটা শুনে শিহুয়া তো খুশি হয়ে যায় আর রাতেও স্বপ্নে সে জিফেইকেই দেখতে শুরু করে। এদিকে জিচিং তার অ্যাসিস্ট্যান্টকে খুবই বকাবকি করে আর এটা বলে আমার পারমিশন ছাড়া তোমাকে কে বলেছিল জিফেই এর অফিসে গিয়ে এরকম গন্ডগোল করতে, আমি কি করে জিফেইকে কাছে পাবো তার জন্য আমার আলাদা প্ল্যানিং আছে, আর তাছাড়াও কিছুদিনের মধ্যে আমি জিফেই এর কোম্পানিতে কাজও করতে যাব। আর এরপর সে তার অ্যাসিস্ট্যান্টের ভুলের জন্য তাকে কাজ থেকে বের করেও দেয়। কিছুক্ষণ পর জিফেই এর অ্যাসিস্ট্যান্ট এবং সেক্রেটারিরা ওখানে চলে আসে আর তারা বলে আজ থেকে তারাই জিচিং এর খেয়াল রাখবে কারণ বস তো বিজনেস ট্রিপে বাইরে গেছে। এটা শুনে জিচিং তো আবারও জিফেই এর পর রেগে যায় কারণ জিফেই সবসময়ের মতো এবারও তাকে ছেড়ে দিয়ে চলেই গেছে।
এদিকে জিফে শিহুয়ার জন্য অনেকক্ষণ থেকে এয়ারপোর্টে অপেক্ষা করছিল, কিন্তু শিহুয়া তো তখনও আসেনি। তখনও সেক্রেটারিকে জিজ্ঞাসা করে, তুমি শিওর তো? তুমি শিহুয়াকে 1 ঘন্টা আগে থেকে আসতে বলেছিলে? তখন তো সেক্রেটারি হ্যাঁ বলে। কিছুক্ষণ পর শিহুয়া রং বেরঙের ব্যাগ নিয়ে এয়ারপোর্টে চলে আসে, আর ওকে এইরকম ভাবে আসতে দেখে জিফেই তো এম্বারেস ফিল করে। সে তো ওর সঙ্গে কথা না বলেই ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু শিহুয়া ওর কাছে চলেই আসে। আর জিফেই তো ওর ওপর খুব রাগ দেখাতে শুরু করে, কারণ সে অনেক দেরি করে এসেছিল। শিহুয়া তখন ওর কাছে ক্ষমা চায় আর এটা বলে, আমার বাড়ি এয়ারপোর্ট থেকে অনেক দূরে, তাই তো এখানে আসতে আমার 3 ঘন্টা সময় লেগে গেছে। আর তারপরে ও শিহুয়া আরো বকবক করতে থাকে। এটা বলে, প্লেনে টিকিটের তো অনেক দাম, টিকিট যদি ফেরত দিয়ে দেওয়া হয় তাহলে কি টাকা ফেরত দেবে? আর তাছাড়াও প্লেনের থেকে যদি বাসে যেতাম তাহলে আমরা আমাদের অনেক টাকা বাঁচাতে পারতাম। আর ওর এত বকবক থেকে জিফেই বিরক্ত হয়ে একটা ভিআইপি ওয়েটিং এরিয়ায় ঢুকে পড়ে। শিহুয়া যখন ওর পেছনে যেতেই চাইছিল তখন ওখানকার সিকিউরিটিরা ওকে আটকে দেয় আর ওকে বলে, এই ভিআইপি ওয়েটিং এরিয়াতে যেতে গেলে আরো 600 ইউয়ান দিতে হবে। এটা শুনে শিহুয়া বলে, তাহলে আমি যাব না। এদিকে কিছুক্ষণ পর জিফেই এর কাছে এয়ারপোর্ট সিকিউরিটি থেকে একটা ফোন আসে, আর সেখানে পৌঁছেও জানতে পারে যে সিকিউরিটি গার্ডেরা শিহুয়াকে ধরে ফেলেছে, কারণ শিহুয়ার ব্যাগ থেকে এমন কিছু জিনিস পাওয়া গেছে যেগুলো এয়ারপোর্টে অ্যালাউ নয়। কিন্তু শিহুয়া এগুলো প্লেনে নিয়ে যাওয়ার জন্য জেদ ধরে বসেছিল, আর সিকিউরিটি গার্ডদের কাছ থেকে এইসব কথা জানতে পেরে জিফেই তো অনেক এম্বারেস হয়। আর তারপর জিফেই ওকে বলে যে এইসব কিছু এখানে ছেড়ে দিয়েই তুমি আমার সঙ্গে চলো। কিন্তু শিহুয়া বলে, এইসব কিছুর মধ্যে তোমার জন্য কিছু ট্রেডিশনাল মেডিসিনও আছে, আর এইসব জিনিসপত্রগুলো গ্রামের জীবনে তোমাকে অনেক সাহায্য করবে, তাই তো আমি এগুলো সঙ্গে নিতে চাইছিলাম। আর ওর এইসব কথাবার্তা শুনে সিকিউরিটি গার্ডেরা বলে, তুমি যদি এইসব কিছু নিয়ে যেতেই চাও এয়ারপোর্টের মেল সার্ভিসের মাধ্যমে তোমাকে এগুলো সেখানে পাঠিয়ে দেওয়া হবে। তারপর জিফেই এই মেল সার্ভিসের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে টিকিট চেকিং এর দিকে যেতে শুরু করে। তখন শিহুয়া ওর পেছনে পেছনে যাচ্ছিল, আর এটা দেখে জিফেই ওকে বলে, তুমি তো আমার থেকে দূরেই থাকো, আর তুমি যদি আমার থেকে দূরে না থাকো তাহলে কিন্তু আমি তোমার টিকিট ক্যান্সেল করিয়ে দেবো। এটা শুনে শিহুয়া তো ওর থেকে কিছুটা দূরেই সরে যায়। আর তারপর ওরা প্লেনে করে গ্রামে পৌঁছে যায়। গ্রামে পৌঁছে জিফেই দেখে তার ফোনে নেটওয়ার্কই নেই। আর তারপর ওয়াটার প্ল্যান্ট পর্যন্ত পৌঁছানোর জন্য শিহুয়া একটা ট্রাক্টর আনায়, আর ওরা ট্রাক্টরে চড়েই ওয়াটার প্ল্যান্টের দিকে যেতে শুরু করে। আর এতে বেচারা জিফেইয়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। আর সেখানে পৌঁছতেই গ্রামের সবাই বিনস ছুঁড়ে ওদেরকে ওয়েলকাম করছিল, কারণ তারা এটা মানে বিনস ছড়ালে নাকি ভাগ্য ভালো হয়। আর এটা জানতে পেরে জিফেই এবং শিহুয়াও একে অপরের উপর বিনস ছুঁড়তে শুরু করে। তারপর গ্রামবাসীরা ওদেরকে রুম দেখাতে নিয়ে যায়, ওদেরকে গ্রামের ট্রেডিশনাল জামাকাপড়ও দেয়, যেগুলো পরে ওদেরকে একটা গ্রামের সেরিমনিতে যেতে হবে। কিন্তু প্রথমটা জিফেই তো এই জামাকাপড়গুলো পরতেই রাজি ছিল না, কিন্তু শিহুয়া ওকে চ্যালেঞ্জ করতে জিফেই এই পোশাকগুলো পরতে রাজি হয়ে যায়। কিন্তু পোশাক পরার পর ও জামার বাটনই লাগাতে পারছিল না। শিহুয়া ওর জামার বোতামগুলো লাগাতে গিয়ে ওর বডি দেখতে শুরু করে, যেটা দেখে জিফেই তো ওকে এরকমটা করতে বারণ করে। আর তারপর শিহুয়া ওকে জোর করতে করতে ওরা দুজন বিছানাতেই চলে আসে, যেখানে জিফেই নিচে ছিল আর শিহুয়া ওর ওপরে। আর ওদেরকে এইরকম অবস্থায় আবার গ্রামের একটা ছেলে দেখে ফেলে, যে ওদেরকে ডিনারের জন্য ডাকতে এসেছিল। আর তারপর ওরা দুজন রুমের বাইরে চলে আসে, আর গ্রামের ট্রেডিশন অনুযায়ী গ্রামের লোকেরা ওদের দুজনকে কিছু একটা পারফর্ম করে দেখাতে বলে। জিফেইয়ের কিছু বলার আগে শিহুয়া তার কুমফুর স্কিল সবাইকে দেখাতে শুরু করে। আর এরপর গ্রামের লোকেরা জিফেইকেও কিছু পারফর্ম করার জন্য স্টেজে পাঠিয়ে দেয়। তখন শিহুয়া জিফেইকেও তার কুমফুর স্কিল শেখাতে শুরু করে। আর এরকম করতে গিয়ে দুজনে অনেকটা কাছাকাছি চলে আসে। আর এরপর গ্রামের লোকেরা ওদের দুজনকে গ্রাম দেখাতেই নিয়ে যায়, যেখানে রাস্তায় একটা মহিলা একটা মুরগি ধরে আনে আর বলে, এই মুরগিটা কেটে আমি এক্ষুনি রান্না করে আনছি, আর আমার বাড়িতে আজকে তোমাদেরকে খেয়ে যেতেই হবে। গ্রামের লোকেদের এইসব ব্যবহার থেকে বিরক্ত হয়ে জিফেই এবং শিহুয়া আলাদা করেই বেরিয়ে পড়ে। শিহুয়া জিফেইকে বলে, আমি জানি তোমার খিদে পেয়েছে, আমি তোমার জন্য কিছু ভালো খাবার জোগাড় করার চেষ্টা করছি। কিন্তু জিফেই ওকে রাগ দেখিয়ে বলে, আমি আমার নিজের খাবার নিজেই খুঁজে নেব। আর খাবার খুঁজতে খুঁজতে ও পাহাড়ি জঙ্গলের মধ্যেই চলে আসে। আর রাস্তায় চলতে চলতে সে কিছু মাশরুম খুঁজে পেয়ে যায়, যেগুলো সে গ্রামের বাড়িতে এনে সেগুলো স্যুপ বানিয়ে খেয়ে ফেলে। আর এই স্যুপটা খাওয়ার পরে সে তো বাচ্চাদের মতোই বিহেভ করতে শুরু করে, কারণ ওই মাশরুমগুলো বিষাক্ত ছিল, আর ওটা খেয়েই ওর হ্যালুসিনেশন হচ্ছিল। আর ওকে এইরকম করতে দেখে শিহুয়া ওকে জিজ্ঞাসা করে, তুমি কিছু খেয়েছো নাকি? তো জিফেই বলে, হ্যাঁ আমি তো মাশরুম খেয়েছি। শিহুয়া যখন রুমে গিয়ে মাশরুমগুলো দেখে তখন তো ও বুঝতেই পেরে যায় এগুলো বিষাক্ত মাশরুম। আর এই মাশরুমটার এফেক্ট শেষ করার জন্য শিহুয়া ওকে কিছু জড়িবুটির ওষুধ তৈরি করে খাইয়ে দেয়। আর যেটা খাওয়ার পর জিফেইকে তো অনেকবার টয়লেটে যেতে হয়, আর বেচারার তো টয়লেটে গিয়ে গিয়ে অবস্থাই খারাপ হয়ে যায়। আর তারপর ধীরে ধীরে করে ওর শরীর থেকে সেই বিষটা বেরিয়েও যায়। শিহুয়া ওর জন্য পরেজ বানিয়ে আনে, জিফেই সেটা খাবে নাই বলে দেয়। কিন্তু শিহুয়ার ওখান থেকে চলে যাওয়ার পর খিদার চোটে জিফেই সেই পরেশটা খেয়েই ফেলে। এদিকে শিয়াও একটা সুইমিং ক্লাবে আসে, আর যেই সুইমিং ক্লাবের ওনার ছিল ঝৌই।
জয়ী তখন একটা বাচ্চাকে সুইমিং শেখাচ্ছিল, আর যেটা দেখে শিয়াও শিয়াওয়ের ওকে খুব পছন্দ হয়ে যায়। তাই তো জয়ী যখন ওপরে আসে তখন শিয়াও শিয়াও ইচ্ছে করে ওর দিকে পড়ে যায়, আর জয়ী ওকে ধরে ফেলে। আর এরপর ওরা দুজন কিছুক্ষণ একে অপরকে দেখতেই থাকে। আর তারপরও জয়ীকে বলে, আমি সুইমিং করতে জানি না, তুমি কি আমাকে শেখাবে? আর আমি ভাবছি আমি এই সুইমিং ক্লাবের মেম্বার হব, তখন কি তুমি আমার পার্সোনাল ট্রেনার হবে? এতে তো জয়ী কিছুটা আমতা আমতা করে ওকে হ্যাঁই বলে দেয়। শিয়াও শিয়াও আবার ওর সঙ্গে ফ্ল্যাটিং করতে শুরু করে, আর ওকে বলে, আমার তো জল থেকেই ভয় লাগে, তুমি কি প্লিজ আমাকে প্রোটেক্ট করবে? জয়ী ওকে হ্যাঁ বলে সুইমিং শেখাতে শুরু করে। আর বুঝতেই পারছো সুইমিং তো শুধুমাত্র একটা বাহানা, শিয়াও শিয়াওয়ের তো আসলে ওকে খুব পছন্দই হয়ে গেছিল। সুইমিং করার পর ও জয়ীকে ডিনারে ইনভাইট করে, আর ডিনার করতে করতে ওরা বেশ কিছুটা ড্রিঙ্ক করেই ফেলে। আর তারপর নেশার ঘরে ওরা একসঙ্গে রাতও কাটায়। এদিকে জিফেই এবং শিহুয়া রাতে যখন গ্রামবাসীদের সঙ্গে ডিনার করছিল তখন ওরা ওদেরকে কিছু ড্রিঙ্ক করতেও দেয়, যেটা থেকে শিহুয়া জিফেইকে ড্রিঙ্ক করতে বারণ করে, কারণ তার অবস্থা একদমই ভালো নেই। উল্টে জিফেই ওকে বলে, তোমারই ড্রিঙ্ক করা উচিত নয়, কারণ কে জানে হয়তো নেশার ঘরে তুমিই আমার সঙ্গে কিছু খারাপ করে বসলে। আর এটা বলার পরেই জিফেই ওকে একটা জলের গ্লাস ধরিয়ে দিয়ে নিজেই ড্রিঙ্কটা করে ফেলে। আর একসঙ্গে এতটা ড্রিঙ্ক করে নেওয়ার ফলে বেচারা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। তখন শিহুয়ার সঙ্গে গ্রামের দুজন জিফেইকে তার রুম পর্যন্ত ছাড়তে আসে, আর ওরা দুজন চলে যাওয়ার পর শিহুয়াই ওর রুমে থেকে যায়। আর এর ফলে গ্রামবাসীরা ওদেরকে কাপল ভেবে বসে। এদিকে জিফেইয়ের ঘুমের ঘরে তো দুঃস্বপ্ন আসছিল, আর সে ঘুমের মধ্যে বারবারই তার মাকে ডাকছিল আর ভিড় করছিল। এগুলো দেখে শিহুয়া টেনশনে চলে আসে, আর ও ভাবে জিফেইয়ের আরো শরীর খারাপ না হয়ে যায়। তাই ও যখন জিফেইয়ের জিভটা চেক করতে যাচ্ছিল তখনই জিফেইয়ের ঘুম ভেঙে যায়। আর উঠেই ও জিজ্ঞাসা করে, তুমি এসব কি করছো? কোথাও তুমি আমার সঙ্গে খারাপ কিছু করার কথা ভাবছিলে না তো? তখন শিহুয়া বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নেই, তাই তো আমি তোমার জিভ এবং গলাটা চেক করার জন্য যাচ্ছিলাম। এটা বলেই শিহুয়া তো জোর করেই ওর জিভ এবং গলা চেক করতে শুরু করে, আর তারপর শিহুয়া জোর করেই ওর গলায় একটা চিমটি কাটে। এদিকে সকালে যখন জয়ীর ঘুম ভাঙে তখন ও দেখে বিছানায় ওর জন্য কিছু টাকা রাখা আছে। শিয়াও শিয়াও ওকে বলে, তুমি যে প্রাইভেটে আমাকে সুইমিং শিখিয়েছিলে এটা তারই ফি, আর আমি আর তুমি উইচেটে বন্ধু নেই, তাই আমি তোমাকে টাকাটা ক্যাশেই দিয়েছি। এটা শুনে জয়ী বলে, কিন্তু আমরা দুজন তো উইচেটে বন্ধুই আছি। শিয়াও শিয়াও বলে, আমি কালকে নেশায় ছিলাম না। এটা বলে ও যখন চলেই যাচ্ছিল জয়ী ওর উইচেটে একটা এসএমএস করে, আর এসএমএসটা দেখার পরেই শিয়াও শিয়াও আবার ওর কাছে ফিরে আসে আর ওকে জিজ্ঞাসা করে, আমরা দুজন উইচেটে বন্ধু কি করে হলাম? তখন জয়ী বলে, আরে আমাদের আগে অনেকবার দেখা হয়েছে, আর আমাদের তো শেষবার কোম্পানির ইভেন্টেই দেখা হয়েছিল। আমি তো ভাবছিলাম তুমি আমাকে না জানার ভান করছো, কিন্তু সত্যিই কি তোমার আমাকে মনে নেই? শিয়াও শিয়াও অনলাইনে চেক করে বুঝতে পারে জয়ী তো জিফেইয়ের কাজিন, আর এটা দেখে ও একটু নার্ভাস হয়ে পড়ে। জয়ী বলে, চলো আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করি, কিন্তু শিয়াও শিয়াও কাজের বাহানা করেই ওখান থেকে পালিয়ে বাঁচে। সকালে যখন জিফেই তার নিজের রুম থেকে বেরিয়ে আসে তখন গ্রামের লোকেরা ওকে দেখে অদ্ভুত আচরণ করতে থাকে, আর তারপর গ্রামের প্রধান এসে ওর গলার দিকে আঙুল দেখিয়ে হাসতে শুরু করে। তখন তো জিফেইয়ের ব্যাপারটা আরোই অদ্ভুত লাগে, আর ব্যাপারটা কি হয়েছে দেখার জন্য রুমে ফিরে আয়নায় নিজের গলা দেখতে শুরু করে, আর তারপর দেখে রাতে শিহুয়ার চিমটি থেকে গলায় দাগ বসে গেছে, আর সেটা দেখে গ্রামের সবাই ওটাকে লাভ বাইট ভেবে বসেছে, আর এই জন্যই তো সবাই ওকে দেখে অদ্ভুত আচরণ করছিল। এটা দেখার পরই ও শিহুয়াকে বকতে শুরু করে। তখন শিহুয়া বলে, আমার এই ট্রিটমেন্টের কারণেই তুমি একদম সুস্থ হয়ে উঠেছো। তারপর জিফেই একটা রুমাল দিয়ে গলার দাগটা ঢেকে দেয়। কিছুক্ষণ পর ওরা গ্রামের কিছু লোকের সঙ্গে ওয়াটার প্ল্যান্ট দেখতে যায়, আর এই ওয়াটার প্ল্যান্টটা পাহাড়ের একটা উঁচু জায়গায় ছিল, আর যেখান পর্যন্ত যেতে যেতে বেচারা জিফেইয়ের অবস্থা তো খারাপ হয়ে যায়। তাই জিফেই গ্রামের প্রধানকে বলে, এখানে কি কোনো গাড়ি পাওয়া যাবে না? তখন গ্রামের প্রধান বলে, এত উঁচু জায়গায় কোনো গাড়ি পাওয়া যাবে না। তাই সবাই তো হেঁটেই ফিরতে শুরু করে। বেচারা জিফেই কিছুটা যাওয়ার পর তো আবারও হাঁপিয়ে পড়ে। তখন শিহুয়া কখনো ওকে এনকারেজ করে, কখনো ওকে ধাক্কা দেয়, কখনো বা ওকে সাইড দিয়ে সাপোর্ট দেয়, কিন্তু এত কিছু করার পরেও জিফেই তো আর চলতেই পারছিল না। তারপর তো জিফেই এটা বলে বসে, এখানকার রাস্তাঘাটই ভালো নেই, তাহলে আমরা এখানে কোনো প্রজেক্ট করব কিভাবে? আর এটা বলেই জিফেই যখন ফিরে যাবেই বলছিল শিহুয়া একটা কেঁচোকেই হাতে তুলে নেয়, আর এটা দেখে জিফেই তো উপরের দিকেই ছুটতে শুরু করে। কিন্তু ওয়াটার প্ল্যান্ট পর্যন্ত পৌঁছানোর পরেও জিফেইয়ের জায়গাটা খুব একটা পছন্দ হয়নি। তাই সে গ্রামের প্রধানকে বলে, আমি এখনই কিছু প্রমিস করতে পারছি না, আর এখানকার প্রজেক্টটা হবে কিনা সেটা আমি ফিরে গিয়ে ভালো করে ভেবে চিন্তেই বলে দেব। শিহুয়া যখন ওকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন জিফেই বলে, এই গ্রামের অবস্থা একদমই ভালো নয়, আর এখানে যে ওয়াটার প্ল্যান্টটা হবে তার জন্য যাতায়াত ব্যবস্থা তো ভালো হওয়া দরকার, আর তাছাড়া আমার মনে হয় না যে এখানে ওয়াটার প্ল্যান্ট করলে আমাদের খুব একটা লাভ হবে।
এটা শুনে শিহুয়া বলে, দাদু তোমাকে এখানেই ওয়াটার প্ল্যান্ট বানাতে বলেছে, তার মানে দাদু কিছু একটা ভেবে চিন্তেই তো বলেছে ব্যাপারটা নাকি। তারপর শিহুয়া গ্রামের কিছু পরিশ্রমী মানুষদের কথা বলতে শুরু করে। চলতে চলতে ওরা কিছু বাচ্চাদেরকে ঘুড়ি ওড়াতে দেখে, আর ওদেরকে ঘুড়ি ওড়াতে দেখে জিফেই এবং শিহুয়ার দুজনেরই ছোটবেলার কথা মনে পড়ে। এদিকে ঝৌই তো শিয়াওশাওয়ের প্রতি সিরিয়াস ছিল, তাই সে সেদিন শিয়াওশাওয়ের জন্য একটা ফুলের তোড়া নিয়ে আসে। কিন্তু ও যখন পার্কিং লটে আসে দেখে যে শিয়াওশাওয়ের সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে এবং তার হাতেও ঠিক একই রকম একটা ফুলের তোড়া আছে। আসলে ওই ছেলেটি শিয়াওশাওকে প্রপোজ করছিল, কিন্তু শিয়াওশাও ছেলেটিকে রিজেক্ট করে দেয়, আর এটাও বলে এরপরে ছেলেটি যেন কোনোদিন ওর সামনে না আসে। আর এই ব্যাপারটা দেখে ঝৌই তার ফুলের তোড়াটা লুকিয়ে দেবে ভাবে, কিন্তু শিয়াওশাও ততক্ষণে ফুলের তোড়াটা দেখেই ফেলেছিল। তারপর শিয়াওশাও ঝৌইর সঙ্গে কথা বলার জন্য ওকে ওপরে আনে। তখন ঝৌই আবারও তাদের মধ্যেকার রিলেশনশিপের ব্যাপারে কথা বলতে শুরু করে। তখন শিয়াওশাও বলে, আমি তো তোমাকে আগেই ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমাদের মধ্যে কিছুই হতে পারে না, কিন্তু তবুও তো বারবার ঝৌই তাদের সেই রিলেশনশিপের ব্যাপার নিয়ে কথা বলতে থাকে। আর এটা দেখে শিয়াওশাও তো খুবই রেগে যায়। তখন ঝৌই ওকে জিজ্ঞাসা করে, তুমি শুধু আমাকেই ডেট করতে চাও না, নাকি কাউকেই ডেট করতে চাও না? তখন শিয়াওশাও বলে, আমি কাউকেই ডেট করতে চাই না। আর কথাটা শুনে ঝৌই বেশ খুশি হয়ে যায়। আর তারপর সে অফিস থেকেই বেরিয়ে আসে এবং জিফেইয়ের সঙ্গে দেখা করতে যায়। কিন্তু সেখানে গিয়ে ওর অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে যে জিফেই এবং শিহুয়া তো গ্রামের ওয়াটার প্ল্যান্ট দেখতে গেছে, আর ওদেরকে এই কাজে চেয়ারম্যানই পাঠিয়েছে। কথাটা শুনে ঝৌই বুঝে যায় চেয়ারম্যান মানে তার দাদু ইচ্ছে করেই ওদেরকে গ্রামে পাঠিয়েছে, যাতে ওদের মধ্যে রোমান্টিক রিলেশনশিপ তৈরি হয়ে যায়। আর এগুলো শুনে অ্যাসিস্ট্যান্টরা তো খুব খুশি হয়ে যায়। এদিকে শিহুয়াদেরকে কালকেই ফিরে যেতে হবে, তাই শিহুয়া ভাবে যে পাহাড়ের কোলে চায়ের বাগানটা সে একবার ঘুরে আসবে। আর এখানে সে শুধুমাত্র একা যায়নি, তার সঙ্গে সে জিফেইকেও নিয়ে যায়। কিন্তু পাহাড়ে চড়তে গিয়ে আবারও একবার জিফেইয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন শিহুয়াই ওকে টানতে টানতে ওপরে নিয়ে যায়, কিন্তু পাহাড় থেকে ফিরতে ফিরতে তো রাত হয়ে যায়। আর রাতের অন্ধকারে ঠিক করে দেখতে না পাওয়ায় জিফেই একটা গর্তের মধ্যেই পড়ে যায়। আর এই গর্তে পড়ে যাওয়ার কারণে জিফেইয়ের পা কিছুটা ছড়ে যায়, আর আবার পায়ে রক্ত বের হতে দেখে ওর তো সেই অদ্ভুত রোগটা চলে আসে, আর সে নিজে একটা 6 বছরের বাচ্চার মতো বিহেভ করতে শুরু করে। আর এটা দেখে শিহুয়াও গর্তের মধ্যে নেমে আসে যাতে সে জিফেইকে সাহায্য করতে পারে। জিফেই আর শিহুয়ার কথা মনে ছিল, কারণ অফিসেও সে যখন একবার বাচ্চার মতো বিহেভ করছিল তখন শিহুয়াই তার পাশে ছিল। তারপর শিহুয়া প্রথমে গর্ত থেকে বেরিয়ে যায় আর জিফেইকেও অনেক কষ্ট করেই ওপরে আনে। তারপর শিহুয়া জিফেইকে তার রুমে নিয়ে যায় আর তারপর ওর পায়ে ব্যান্ডেজও করে দেয়। জিফেই তো শিহুয়াকে মিশ বলেই ডাকতে শুরু করে। এটা শুনে শিহুয়া তো বেশ অবাক হয় আর জিফেইকে জিজ্ঞাসা করে, তোমার বয়স কত? তো জিফেই বলে যে আমার বয়স 6 বছর, আর তার নিজের নাম ফেইও বলে। আর এখানে জিফেই শিহুয়াকে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলে। যখন তার 6 বছর বয়স ছিল তখনই তার বাবা মার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। আর এগুলো বলতে বলতে ও যখন খুব ভয় পাচ্ছিল তখন শিহুয়া বলে, তোমাকে আমি প্রমিস করছি আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। কিন্তু পরের দিন সকালে যখন জিফেইয়ের ঘুম ভাঙে তখন তো সে আবার নর্মাল হয়ে গেছিল, আর শিহুয়াকে তার পাশে দেখে সে তো ভীষণ অবাক হয়। কিন্তু আগের দিন রাতের কথা যখন মনে পড়ে ওর, তখন তো খুব এম্বারেস হয়। তাই সে শিহুয়াকে বলে এই ব্যাপারে সে যেন কাউকেই কিছু না বলে। আর তারপরে ওরা শহরে ফেরার জন্য রেডি হয়ে যায়। তাই গ্রামবাসীরা ওদেরকে বিদায় জানাতে এগিয়ে আসে, আর দুজন আবার একটা ট্রাক্টরে করে ঘুরে ওড়াতে ওড়াতে শহরের দিকে যেতে শুরু করে। সেদিন ঝৌই আবারও শিয়াওশাওয়ের সঙ্গে দেখা করার জন্য অফিসে পৌঁছে যায়। আর ওদের দুজনকে একসঙ্গে দেখে অ্যাসিস্ট্যান্টরা তো অনেক রকম কথা বলতে শুরু করে। তাই শিয়াওশাও ঝৌইকে বলেই দেয় যে এরপর থেকে আমার সঙ্গে দেখা করার জন্য তোমার অফিসে আসার কোনো দরকার নেই, কারণ আমি চাই না যে আমাদের দুজনকে এইভাবে একসঙ্গে কেউ দেখুক বা আমাদের ব্যাপারে কেউ কিছু গসিপ করুক। এদিকে গ্রাম থেকে ঘুরে আসার পর দাদু আবারও শিহুয়াকে ডেকে পাঠায়। শিহুয়া গ্রামে কেমন তাদের সময় কেটেছে সেই ব্যাপারে প্রথমে দাদুকে জানিয়ে দেয়, আর তারপর বলে জিফেইয়ের শরীরটা ঠিক নেই। কিন্তু দাদুকে সে এটা বলেনি যে জিফেইয়ের স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। সে দাদুকে শুধুমাত্র এটুকুই বলে যে তাদেরকে আরও জিফেইয়ের খেয়াল রাখতে হবে। আর তাই তো দাদু জিফেইয়ের আরো ভালো করে খেয়াল রাখার জন্য শিহুয়াকে তাদের বাড়িতেই নিয়ে চলে আসে। আর এটা দেখে জিফেই তো আরোই অবাক হয়, তোমার তো বড় বাড়ি পছন্দই ছিল না, তাহলে তুমি এখানে কেন এসছো? তখন শিহুয়া বলে, আমি এখানে এসছি তো শুধুমাত্র তোমার ট্রিটমেন্টের জন্য, আর সেটাও আবার দাদুর কথাতে। কিন্তু তোমার চিন্তা করার দরকার নেই, আমি দাদুকে তোমার স্প্লিট পার্সোনালিটির ব্যাপারে কিছু বলিনি। আর এইসব কথা শুনে জিফেই তো আরোই রেগে যায়, কারণ এমনিতেও সে শিহুয়াকে অফিসেই সহ্য করতে পারতো না, তাহলে সে বাড়িতে কি করে তাকে সহ্য করবে? আর পরের দিন থেকে সত্যি শিহুয়া জিফেইয়ের ওপর টর্চার করতে শুরু করে। মানে সকাল থেকে জোরে জোরে আওয়াজ করে ওর প্রথমে ঘুম ভাঙিয়ে দেয়, তারপর ওকে রানিং এর জন্য নিয়ে যায়। আর রানিং শেষ হওয়ার পর সে ওকে কুম্ফুও প্র্যাকটিস করায়। আর এরকম করে করে বেচারা জিফেইয়ের অবস্থা তো খারাপ করে দেয়। তারপর বেচারা এত কষ্ট করার পর যখন সোফায় এসে একটু আরাম করার চেষ্টাই করেছিল, শিহুয়া ওকে ধাক্কা দিয়ে স্নানের জন্য পাঠিয়ে দেয়। আর শাওয়ারে গিয়ে সে একটা বুদ্ধি আঁটে
যে শিহুয়াকে বাড়ি থেকে বের করতেই হবে। তাই সে স্নান করার পর শুধুমাত্র একটা তোয়ালে জড়িয়ে বাইরে বেরিয়ে আসে। আর এটা দেখে শিহুয়া তো তার চোখ বন্ধ করে নেয় আর ওকে জামা কাপড় পরে আসতে বলে। এটা শুনে জিফেই বলে, এটা আমার বাড়ি আর আমি বাড়িতে জামা কাপড় না পরেই ঘোরাঘুরি করি। আর এটা বলেই তো জিফেই জোর করেই ও চোখের ওপর থেকে হাতটা সরানোর চেষ্টা করে, কিন্তু শিহুয়া আবারও চোখে ঢাকা দিয়ে দেয়। আর তারপর শিহুয়া জিফেইকে ওয়ার্নিং দেয় আর এরপরে এরকমটা করতে বারণ করে। কিছুক্ষণ পর জিফেই যখন তার ল্যাপটপ নিয়ে কাজই করছিল তখনও শিহুয়া ওখানে চলে আসে আর ওর ঘাড় এবং গলা সোজা করার চেষ্টা করে। আর এইরকমটা করতে গিয়ে বেচারে জিফেইয়ের পিঠেই খুব জোরে লেগে যায়। আর তাই তো ও রেগেই শিহুয়াকে বলে, আগের জীবনে আমরা কি একে অপরের শত্রু ছিলাম নাকি? কেন তুমি সবসময় আমার সঙ্গে এরকম করছো? তখন শিহুয়া তো আবার সেই সুস্বাস্থ্যের জ্ঞান দিতে থাকে। রাতে যখন জিফেই তার নিজের রুমে বসে বই পড়ছিল তখন শিহুয়া ইচ্ছে করে পুরো বাড়ির লাইটটাই বন্ধ করে দেয়। আর এই ব্যাপারে সে যখন শিহুয়াকে জিজ্ঞাসা করে তখন শিহুয়া বলে, তোমার তো রাতে বেশি জাগাই উচিত নয়। পরের দিন অফিসে গিয়ে জিফেই শিয়াওশেওয়ের সঙ্গে দ্বিতীয় ওয়াটার প্ল্যান্টের ব্যাপারে আলোচনা করছিল। এদিকে শিহুয়া জিফেইয়ের ট্রেডিশনাল পোশাক পরা একটা ছবি সে দেখতে শুরু করে। আর ঠিক তখনই জিফেইয়ের অ্যাসিস্ট্যান্টরাও ওখানে চলে আসে আর তারাও ছবিটা দেখে খুব ইমপ্রেস হয়ে যায়। তাই তারা শিহুয়াকে বলে ছবিটা তাদেরকেও দিতে, আর শিহুয়াও এতে রাজি হয়ে যায়। কিন্তু ব্লুটুথের মাধ্যমে ছবি পাঠাতে গিয়ে জিফেইয়ের ব্লুটুথই কানেক্ট হয়ে যায় আর এর ফলে ছবিগুলো জিফেইয়ের কাছেই চলে যায়। আর এতে তো জিফেই খুব রেগেই যায় আর শিহুয়াকে তার অফিসে ডাকে এবং বলে, আমি এত হ্যান্ডসাম দেখে কি তুমি আমার প্রতি ইমপ্রেস হয়ে গেছো? আর এই জন্যই তো তুমি লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলে রেখেছো। আর শুধু এটুকুই নয়, আমার বাড়িতেও পর্যন্ত শিফট হয়ে গেছো। এটা শুনে শিহুয়া বলে, আমি ইমপ্রেস হব আর তোমার প্রতি? কখনোই নয়। জিফেই বলে, এবার তো মিথ্যে কথা বলা বন্ধ করো আর মেনেই নাও যে তুমি আমাকে পছন্দ করে ফেলেছো। আমাকে যদি তোমার পছন্দই নয় তাহলে ছবি কেন তুলেছো? আর ছবি তুলেছো ভালো করেছো, এবার ডিলিট করে দাও। তো শিহুয়া বলে, কেন? জিফেই বলে, আমার মুখটা খুবই দামি আর যেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে না। কিন্তু শিহুয়া তো ছবিগুলো ডিলিট করতেই চাইছিল না আর সে বলেও দেয়, আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্টই নেই। আমি তো সেখানের প্রাকৃতিক পরিবেশে ছবি তুলছিলাম আর যেই ছবিগুলোর মধ্যে তুমি ভুল করেই চলে এসছো। আর ব্যাপারটার সমাধান হয়ে যাবে যদি আমি ছবিগুলো ক্রপ করে নিই। কিন্তু জিফেই তো ওকে ছবিগুলো ডিলিট করার জন্য জোর করতেই থাকে। আর ফোন নিয়ে টানাটানি করতে গিয়ে ওরা দুজন একে অপরের কাছেই চলে আসে আর তারপর তো ওরা একে অপরের দিকে তাকিয়েই থেকে যায়। আর ঠিক তখনই শিয়াওই চলে আসে ওখানে আর সে বলে, আমি মনে হয় ভুল সময়ে চলে এসেছি। এটা বলেই শিয়াও যখন ওখান থেকে চলে যাবেই বলছিল, শিহুয়া ওকে আটকায়। আর যখন এক্সপ্লেন করার চেষ্টাই করছিল যে তাদের মধ্যে কি হয়েছে তখন শিয়াও বলে ওঠে, কিছু বলতে হবে না, আমি সবকিছুই জানি। আর এতে বেচারি শিহুয়া এতটাই এম্বারেস হয় যে সে ওখান থেকেই পালিয়ে যায়। তারপর শিয়াও জিফেইকে বলে, যাই হোক, ফাইনালি তোমার ব্যাচেলার লাইফ শেষ হলো। তখন জিফেই বলে, আমি অন্ধ নই যে এইরকম একটা মেয়ের প্রেমে পড়ে যাব। তখন শিয়াও বলে, হ্যাঁ সে তো আমি দেখতেই পাচ্ছি। রাতে যখন জিফেই টিভি দেখছিল তখন শিহুয়া আবার টিভির সামনে দাঁড়িয়ে যায়। জিফেই ওকে টিভির সামনে থেকে সরতে বললে শিহুয়া বলে, তোমার ভয়কে দূর করার আমি উপায় খুঁজে পেয়েছি সেই ট্রেডিশনাল ওষুধের বইগুলো থেকে, আর সেটা হলো অ্যাকুপাঞ্চার। আর এরপরে তো জিফেইয়ের না বলা সত্ত্বেও শিহুয়া ওর গায়ে সূচ ফুটতেই থাকে। আর এতে বেচারা জিফেইয়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায় আর সে ওর থেকে বাঁচার জন্য কোনোরকম নিজের রুমে পালিয়ে বাঁচে আর সেখানেই চিৎকার করে বলতে শুরু করে, এটা আমার বাড়ি আর আমি এখানকার বস, কিন্তু শিহুয়া আমার সঙ্গে এরকম বিহেভ করছে কিভাবে? কিছুক্ষণ পর জিফেইয়ের তো ঘুম চলে আসে আর সে হঠাৎ করে ঘুমিয়ে বিছানাতেই পড়ে যায়। আর তারপর জানা যায় যে শিহুয়া তো কোনো একটা মেডিকেল ধূপ জ্বালিয়েছিল আর যার ফলেই তো জিফেইয়ের ঘুম চলে এসছে। পরের দিন সকালে মিস্টার রেন নামের একজন ওয়াটার প্ল্যান্টের কোঅপারেশনের জন্য জিফেইয়ের সঙ্গে একটা মিটিং এর জন্য এসেছিল। কিন্তু মিস্টার রেন অ্যাসিস্ট্যান্ট জিহুইর গায়ে অদ্ভুতভাবেই টাচ করছিল আর যেটা শিহুয়া দেখতে পেয়ে যায়। তাই তো সে খুব চিৎকার করেই ওঠে আর সে মিস্টার রেনকে আরো বেশি কিছু বলতো কি জিফেই ওকে মিটিং এর জন্য ডেকে নেয়। আর মিস্টার রেনের সঙ্গে জিফেইয়ের মিটিং শেষ হলে শিহুয়া জিফেইয়ের সঙ্গে দেখা করতে আসে। জিফেই মিস্টার রেনের সঙ্গে এই কোঅপারেশনে রাজি হয়ে গেছিল, কিন্তু শিহুয়া ওকে এরকমটা করতে বারণ করে। আসলে ওই লোকটা খুব একটা সুবিধের নয়। এখানে শিহুয়া জিহুইর নাম না নিয়ে বলে যে লোকটি আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছিল। এটা শুনে জিফেই ভাবে যে শিহুয়া ওর সঙ্গে মজা করছে আর সে তো তাই এটাও বলে বসে, তোমার মধ্যে এমন কিছুই নেই যে মিস্টার রেন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। কিন্তু শিহুয়া তো জেদ ধরেই বসেছিল আর যেটা দেখে জিফেই বলে, তোমার কাছে কি ওর বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? এটা শুনে শিহুয়া তো খুব রেগে যায়। তখন শিয়াওই বলে, ঠিক আছে, মিস্টার রেন কেমন লোক সেটার ব্যাপারে আমি ইনভেস্টিগেট করে নেব। তখন শিহুয়া জিফেইকে টোন কেটে বলে, যা হোক শিয়াও অন্তত ভালো লোক, তুমি যে কি করে প্রেসিডেন্ট হয়ে গেলে সেটাই আমি বুঝতে পারছি না। কথাটা শুনে জিফেই তো খুবই রেগে যায় আর তাই তো সে বলে ওঠে, যা কিছুই হয়ে যাক না কেন মিস্টার রেনের সঙ্গে কোঅপারেশন আমি বন্ধ করব না। এটা শুনে শিহুয়া তো আরোই রেগে ওখান থেকে চলে যায়। এদিকে বাইরে বেরিয়ে আসার পর শিহুয়া তো মিস্টার রেনের কথাবার্তাই আড়াল থেকে শুনে ফেলে
আসলে মিস্টার রেন তার ওয়াইফের সঙ্গে চিটিং করছিল, মানে মিস্টার রেনের তো আগে থেকেই কিছু অ্যাফেয়ার আছে। আর তাই তো শিহুয়া মিস্টার রেনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে শিয়াও শেওয়ের আনা ইনফরমেশন থেকে জিফেইয়েরও মিস্টার রেনের উপর একটু সন্দেহ হয়ে যায়। তাই তো সে তার সেক্রেটারি চিকে মিস্টার রেনের প্রাইভেট লাইফের ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলে। তারপর জিফেই শিহুয়াকে ফোনও করে, কিন্তু শিহার ফোন তো লাগছিলই না। আসলে শিহুয়া তো তখন মিস্টার রেনের পেছনেই যাচ্ছিল, আর তাও আবার সিকিউরিটি গার্ডের একটা স্কুটি নিয়ে। আর মিস্টার রেনকে ফলো করার পর ও দেখতে পায় যে একটা মেয়ে সত্যিই মিস্টার রেনের সঙ্গে দেখা করছে। আর মিস্টার রেন কেমন লোক সেটা প্রমাণ করার জন্য শিহুয়া ওদের একটা ছবিও তুলে রাখে, কিন্তু মিস্টার রেনের বডিগার্ড তো ওকে দেখে ফেলে। আর যেটা বুঝতে পেরে শিহুয়া দৌড়াতেই শুরু করে, কিন্তু বডিগার্ডও ওর পেছন ছাড়ছিল না। আর অনেকক্ষণ দৌড়ানোর পর ফাইনালি সে সামনে জিফেইয়ের গাড়ি দেখতে পায়। আর তাই তো সে জিফেইয়ের গাড়িতে উঠে পড়ে নিজের জীবন বাঁচায়। কিন্তু জিফেই শিহুয়াকে বাড়িতে নিয়ে এসে শিহুয়াকেই বকতে থাকে, আর ওকে এই ব্যাপারগুলো থেকে দূরে থাকতেই বলে। আর সবকিছু জানার পরেও জিফেই এইরকম আচরণ করছে দেখে শিহুয়ার একটু মন খারাপ হয়ে যায়। তাই তো সে পরের দিন থেকে জিফেইকেই অ্যাভয়েড করতে থাকে। আর অফিসে আজকে এত শান্তি দেখে জিফেই তো অবাক হয়ে যায়। তাই তো সে শিহুয়ার সঙ্গে দেখা করতে চলে আসে, আর ওকে বলে আমার ওষুধ কোথায়। শিহুয়া বলে তোমারই তো আমার ওষুধ কোনোদিনই পছন্দ হয়নি। জিফেই বলে আমার ওষুধ পছন্দ হোক বা না হোক সেটা আমার ব্যাপার, কিন্তু আমাকে ওষুধ দেওয়াটা তোমার দায়িত্ব। আর এবার তো শিহুয়া রেগেই ওর জন্য ওষুধ বানাতে চলে যায়, যেখানে জিফেইও আসে আর ওকে বোঝানোর চেষ্টা করে যে ওর মিস্টার রেনের থেকে দূরে থাকাই ভালো। আর এগুলো শুনে শিহুয়া আবারও জিফেইকে কিছু জ্ঞান দিয়ে দেয়, আর তারপর মন খারাপ করেই ওখান থেকে চলে যায়। পরের দিন শিহুয়া মিস্টার রেনের ওয়াটার প্ল্যান্টের গেট পেরিয়ে লুকিয়ে লুকিয়ে ওয়াটার প্ল্যান্ট দেখার জন্য ঢুকে পড়ে। আর ওয়াটার প্ল্যান্টের কাছে গিয়ে দেখে ওয়াটার প্ল্যান্টটা তো খুবই নোংরা। আর এইটা প্রমাণ করার জন্য সে তার মোবাইল থেকে কিছু ছবিও তুলে রাখে, কিন্তু ওকে ছবি তুলতে একটা সিকিউরিটি গার্ড দেখে ফেলে। আর সিকিউরিটি গার্ড শিহুয়ার কাছ থেকে ফোন নিয়ে ফোনটাকে ভেঙেই ফেলেছিল, কিন্তু শিহুয়াও কুম্ফু জানতো, তাই সে সিকিউরিটি গার্ডটাকে খুব মেরে ওখান থেকে ফোনটা নিয়েই চলে আসে। এদিকে সেদিন মিটিংয়ে জিফেই ইউনদোয়ান ভিলেজকেই বেছে নেয় তাদের ওয়াটার প্ল্যান্ট তৈরি করার জন্য। আর তখনই শিহুয়াও মিটিং রুমে চলে আসে, আর সে যখন দেখে যে জিফেই ইউনদোয়ান গ্রামকেই বেছে নিয়েছে তখন ও তো খুব খুশি হয়। আর আগের দিন যে সে জিফেইকে উল্টোপাল্টা কথা বলেছিল তার জন্য তার কাছে ক্ষমাও চায়, এবং জিজ্ঞাসাও করে হঠাৎ করে জিফেইয়ের ডিসিশন কি করে চেঞ্জ হলো। তখন জিফেই বলে জিয়ের ইনভেস্টিগেশন থেকে মিস্টার রেনের অ্যাফেয়ার আর তার নোংরা ওয়াটার প্ল্যান্টের ব্যাপারেও জানতে পেরেছি। আর তাই তো সে অনেক কিছু ভাবার পর মিস্টার রেনের সঙ্গে কোঅপারেট করবে না বলেই ডিসাইড করে। এদিকে মিস্টার রেন জিফেইকে ভয় দেখানোর চেষ্টা করে, আর এটা বলে আমার সঙ্গে তুমি যে প্রমিসটা করেছিলে সেটা না রাখার জন্য আমি তোমার উপর কেস করব। তখন জিফেই ঘুরিয়ে বলে কেসটা তো তোমার উপরই হবে। আর জিফেই মিস্টার রেনের নোংরা ওয়াটার প্ল্যান্টের ব্যাপারে অথরিটিকেও জানিয়ে দিয়েছিল। আর তাই তো ওদের কথাবার্তার মাঝখানেই মিস্টার রেনের কাছে একটা ফোন আসে, আর সে এটা জানতে পারে যে অথরিটি থেকে ওর ওয়াটার প্ল্যান্টের চারিদিকে সিল করে দেওয়া হয়েছে। এটা জানতে পেরে মিস্টার রেন তো ওই দিকেই দৌড়ায়। সেদিন রাতে শিহুয়া ডিনার করতে করতে তার ফোনে কিছু একটা দেখছিল। জিফেই যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন শিহুয়া বলে সে বাস স্টপেজগুলো দেখছে, কিন্তু সে এরকমটা কেন করছে সেটা জিফেইকে জানায়নি। পরের দিন খুব সকালেই শিহুয়া রেডি হয়ে যায়, কিন্তু আজকে জিফেইও সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়েছিল। আর তারপর ও জানতে পারে আজকে উইকেন্ড, তাই শিহুয়া জিরানের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে রেখেছে। আর কিছুক্ষণ পর জিরানও ব্রেকফাস্ট নিয়ে জিফেইয়ের বাড়িতে চলে আসে, কিন্তু যেহেতু জিফেই ঘুম থেকে দেরি করে ওঠে তাই জিরান তো ওর জন্য ব্রেকফাস্ট আনেইনি। আর ওরা যখন ব্রেকফাস্ট করছিল তখন জিফেই তো ওদেরকেই দেখতে থাকে, তাই শিহুয়া বলেই দেয় সে জিফেইয়ের জন্য আগের দিন রাত থেকেই কিছু ডাম্পলিংস বানিয়ে রেখেছে, যেটা ফ্রিজেই রাখা আছে। তারপর জিফেই ওদেরকে জিজ্ঞাসা করে ওরা কোথায় ঘুরতে যাবে। তখন জিরান বলে আমরা অ্যামিউজমেন্ট পার্কে যাচ্ছি, তুমি কি আমাদের সঙ্গে যেতে চাও। জিফেইয়ের যাওয়ার ইচ্ছে হলেও সে ওদেরকে জানায় অ্যামিউজমেন্ট পার্ক তো বাচ্চাদের জন্য, আমি ওখানে যেতে চাই না। তারপর জিরান এবং শিহুয়া ঘুরতে বেরিয়ে যায়। ঘুরতে ঘুরতে তো রাত্রি 8টাও হয়ে যায়, কিন্তু শিহুয়া বাড়ি ফিরছে না দেখে জিফেইয়ের তো ওর জন্য চিন্তা হতে শুরু হয়। তারপর জিফেই ভাবে সে শিহুয়াকে SMS পাঠাবে, কিন্তু তারপর সে নিজে থেকেই থেমে যায়, আর এটা ভাবে যে আমি ওর জন্য এত কেন চিন্তা করছি। ততক্ষণে শিহুয়াও বাড়ি চলে আসে, আর শিহুয়া বাড়ি ফিরে আসছে দেখে জিফেই তো তাড়াহুড়ো করে একটা বই নিয়ে বসে পড়ে, কিন্তু বইটা সে উল্টো দিক দিয়ে ধরে রেখেছিল, যেটা শিহুয়া দেখেই ফেলে। কিন্তু দেখার পরেও ব্যাপারটাকে ইগনোর করে সে জিফেইকে আজকের ঘোরার ব্যাপারে বলতে শুরু করে, আর এটাও বলে আজকে তারা খুব মজা করেছে, তারা পার্কে রোলার কোস্টারেও চড়েছে। জিরানের তো রোলার কোস্টারে একটু ভয় লাগছিল, কিন্তু আমি সেখানে ওকে সামলেছি। জিফেই বলে জিরানের যদি রোলার কোস্টারে চড়তে ভয় লাগছিল তাহলে তুমি ওকে রোলার কোস্টারে উঠতে বারণ কেন করনি। তখন শিহুয়া বলে আমি সবসময় ওর সঙ্গে ছিলাম, তাই তোমার ওর কথা চিন্তা করার কোনো দরকার নেই। আর শিহুয়া এবং জিরান একসঙ্গে এতটা আনন্দ করেছে দেখে জিফেই তো জেলাস হয়ে যায়, তাই ও শিহুয়াকে বলে তুমি কোম্পানির স্পোকার পার্সন, তাই তুমি আমারও স্পোকার পার্সন, তাহলে তুমি ঘোড়ার পেছনে এত সময় নষ্ট কি করে করতে পারো। আর তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কি শিখিয়েছিলাম।
তখন শিহুয়া বলে, তুমি আমাকে কি শিখিয়েছো? তখন জিফেই ওকে কিছু বই এনে দেয় আর বলে, এরপর থেকে তুমি আমার পারমিশন ছাড়া কোম্পানির বাইরে কোথাও যেতে পারবে না। আর হ্যাঁ, এই সবগুলো বই পড়ে কমপ্লিট করো, যাতে বইগুলো থেকে তুমি কিছু শিখতে পারো। এটা শুনে শিহুয়া তো খুব খুশি হয়ে যায় আর সে জিফেইকে বলে, ফাইনালি তুমি বুঝতে পেরেছো যে আমিও তোমার কিছু কাজে লাগতে পারি। এদিকে ঝৌইর বাবা মা মানে জিফেইয়ের আঙ্কেল এবং আন্টি কোম্পানিকে হাতের মুঠোয় নেয়ার জন্য ঝৌইয়ের বিয়ে দেওয়ার চিন্তা করে, যাতে ঝৌই তাড়াতাড়ি বিয়ে করে এবং তার একটা বাচ্চাও হয়ে যায়। আর এরকমটা হলে ঝৌইর দাদুও খুব খুশি হয়ে যাবে। আর শুধু এইটুকুই নয়, ঝৌইয়ের ফিয়ন্সের অ্যাক্টিং করার জন্য তারা তো একটা অ্যাক্ট্রেসকেও ভাড়া করেছিল। কিন্তু ঝৌই তো এইসব ব্যাপারে একদমই রাজি ছিল না, কারণ তার স্বপ্ন তো অ্যাথলিট হওয়া। কিন্তু ওর বাবা মা ওকে এতটাই ইমোশনাল ব্ল্যাকমেল করে যে ওকে তো ওর দাদুর সামনে নকল ফিয়ন্সে নিয়ে উপস্থিত হতেই হয়। কিন্তু সে তার দাদুর সামনে বেশিক্ষণ মিথ্যে কথা বলতেই পারেনি, তাই তো সে তার দাদুকে সব সত্যিটাই বলে দেয়। মানে সে এই মেয়েটাকে একদমই জানে না, তার বাবা মাই এই মেয়েটাকে কোথাও থেকে এনেছে। আর তাছাড়াও জিফেই আমার থেকে অনেক ভালো, তাই জিফেই কোম্পানির প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। এটা বলে ঝৌই তো ওখান থেকে চলে যায়। আর ঝৌইর এইসব কথাবার্তার জন্য ওর বাবা মাকে ওখানে একটু এম্বারাস হতে হয়। আর এইসব কিছুর পর ঝৌই সোজা শিয়াও শেওয়ের সঙ্গে দেখা করতে চায় আর ওকে সব কথা খুলেও বলে। আর এটাও বলে সে শুধুমাত্রই শিয়াও শেওকেই বিয়ে করতে চায়। আর আগের বারের মতো শিয়াও শেও আজকে ওকে বোঝাতে শুরু করে আর এটাই বলে তাদের মধ্যে কোনো কিছুই সম্ভব নয়। আর সে এটাও বলে যে তোমার বাবা মা যদি এই ব্যাপারে জানতে পারে, তারাও আমাদের রিলেশনশিপকে কখনোই মেনে নেবে না, কারণ আমি তাদের রাইভাল পার্টির টিমে আছি। তাই তোমার আমার কথা মাথা থেকে বের করে দেওয়াই উচিত। ঝৌই অফিস থেকে ফিরে বাড়িতে আসে আর তার মাকে বলে যে আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। আর এইসব ব্যাপারে কথা বলতে গিয়ে সে এমন একটা হিন্ট দেয় যাতে তার মা বুঝতেও পেরে যায় যে ঝৌই শিয়াও শেওয়ের কথা বলছে। কিন্তু ব্যাপারটা জানতে পেরে ওর মা তো সঙ্গে সঙ্গেই না করে। সেদিন রাতে অফিস থেকে ফিরে জিফেই হঠাৎ করে অদ্ভুতভাবেই নাচতে শুরু করে আর ঠিক সেই সময় শিহুয়া ওখানে চলে আসে। আর সে তো জিফেইয়ের এরকম অদ্ভুত নাচ দেখে হাসতেই শুরু করে। জিফেই তো মনের আনন্দেই নাচছিল আর পেছন ঘুরে এসে শিহুয়াকে দেখতে পায়। তখন সে তার নাচ বন্ধ করে দেয় আর শিহুয়াকে ওয়ার্নিং দিয়ে বলে, এই ব্যাপারে তুমি কাউকে কিছু বলো না কিন্তু। আর এই ব্যাপারে জিফেই ওর কাছ থেকে প্রমিসও করিয়ে নেয়। এদিকে ঝৌই তার একটা বন্ধুর সঙ্গে বসে খুব ড্রিঙ্ক করছিল আর তার মনের দুঃখের কথাগুলোও তাকে বলছিল। সে তো এটা বলছিল যে সে যে মেয়েটাকে পছন্দ করে সেই মেয়েটা তাকে রিজেক্ট করে দিয়েছে। আর তার উপরে আবার তার বাবা মা তাকে বিয়ের জন্য জোরও করছে। আর ছোটবেলা থেকেই তার বাবা মা তার জিফেইয়ের সঙ্গে তুলনা করতো। আর জিফেই যেই কাজগুলো পারে সেই কাজগুলো ঝৌইকে দিয়েও জোর করেই করাতো। কিন্তু ঝৌইয়ের বিজনেসের ব্যাপারে কোনো রকম ইন্টারেস্টই নেই। আর তাছাড়া জিফেই কোম্পানিকে খুব ভালোভাবে চালাচ্ছে, তাই ঝৌই খুব স্বস্তিতেই আছে। কারণ জিফেই যদি কোম্পানি ঠিক করে সামলাতে না পারতো, তাহলে বড় হওয়ার জন্য ঝৌই কোম্পানিটা সামলাতে হতো। আর এইসব কিছু বলার পর ঝৌই তো জিরান এবং জিফেইকেও ফোন লাগিয়ে দেয় আর ওখানে আসতে বলে। আর পরের দিন সকালে ওদের তিনজনকেই আমরা একই বিছানাতেই দেখতে পাবো। আগের দিন রাতে কি হয়েছিল সেটা ঝৌইর মনেই নেই। আর এই ব্যাপারে সে জিফেই এবং জিরানকে জিজ্ঞাসা করে। তখন জিরান বলে, তুমি কালকে খুব নেশা করেছিলে আর বাড়ি ফিরে জামা কাপড় খুলে অনেক ড্রামাই করেছিলে। আর শুধু এটুকুই নয়, এইসব কিছুর ভিডিও জিরান করে রেখেছে। তারপর জিরান ঝৌইকে অফিসে আনে। আসলে জিরান ঝৌই যাতে শাওকে পেয়ে যায় তার ব্যাপারে সাহায্য করতে চায়। আর সে তো ঝৌইকে বলে, তোমার বডি তৈরি করা উচিত, যেটা দেখে শিয়াও শেও তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। আর তারপর যখন শিয়াও শেও ওখানে আসে তখন জিরান ঝৌইর ওয়ার্কআউটের একটা ভিডিও ওকে দেখায়। আর যেটা দেখে শিয়াও শেও সত্যি ওর বডির প্রশংসা করে। আর এটা দেখে ঝৌইও খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর অ্যাসিস্ট্যান্টদের মধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, কারণ আজ থেকে জিচিং অফিসে আসবে। আর ওরা খুব ভয় পাচ্ছিল, কারণ জিফেই যখন ওদেরকে জিচিং এর খেয়াল রাখার দায়িত্ব দিয়েছিল তখন জিচিং ওদের অবস্থা খারাপ করে দিয়েছিল। কিন্তু জিচিং অফিসে আসার পর কারোর দিকে নজর না দিয়ে সোজা জিফেইয়ের অফিসে চলে যায়। সেখানে তো প্রথমে জিফেইকে কিছু কথা শোনায়, কারণ জিচিং যখন হসপিটালে ছিল জিফেই ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল। আর তারপর আসে বিজনেসের কথায়। আর এই বিজনেসটা ছিল একটা স্পেশাল ড্রিঙ্কের ব্যাপার নিয়ে। আর এর জন্য তো জিচিং একটা মেল স্পোকার পার্সনকেও খুঁজে নিয়েছিল। আর এই স্পোকার পার্সনের নাম হলো ইয়াং, যে আসলে একজন সুইমার, কিন্তু সে সুইমিং থেকে রিটায়ারমেন্টও নিয়েছে। কিন্তু তবুও ইয়াং এখনো পর্যন্ত খুবই ফেমাস। আর জিচিং চায় এই মেল স্পোকার পার্সনের সঙ্গে এই কোম্পানির ফিমেল স্পোকার পার্সন একসঙ্গে মিলে এই স্পেশাল ড্রিঙ্কের প্রোমো ভিডিও বানাবে। আর এই আইডিয়াটা জিফেইয়ের খুব ভালো লেগে যায়। কিন্তু সমস্যা ছিল একটাই, যে জিচিং এখনো পর্যন্ত ইয়াং এর সঙ্গে কন্ট্যাক্ট করতেই পারেনি, কারণ ইয়াং খুব মিস্টেরিয়াস পার্সন। আর তারপরে জিফেইয়ের মাথায় ঝৌইর কথা আসে, কারণ ঝৌইও সুইমিং খুব পছন্দ করে, তাহলে সে নিশ্চয়ই ইয়াংকে জানবে। আর এটা ভাবার পরই জিফেই শিয়াও শেওকে নিয়ে ঝৌইর সঙ্গে কথা বলতে যায়।
আর যেখানে ঝৌইকে শিয়াও শিয়াও কিছু রিকোয়েস্ট করছে আর ঝৌই সেটা রাখবে না, সেটা কি করে হতে পারে। সে তো জিফেইকে এটাই প্রমিস করে দেয় যে কালকের মধ্যেই ইয়াং এর ব্যাপারে সমস্ত ইনফরমেশনই সে এনে দেবে। পরের দিন অফিসে গিয়ে জিফেই জানতে পারে যে জিচিং আজ থেকেই তার অফিসে কাজ করতে চায়। আর তারপর জিচিং তো এটাও বলে যে সেই স্পেশাল ড্রিঙ্কের ও ইনচার্জ হবে। আর জিফেই এর সব থেকে কাছের অফিসটাকেই তার অফিস বানানোর কথা বলে। আর জিফেই যেহেতু শিহুয়ার জন্য জিচিং এর অ্যাসিস্ট্যান্টকে ফায়ার করে দিয়েছিল, তাই সে বলে আমি তোমার সেক্রেটারি চিকে আমার অ্যাসিস্ট্যান্ট বানাতে চাই। কিন্তু এতে জিফেই সঙ্গে সঙ্গেই না করে দেয়, কারণ চি তার সেক্রেটারি, সে কি করে চিকে জিচিং এর হাতে তুলে দিতে পারে। আর জিফেই তো এটাও বলে তোমার অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা আমি করে দেব। পরের দিন অফিসে ঝৌই একজন বিজনেসম্যানের মতো পুরো ড্রেস আপ করে চলে আসে, কিন্তু জিফেই ওকে দেখে বুঝতেই পেরে যায় যে ঝৌই তার বাবার জামাকাপড় পরে এসছে। আর তার উপরে সে টাইটাকেও বাইরে বের করে রেখেছিল, যেটা জিফেই ঠিক করে দেয়। আর তারপর ঝৌই শিয়াও শিয়াওকে বলে যে আমি ইয়াং এর সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছি আর কালকে ইয়াং অফিসে আসবে মিটিং এর জন্য। এটা শুনে শিয়াও শিয়াও খুশি হয়ে ওকে ধন্যবাদ জানায়। এদিকে শিহুয়া জিফিয়ের পালস চেক করার পর বলে যে তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেছো, কিন্তু সবসময় এইভাবে সুস্থ থাকার জন্য তোমাকে খুব এক্সারসাইজ করতে হবে আর ডায়েটেও থাকতে হবে, কিন্তু আজ থেকে আর আমার মেডিসিন খাওয়ার কোনো দরকার নেই তোমার। পরের দিন ইয়াং অফিসে আসে আর তারপর ওদের মিটিংও শুরু হয়ে যায়, যেখানে ইয়াং জিফেকে জানিয়ে দেয় সে এখনই কোনো এন্ডোর্সমেন্ট করতে চায় না, কারণ সে এখন তার সুইমিং এ ফোকাস করতে চায়। আর তাছাড়াও তার কিছু প্রাইভেট ব্যাপারও আছে। কিন্তু শিয়াও শিয়াও অনেক কষ্ট করে ওকে বুঝিয়ে বাজিয়ে ওকে রাজি করিয়েই ফেলে। আর তারপর ইয়াং এবং শিহুয়া দুজনেই কন্ট্রাক্টটা সাইন করে। রাতে যখন ওরা বাড়ি ফেরে তখন শিহুয়া জিফেই এবং জিরেনের সামনে ইয়াং এর খুবই প্রশংসা করতে থাকে, মানে ইয়াং কত সুন্দর দেখতে এবং তার কথাবার্তা, তার ব্যবহার সবকিছুই কত ভালো। আর এইগুলো শুনে শুনে জিফেই তো খুবই জেলাস হয়। পরের দিন সকালে সবাই ওরা শুটিং এর প্র্যাকটিসের জন্য ইয়াং এর সুইমিং ক্লাবে আসে, আর যেখানে শিহুয়া খুবই এক্সাইটমেন্টের সঙ্গে দৌড়াতে গিয়ে সুইমিং পুলেই পড়ে যায়। এটা দেখে সবাই শিহুয়াকে বাঁচানোর জন্য দৌড়ায়, কিন্তু জিফেই প্রথমে জলে নেমে যায় আর শিহুয়াকে জল থেকে তুলতে সাহায্য করে। আর জিফি এর তো শিহুয়ার জন্য সত্যিই খুব চিন্তা হচ্ছিল, যেটা থেকে শিহুয়া একটু অবাকভাবেই ওকে দেখতে থাকে। আর তারপর জিফেই শিহুয়াকে ওখান থেকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর জিফেই যখন ড্রেস চেঞ্জ করে আসে তখন জিরেন ওকে জিজ্ঞাসা করে তুমি কি শিহুয়াকে পছন্দ করো? না মানে আমি বলতে চাইছিলাম তুমি তো সুইমিংই জানো না, কিন্তু শিহুয়াকে বাঁচানোর জন্য কিছু না ভেবেই জলে নেমে গিয়েছিলে। তখন জিফেই তার ভাইকে বলে আরে তুমি এসব কি বলছো, আর আমি ওইরকম একটা মেয়েকে কি করে পছন্দ করতে পারি। এদিকে শিহুয়া এটাই ভাবতে থাকে যে জিফে কি আমার কথা চিন্তা করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওর ভুলটা ভেঙে যায়, কারণ জিফেই তো তার সঙ্গে খুবই বিরক্তিভাবে কথা বলে। আর তারপর শিহুয়া তার জন্য এবং জিফে এর জন্য জিঞ্জার স্যুপ বানিয়ে আনে। আর তারপর সে জিফেইকে ধন্যবাদ জানায়, কারণ সে সুইমিং জানতো না। এটা শুনে জিফেই তো রেগেই ওকে বকতে শুরু করে আর এটা বলে তুমি কি জানো এই স্পেশাল ড্রিঙ্কের প্রোমো ভিডিওর জন্য সুইমিং পুলেই আমাদেরকে শুটিং করতে হবে। তো শিহুয়া বলে তুমি চিন্তা করো না, আমি ইয়াং এর কাছ থেকে সুইমিং শিখে নেব, কারণ আমি খুব তাড়াতাড়ি সবকিছু শিখে ফেলি। কিন্তু ইয়াং এর নাম শুনে জিফেই তো আবারও জেলাস হয় আর ওকে তো কন্ট্রাক্ট ভেঙে দেওয়ার কথা বলে এবং তার জন্য যে পেনাল্টি ভরতে হবে সেটাও সে দিতে রাজি হয়ে যায়। তো শিহুয়া বলে না না তার দরকার নেই, কারণ এমনিতেও তুমি এবং দাদু আমার জন্য অনেক কিছু করেছো, আর তাছাড়াও আমি যদি হঠাৎ করে কন্ট্রাক্টটা ভেঙে ফেলি তাহলে তোমার এবং জিচিং এর মধ্যে সমস্যা তৈরি হয়ে যাবে, আমি সেটাও চাই না। আর এটা বলার পরেই সে ইয়াংকে ফোন করতে চলে যায়। এদিকে আমরা জানতে পারবো ইয়াং এই এন্ডোর্সমেন্টটা করতে চাইছিল না, কারণ তার হাতের একটা হাড় একটু সরে গেছিল, মানে ডিসলোকেট হয়ে গেছিল, আর তাই তো সে মাত্র 20 বছর বয়সে সুইমিং থেকে রিটায়ারমেন্ট নিয়েছে। পরের দিন সকালে জিফেই দেখে শিহুয়া কোথাও একটা যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখন যখন জিফেই ওকে জিজ্ঞাসা করে ও কোথায় যাবে, তখন শিহুয়া বলে আমি ইয়াং এর সঙ্গে একটু ওয়ার্কআউট করতে যাচ্ছি, আসলে সুইমিং শেখার আগে একটু এক্সারসাইজ করাও দরকার। এটা শুনে জিফেই বলে তাহলে আমিও যাব। তারপর আর কি, জিফেই একটা অদ্ভুত রকমের ড্রেস পরে জিরেনকে সঙ্গে নিয়ে শিহুয়ার সঙ্গে চলে আসে, কিন্তু আজকেও এক্সারসাইজ করতে করতে জিফেই এর অবস্থাই খুব খারাপ হয়ে যায়। সেদিন যখন জিফেই অফিসে পৌঁছায় জিচিং ওকে খুবই বকতে থাকে আর বলে তুমি কিছু না ভেবে জলে কেন নেমে গেছিলে। আসলে জিচিংও ভালো করে জানতো যে জিফেই সুইমিং জানে না। তখন জিফেই বলে শিহুয়া জলে ডুবে যাচ্ছিল, তাই আমি কিছু ভাবারই সময় পাইনি আর জলে নেমে পড়েছিলাম। এটা শুনে জিচিং বলে শিহুয়ার জায়গায় যদি আমি জলে ডুবতাম তাহলে কি তুমি আমাকেও বাঁচাতে যেতে। তখন জিফেই বলে তার কোনো দরকার হতো না, কারণ সেখানে অনেক প্রফেশনাল সুইমারও ছিল। আর এই কথাটা শুনে জিচিং তো খুবই রেগে যায় আর তারপর সে শিহুয়াকে তার অফিসে ডাকে আর শিহুয়াকেই খুব বকতে থাকে। এটা বলে তুমি সুইমিং জানো না, সেটা আগে কেন জানাওনি। শিহুয়া বলে তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি সুইমিং করা শিখে যাব। জিচিং জিজ্ঞাসা করে কার কাছ থেকে, তো শিহুয়া বলে ইয়াং এর কাছ থেকে। আর এটা শুনেই জিচিং একটু স্বস্তি পায়
আর তারপরও এটা ভাবে শিহা এবং ইয়াং এর মধ্যে যদি সেই রকম কোনো সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে তার এবং জিফি এর মাঝখানে কেউ আর আসবে না। আর এটা ভাবার পরেই জিজিং শিহাকে বলে তুমি এক্ষুনি সুইমিং করতে চলে যাও, আমি তোমাকে অফিস থেকে ছুটিরও পারমিশন করিয়ে দিচ্ছি। এইসব কথাবার্তা যখন জিফেই জানতে পারে সে তো খুবই জেলাস হয় আর সে সঙ্গে সঙ্গেই তার গাড়ি করে সুইমিং ক্লাবে পৌঁছে যায়। আর তারপর সে আড়াল থেকে শিহা এবং ইয়াংকে দেখতে শুরু করে, যারা তখন সুইমিং করার আগে বডি ওয়ার্ম আপ করছিল। আর তারপর জিফেই দূর থেকেই শিহাকে এসএমএস করে বিরক্ত করতে শুরু করে, কিন্তু সামনে থেকে শিহা শুধুমাত্র ইয়েস এবং ওকে এইসব কিছুই রিপ্লাই করছিল। আর যেটা দেখে দেখে জিফেই তো আরোই রেগে যায়, কিন্তু ও যে এখানে লুকিয়ে আছে সেটা ঝাউই দেখে ফেলে। তাই বেচারা জিফেইকে তো সবার সামনে আসতেই হয় আর সে সবাইকে জানায় যে আমি তো এইমাত্র পৌঁছেছি আর যাতে কারোর ডিস্টার্ব না হয় তাই আমি দূর থেকেই এসএমএস করছিলাম। তারপরেও শিহা এবং ইয়াংকে প্র্যাকটিস করতে বলে ঝাউইর সঙ্গে একটু দূরে গিয়ে কথাবার্তা বলে আর জিজ্ঞাসা করে যে এদের আর কতক্ষণ প্র্যাকটিস করতে হবে। তখন ঝাউই বলে এরা তো এখনো কিছু শুরুই করেনি, কিন্তু জিফেই শিহাকে একা ইয়াংয়ের সঙ্গে কিছুতেই ছেড়ে যেতে চাইছিল না। তাই সে ঝাউইকে বলে তাকে একটু সাহায্য করতে। শিহা এবং ইয়াং যখন কিছু এক্সারসাইজই করছিল তখন জিফেই তার ড্রেস চেঞ্জ করে চলে আসে আর ওকে এইরকম অবস্থায় দেখে শিহুয়া তো ওর দিকে হাঁ করেই তাকিয়ে থাকে। জিফেই ইয়াংকে বলে আমিও তোমার কাছ থেকে সুইমিং শিখতে চাই। এতে তো ইয়াংও হ্যাঁ বলে দেয়। তারপর ওরা তিনজন জিমে এক্সারসাইজ করার জন্য যায়, কিন্তু জিফেইকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না কারণ তার গায়ে কোনো শার্ট পরা ছিল না। এতে বেচারা জিফেই একটু এম্বারাস হয়ে যায় আর যেটা দেখে ঝৌই বলে চিন্তা করো না, আমি তোমার জন্য ওয়ার্কআউটের পোশাক এনে দিচ্ছি। জিফেই যখন ড্রেস পরতে চলে যায় তখন ইয়াং শিহাকে সিটআপস করাচ্ছিল আর জিফেই যখন ফিরে এসে এই ব্যাপারটা দেখতে পায় সে তো আবারও জেলাস হয়। আর তারপর তো জিফেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবের জগতেই ঢুকে যায়, মানে সে তো এটাই ভাবতে থাকে যে ইয়াং এবং শিহা রোমান্স করছে। তাই তো চিৎকার করে শিহার নাম ধরে ডাকে আর তারপর ওদের কাছে গিয়ে বলে তোমরা তো ব্রিদিং এক্সারসাইজ করবে বলছিলে, তাহলে এগুলো কি করছো? এটা শুনে ইয়াং তার সুইমিং এর ব্যাপারে অনেক ব্যাপারই জিফেইকে বলে। তখন জিফেই ইয়াং এর অনেকটা প্রশংসা করে আর তারপর বলে তুমি তো সুইমিং অনেক বেশি পরিমাণে জানো, তাই তোমার শিহাকে শিখিয়ে সময় নষ্ট করার একদমই দরকার নেই, তার থেকে বরং তুমি ঝাউইকে শেখাও আর আমি আর শিহা একসঙ্গে সুইমিং প্র্যাকটিস করে নেব। এদিকে আমরা আরেকটা নতুন চরিত্র সেনজুনকে দেখতে পাবো, যে সেদিন অফিসে জিফেই এর সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু জিফেই অফিসে না থাকার ফলে সে জিচিং এর সঙ্গে দেখা করে। আর ওদের কথাবার্তা থেকে আমরা জানতে পারবো যে ওরা দুজন বন্ধু। আর এখানে সিনজুন জিচিংকে বলে তুমি যে জিফেই এর জন্য যা কিছু করছো সেসব করে তোমার কোনো লাভ নেই, কারণ তুমি জিফেইকে কোনোদিনই পাবে না। আসলে চৌ পরিবারের একটা ট্রেডিশন আছে, তারা তাদের কোম্পানির স্পোকার পার্সনকেই বিয়ে করে। আর তাছাড়া আমি তো এটাও শুনেছি যে জিফেই এবং শিহা এখন একসঙ্গেই থাকে। কিন্তু এইসব কিছু শুনে জিচিং খুবই রেগে যায় আর সিনজুনকে এই অফিস থেকে চলে যেতে বলে। এদিকে জিফেই এর এক্সারসাইজ করে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, তাই ফার্দার এক্সারসাইজ করা থেকে বাঁচার জন্য সে অফিসের একটা ইম্পর্টেন্ট কাজ আছে বলে সে শিহাকে নিয়ে অফিসে ফিরে আসে। কিন্তু তারপরেই আমরা দেখবো যে জিফেইয়ের তো শুধুমাত্র একটা ফাইলে সাইনই বাকি ছিল। তারপর যখন জিফেই বাড়ির দিকেই যাচ্ছিল তখন ওর অ্যাসিস্ট্যান্টরা ওকে বলে কালকের জন্য তারা ছুটি চায়। আর জিফেইও কিছু না ভেবেই ওদের সবাইকে ছুটি দিয়ে দেয়, যেটা দেখে অ্যাসিস্ট্যান্টরা খুবই খুশি হয়ে যায়। রাতে জিফেই শিহার দরজার বাইরে অনেকক্ষণ নক না করেই দাঁড়িয়ে থাকে আর তারপর যখন ও ফিরেই যাচ্ছিল তখনই শিহা দরজা খোলে আর ওকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে কিছু বলতে চাও? জিফেই বলে তোমার সঙ্গে আজকে সুইমিং প্র্যাকটিস করে আমার খুব ভালো লেগেছে আর তাই এরপর থেকে তোমার আর ইয়াং এর সঙ্গে প্র্যাকটিস করার দরকার নেই, প্র্যাকটিস করার হলে তুমি আমার সঙ্গেই করো। পরের দিন যখন জিফেই অফিসে পৌঁছায় তখন দেখে অফিসে কোনো এমপ্লয়ি নেই। আসলে সমস্ত এমপ্লয়ি শিহা এবং ইয়াং এর ফটোশুট দেখতে চলে গেছে আর তারই পারমিশন হিসেবে জিফেই কালকে একটা পেপারে সাইনও করে দিয়েছিল। আর এই ব্যাপারটা মনে করার পর জিফেই সেই ফটোশুটিং এর জায়গার দিকে যেতে শুরু করে। এদিকে শিহা এবং ইয়াং এর ফটোশুট চলছিল আর তাদের ফটোগুলো একসঙ্গে খুব ভালোই লাগছিল। তখনই জিফেই ওখানে চলে আসে আর আড়াল থেকেই ওদেরকে দেখতে শুরু করে আর সে আবারও একবার ভাবের জগতেই ঢুকে যায়, যেখানে সে এটাই ভাবে যে ইয়াং এবং শিহা একসঙ্গে খুব রোমান্টিক ভাবেই পোজ দিচ্ছে। আর এগুলো ভাবার পরই জিফেই শিহার নাম ডেকে ভেতরের দিকে আসে। জিফেই শিহার নাম ডেকে ভেতরে আসে, কিন্তু এই ফটোশুটের জায়গায় জিচিংও ছিল। আর জিফেইকে দেখেই সে ইয়াং এবং শিহার কিছু সুন্দর ছবি দেখায় আর এগুলো দেখে জিফেই আবারও জেলাস হয়, তাই সে ওখান থেকেই ফিরে চলে যায়। ফটোশুট শেষ হতে হতে অনেক দেরি হয়ে যায়, তাই ইয়াং শিহাকে ডিনারে ইনভাইট করে। এদিকে বেচারা জিফেই তো খিদায় বসেছিল আর সে শিহার জন্য অপেক্ষাও করছিল। তারপরে ও দেখে যে ওর বাড়ির দরজায় কেউ নক করছে, তখন ও দৌড়ে গিয়েই দরজা খোলে, কিন্তু তারপর দেখা যায় সেটা তো জিরান ছিল, তাই ওর একটু মন খারাপ হয়ে যায়। আর এদিকে জিরান জিফেইকে আবারও সেই ইয়াং এবং শিহার ফটোশুটের ব্যাপার নিয়ে বলছিল।
সে তো এটাও বলে যে ওদের দুজনকে একসঙ্গে খুব ভালোই লাগছিল আর সবাই ওদের একসঙ্গে দেখে খুব প্রশংসাও করছিল। আর এগুলো শুনে শুনে জিফেই তো খুবই রেগে যায়। এদিকে ডিনার শেষ করার পর শিহুয়া এবং ইয়াং আবারও সুইমিং ক্লাবে চলে আসে। আর এখানে ইয়াং শিহুয়াকে তার ব্যাপারে সমস্ত সত্যি কথাই বলে দেয়, মানে এটা বলে দেয় যে সে এখন আর সুইমিং করতে পারবে না, কারণ তার কাঁধের সেই সমস্যার জন্য, আর এর জন্য ডাক্তার ওকে অপারেশনও করতে বলেছিল। কিন্তু ইয়াং সেটা না করে আরো বেশি পরিমাণে সুইমিং প্র্যাকটিস করে তার নিজের অবস্থা আরোই খারাপ করে নেয়। এগুলো শুনে শিহুয়া বলে, আমি কিছু ট্রেডিশনাল মেডিসিনের ব্যাপারে জানি, তুমি যদি চাও আমি তোমাকে সেগুলো এনে দিতে পারি, যেগুলো খেয়ে তুমি ঠিক হয়ে যাবে। পরের দিন শিহুয়া আবারও ইয়াংকে চিয়ার আপ করে ওকে সুইমিং পুলে নামতে বলে, কিন্তু তবুও তো ইয়াং কিছুতেই জলে নামতে পারছিল না। তখন শিহুয়া ওকে মোটিভেট করার চেষ্টা করে, কিন্তু ইয়াং তো তার 2 বছর আগের সেই অ্যাক্সিডেন্টের কারণে জলে নামতেই ভয় পাচ্ছিল। আর ওদের কথাবার্তাগুলো ঝৌইও শুনে ফেলে, আর যেগুলো শুনে তার তো মন খারাপ হয়ে যায়, কারণ সে ইয়াংকে তার আইডল মানত। তাই ঝৌই মন খারাপ করে জিফেইয়ের সঙ্গে দেখা করার জন্য অফিসে আসে, কিন্তু জিফেইকে দেখতে না পেয়ে সে শিয়াও শেওয়ের সঙ্গে কথা বলে। ইয়াং এর সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেওয়ার জন্য শিয়াও শেও ঝৌইকে ডিনার ট্রিট দেয়, যেখানে ওরা দুজন একে অপরের মনের কথা বলে। শিয়াও শেও তো এটা বলে যে তার রিলেশনশিপ থেকে ভরসাই উঠে গেছে, কারণ সে আগে একটা ছেলের সঙ্গে ডেট করতো যার সঙ্গে তার 6 বছরের রিলেশনশিপ ছিল, আর তো আর তারা লিভিনও করতে শুরু করে। কিন্তু তারপর সেও জানতে পারে যে ছেলেটি তো তাকে চিট করছে, আর তাই তখন থেকেই সেও আর কোনো রিলেশনশিপেই যায়নি। এগুলো শোনার পর ঝৌই বলে, ঠিক আছে, আজ থেকে আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না। আর তারপর ওরা দুজন খুব ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করতে করতে ওরা দুজন তো খুব ক্লোজ হয়ে যায়, যেখানে ঝৌই ওকে কিস করতে চাইলেও নিজেকে আটকে নেয়। কিন্তু পরের দিন শিয়াও ঝৌই এর কথা মাথা থেকে বের করতে পারছিল না। আসলে ঝৌই খুবই মিষ্টি এবং সরল মনের। আর পরের দিনই ঝৌই জিফেইকে গিয়ে বলে দেয় যে ইয়াং তো সুইমিং করতে পারবেই না। এটা শুনে ওরা সবাই শুটিং এর জায়গায় পৌঁছে যায়, কিন্তু গিয়ে দেখে ইয়াং তো খুব সুন্দরভাবেই সুইমিং সিনের যে শুটিংটা ছিল সেটা ভালোভাবেই করে ফেলেছে। আর এখানেই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছে, যেখানে ইয়াং শিহুয়াকে বলছিল যে সে আর সুইমিং করতে পারবেই না। তখন শিহুয়া ওর কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য জলে ঝাঁপ দেয়, আর এটা দেখে ইয়াংও জলে ঝাঁপ দেয় ওকে বাঁচানোর জন্য। আর এইরকমটা করতে গিয়ে ও দেখে যে ও তো সুইমিং করতে পারছে, আর এইভাবেই তার কনফিডেন্স ফিরে চলে আসে। আর তারপর ওরা দুজন মিলে খুব পরিশ্রমী করে এই শুটিংটা কমপ্লিট করার জন্য। কিন্তু এইরকম করতে গিয়ে ইয়াং এর তো শিহুয়াকে খুব পছন্দই হয়ে যায়। আর শুটিং কমপ্লিট হওয়ার পর ইয়াং শিহুয়ার সঙ্গে কথা বলে, যেখানে সে শিহুয়াকে প্রপোজও করে, কিন্তু শিহুয়া বলে দেয় আমার মনে তোমার জন্য কোনো ফিলিংসই নেই। এটা শুনে ইয়াং আর বেশি কিছু রিয়াক্ট না করে ওকে বলে, ঠিক আছে চলো আমরা বন্ধুই থেকে যাই। এটা বলে ইয়াং তো ওখান থেকে চলে যায়। পরের দিন শিহুয়া জিফেইকে বলে ইয়াং আমাকে প্রপোজ করেছিল। এটা শুনে জিফেই তো খুবই রেগে যায় আর বলে, তুমি কি অ্যাকসেপ্ট করে নিয়েছো? না, যদি করে থাকো একদমই করার দরকার নেই, ইয়াং তোমাকে মোটেও খুশি করতে পারবে না। আর তাছাড়া ইয়াং এর থেকে আমি বেশি হ্যান্ডসাম, তাই আমি তোমাকে ওয়ার্ন করছি তুমি আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারো না। তাছাড়াও তুমি আমাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, তাই তুমি কোনোদিনই আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববেও না। এটা শুনে শিহুয়া তো অবাক হয়ে যায়, আর ওর পেছনে পেছনে যেতে যেতে ওকে জিজ্ঞাসা করে তোমার এইটা বলার মানেটা কি। আর এইখানেই ফাইনালি জিফেই তার মনের কথাটা শিহুয়াকে জানিয়ে দেয় যে সে শিহুয়াকে পছন্দ করে, আর শিহুয়া ওর গার্লফ্রেন্ড হতেও রাজি হয়ে যায়। তারপর জিফেই শিহুয়াকে কিস করতেই যাচ্ছিল কি শিহুয়া ওকে একটা চড় মেরেই দূরে সরিয়ে দেয়। আসলে এটা তো শিয়ার রিফ্লেক্স অ্যাকশন ছিল। পরের দিন সকালেও শিহুয়া বিশ্বাস করতেই পারছিল না তার এখন একটা বয়ফ্রেন্ড আছে। আর এদিকে জিফেইয়েরও সেম অবস্থা, সে তো আনন্দে নাচতেই শুরু করে দেয় যে তার ব্যাচেলার লাইফ ঘুচে গেছে। ব্রেকফাস্টের সময়ও জিফেই ওর হাতটা ধরার অনেক চেষ্টাই করে, কিন্তু সাহস করে ধরতে আর পারছিল না। তারপর শিহুয়া ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে কেন পছন্দ করো। তখন জিফেই একটুক্ষণ ভেবে নেওয়ার পর বলে, কারণ তুমি অনেক বেশি খাও আর খুব বেশিই কথা বলো। এটা শুনে শিহুয়ার একটু মন খারাপ হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তাহলে কি তোমার আমাকে কিউট এবং সুন্দরী মনে হয় না? তখন জিফে একটু লজ্জা পেয়েই বলে, হ্যাঁ তুমি সুন্দরী এবং কিউটও। আর কথাটা শুনেই আমাদের শিহুয়া তো খুশি হয়ে যায়। অফিসে যাওয়ার আগে জিফেই ওকে ওয়ার্নিং দিয়ে দেয় যে অফিসে যেন কেউ না জানতে পারে যে আমরা দুজন ডেট করছি, কারণ এর আগে আমাদের অফিসে যেসব এমপ্লয়িরা প্রেম করতো তাদেরকে তো আমিই ফায়ার করে দিয়েছিলাম। তারপর কথা মতো ওরা দুজন অফিসের সমস্ত এমপ্লয়ির সামনে তো ঝগড়াই বাঁধে ফেলে, কিন্তু ওরা যখন জিফেইয়ের অফিসের মধ্যে চলে যায় তখন ওরা খুবই রোমান্স করে। এদিকে ছাওই অফিসের বাইরে দাঁড়িয়ে শিয়াওশের জন্য অপেক্ষা করছিল, আর শিয়াওশে বাইরে আসতে ওকে ডিনারের জন্য ইনভাইট করে, আর এতে শিয়াওশেও রাজিও হয়ে যায়। এদিকে শিহুয়া এবং জিফেই একটা পার্কে দেখা করতে আসে, আর ফাইনালি এখানে এসে কোনো এমপ্লয়িকে না দেখতে পেয়ে তারা দুজন তো হাত ধরে ফেলে। কিন্তু হাত ধরে কিছুটা চলার পর সামনে থেকে সেক্রেটারি চিকে দেখতে পায় ওরা, আর চিকে দেখা মাত্রই শিহুয়া জিফেইয়ের সঙ্গে কুংফু প্র্যাকটিস করতে শুরু করে দেয়। চি যখন ওদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা দুজন এত রাতে এখানে কি করছো, তখন শিহুয়া বলেই দেয়
আমি তো জিফেইকে এখানে এক্সারসাইজ করানোর জন্য এনেছি। তখন জি বলে আমার বাড়িও কাছেই আর আমিও এক্সারসাইজ করতে এসেছি, চলো আমরা তাহলে একসঙ্গে এক্সারসাইজ করি। কিন্তু জিফেই বলে অনেক রাত হয়েছে, এই বাহানা দিয়েই ও তো শিহুয়াকে নিয়েই ওখান থেকে চলে যায়। এদিকে ঝাওই শিয়াও শিয়াওয়ের সঙ্গে ডিনার করতে আসে, আর ডিনার করতে আসার আগে সে একটা বন্ধুর কাছ থেকে কিছু টিপস নিয়ে এসেছিল যে কি করে মেয়েদেরকে পটাতে হয়। কিন্তু অনেক টিপস অ্যাপ্লাই করার পরেও সে শিয়াও শিয়াওকে পটাতে আর পারেনি। পরের দিন অফিসে গিয়ে শিহুয়া শিয়াও শিয়াওকে মেকআপ করতে থাকে, আর এটাও লক্ষ্য করে মেকআপ করার পর শিয়াও শিয়াওকে খুব সুন্দরী দেখাচ্ছে। তাই সে ভাবে যে সেও মেকআপ করে জিফেইকে ইমপ্রেস করবে। তাই শিহুয়া একটা দোকানে যায় মেকআপের জিনিসপত্র কিনতে, কিন্তু মেকআপের জিনিসপত্রগুলোর দাম দেখে ওর তো মাথা খারাপ হয়ে যায় আর দোকান থেকেই ফিরে আসে। কিন্তু বাড়ি আসার পথে সে একটা পাউডার আর লাল রঙের কিছু ফল কেনে। তারপর সেই সব জিনিসপত্র দিয়ে শিহুয়া রেডি হয়ে খুব এক্সাইটেড ভাবে জিফেই এর সঙ্গে দেখা করে, কিন্তু জিফেই ওকে দেখে ঘাবড়ে পিছিয়ে আসে। আর এটা দেখে শিহুয়া ইমোশনাল হয়ে পড়ে আর কাঁদতে কাঁদতেই ওকে বলে আমাকে কি এতটাই খারাপ লাগছে, আমি তো শুধু অন্য মেয়েদের মতো একটু নর্মাল হতে চেয়েছিলাম। তখন জিফেই ওকে সান্ত্বনা দিয়ে বলে তুমি যেমন আমার তোমাকে তেমনই ভালো লাগে, অন্য মেয়েদের মতো তোমাকে এইসব কিছু করতে হবে না। আর এইসব কথাবার্তা শুনে শিহুয়ার মনটা আবার শান্ত হয়ে যায়। এদিকে জি চিং শিহুয়া এবং জিফেইকে আলাদা করার জন্য রোজ রোজ পার্টি রাখতে শুরু করে, যেখানে একদিন সে শিহুয়াকে ডাকে জিফেইকে ডাকেনি, তো অন্যদিন জিফেইকে ডাকে শিহুয়াকে ডাকে না। কিন্তু এত কিছু করেও সে শিহুয়া এবং জিফেইকে আলাদা করতেই পারেনি। পরের দিন আবারও যখন সে সবাইকে ইনভাইট করতে যায় পার্টির জন্য, তখন সবাই তো পার্টি করে করে এতটাই ক্লান্ত ছিল যে তারা বাহানা করে নাই করে দেয়। আর এইভাবে ফাইনালি শিহুয়া এবং জিফেই কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। একদিন সেনজুন জিফেইকে গেম কম্পিটিশনের জন্য চ্যালেঞ্জ করে, আর ফাইনালি যেদিন কম্পিটিশন হয় সেদিন জিফেইদের টিমই জিতে যায়। আর এই আনন্দের মুহূর্তেই জিফেই সবার সামনে এটা মেনে নেয় যে সে এবং শিহুয়া একে অপরকে ডেট করছে। এটা শুনে জিচিং এর মন খারাপ হয়ে যায় আর সে ওখান থেকে চলে যায়। আর এদিকে জিরানেরও সেম অবস্থা, কারণ সেও যে শিহুয়াকে খুব পছন্দ করত। কিন্তু কোম্পানির বাকি সবাই জিফেই এবং শিহুয়ার জন্য খুব খুশি ছিল, কারণ তারা তো প্রথম থেকেই এই ব্যাপারটা জানতো। জিরেন যখন খুব মন খারাপ করে দাঁড়িয়েছিল জিফেই ওর কাছে আসে আর ওকে ডিনারে ইনভাইটও করে, কিন্তু জিরেন কলেজ আছে বলে ওখান থেকে চলে যায়। ডিনার করতে গিয়ে জিফেই তো খুব ড্রাঙ্ক হয়ে যায়, তাই শিহুয়াই ওকে পিঠে করে বাড়ি আনে আর তারপর ওদের মধ্যে একটু আধটু রোমাঞ্চ হয়ে যায়। পরের দিন অফিসেও যখন জিফেই শিহুয়াকে কিস করতেই যাচ্ছিল তখনই জি ওখানে চলে আসে, আর তাই তো ওরা দুজন একটু এম্বারেস হয়ে যায়। কিন্তু তারপর জিফেই বলে ওঠে আমরা দুজন তো এখন কাপল, তাহলে আমরা এত ভয় পাচ্ছি কেন। পরের দিন জিফেই এবং শিহুয়া দাদুর সঙ্গে দেখা করতে যায়, কারণ তারা দাদুকে জানাতে চায় যে তারা অফিসিয়ালি এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কিন্তু ওরা দুজন একটু নার্ভাস ছিল, তাই দাদুকে কথাটা বলতেই পারছিল না। আর ততক্ষণে ওখানে ঝাওই আর শিয়াও শিয়াও চলে আসে। ঝাওই দাদুকে বলে যে শিয়াও শিয়াও এখন তার গার্লফ্রেন্ড। এইটা শুনে জিফেই এবং শিহুয়াও অবাক হয়ে যায় যে এদের মধ্যে সবকিছু ঠিক কবে হলো। আর ঝাওইয়ের কনফেশনের জন্য শিহুয়া বা জিফেই কেউই দাদুকে আর তাদের ব্যাপারটা বলতে পারেনি। পরের দিন জিরেন শিহুয়াকে তার বাড়িতে ডাকে আর শিহুয়ার জন্য সে লাঞ্চও তৈরি করতে শুরু করে। শিহুয়া দেখে জিরেন তার এবং শিহুয়ার ছবিগুলোকে অনেক সুন্দর করে বাঁধিয়ে রেখেছে। তারপর যখন ওরা লাঞ্চ করতে বসে ফাইনালি জিরান এখানে বলেই দেয় যে সে শিহুয়াকে খুব পছন্দ করে, আর সে এটাও বলে যে সে তার দাদার জন্যই নিজের ফিলিংসটা শিহুয়ার কাছে আগে বলতে পারেনি। এটা বলে সে শিহুয়াকে শেষবারের মতো জড়িয়েও ধরে। কিন্তু শিহুয়া ওখান থেকে চলে যেতেই জিরান তো অদ্ভুতভাবে হাসতে শুরু করে। আর এই হাসির রহস্যটা কি সেটা তো আমরা পরে গিয়ে জানতে পারবো। পরের দিন শিহুয়া যখন অফিসে যায় ওর খুব মন খারাপ ছিল, আর তারপর তো সে তার এমপ্লয়ীদের কথা বলতেও শোনে। কলেজের সময় দুজন বন্ধুর একটা মেয়েকেই পছন্দ হয়ে গেছিল, আর এর ফলে সেই দু বন্ধুর মধ্যে ঝামেলাই বেঁধে যায়। শিহুয়া যখন এইসব কথাবার্তাগুলো শুনে চিন্তায় পড়ে গেছিল তখনই ওকে জিরান ফোন করে আর দেখা করতেও ডাকে। ও যখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল চি ওকে দেখে, তাই চিও ওর পেছনেই আসে আর লুকিয়ে লুকিয়ে জিরান এবং শিহুয়াকে দেখতে থাকে। এদিকে জিরান তো তার ইমোশনাল নাটক আবারও চালিয়ে যাচ্ছিল। সে শিহুয়াকে বলে আমি তোমাকে খুব বেশি পরিমাণেই ভালোবাসি, আর আমি যখনই তোমাকে আমার দাদার সঙ্গে দেখি তখনই আমার মন খারাপ হয়ে যায়। তুমি কি পারবে না ওকে ছেড়ে আমার কাছে আসতে? কথাবার্তা বলতে বলতেই জিরান ইচ্ছে করে তার হাতের কাটার দাগগুলো জিরানকে দেখায়, আর এগুলো দেখে শিহুয়া তো আবারও আপসেট হয়ে পড়ে। তারপর শিহুয়া ওখান থেকে চলে যেতে জিরান তো তার সেই অদ্ভুত হাসি আবারও হাসতে থাকে। বাড়ি ফেরার পরেও শিহুয়া এইসব ব্যাপারগুলো জিফেইকে আর জানায়নি, কারণ সে জিরানকে প্রমিস করেছিল যে এইসব কথাগুলো সে তার দাদাকে বলবে না। আর শিহুয়া তো এটাই ঠিক করে ফেলেছিল দুই ভাইয়ের মধ্যে যাতে গন্ডগোল না হয় সে ওদের দুজনের মাঝখান থেকেই চলে যাবে। তাই তো শিহুয়া
জিফেই এর সঙ্গে অনেক রোমান্টিক ভাবেই রাতটা কাটায়। আর তারপর সে যাওয়ার আগে জিফেই এর জন্য অনেক নোটসই তৈরি করে। আর পরের দিন সকালবেলা শিহুয়া যাওয়ার আগেও জিফেইকে শেষবারের মতো আবার একটা কিস করে যায়। আর শিহুয়া বাড়ি থেকে চলে গেছে এটা যখন জিরান জানতে পারে সে তো খুব খুশি হয়। আসলে জিরান এইসব কিছু অনেকদিন আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিল। আর তার টার্গেটটা ছিল শিহুয়াই, কারণ জিরান তার দাদার প্রতি খুবই পজিটিভ। তাই তো সে দাদার সঙ্গে কোনো মেয়েকে দেখতেই চায় না। আর এখানে আমরা জানতে পারবো জিরানের হাতের কাটার দাগগুলোও নকল। আর শিহুয়া শেষবারের মতো অফিসেও যায় সবাইকে দেখতে। অফিসের এমপ্লয়িরা বুঝতেই পারে শিহুয়ার আজকে মন খারাপ, কিন্তু তারা ভাবে যে তার বোধহয় জিফেই এর সঙ্গে কিছু সমস্যা হয়েছে। আর শিহুয়াও কাউকে কিছু না বলে মন খারাপ করেই অফিস থেকে চলে যায়। কিছুক্ষণ পর যখন ওরা শিহুয়াকে খুঁজতে শুরু করে ওরা দেখে শিহুয়া তো অফিসেই নেই। জিফেই তার বাড়িতেও পর্যন্ত খোঁজে, সেখানেও শিহুয়া ছিলই না। অফিস থেকে শিয়াও জিফেইকে ফোন করে জানিয়ে দেয় যে শিহুয়া তো অফিসেও নেই। এটা শুনে জিফেই তো অবাক হয়ে যায়, কারণ শিহুয়া কাউকে কিছু না বলে কোথায় যেতে পারে। শিয়াও এবং বাকি এমপ্লয়িরা অনেক খোঁজাখুঁজির পর শিহুয়াকে রাস্তার উপর পেয়েই যায়। আর তারা শিহুয়াকে জিজ্ঞাসা করে যে তুমি আমাদেরকে না জানিয়ে কোথায় চলে যাচ্ছ। ততক্ষণে জিফেই ওকে খুঁজতে খুঁজতে ওখানেই চলে আসে। আর এতে শিহুয়া অনেকটা ইমোশনাল হয়ে পড়ে, তাই ওরা একে অপরকে জড়িয়েও ধরে। এদিকে সেক্রেটারি চি জিফেইকে জানিয়েই দিয়েছিল যে শিহুয়া কালকে জিরানের সঙ্গে দেখা করেছিল, আর দেখা করার পর থেকেই ওর মনটা খারাপ ছিল। আর এই ব্যাপারে যখন জিফেই শিহুয়াকে জিজ্ঞাসা করে তখন শিহুয়া তো প্রথমটা বলতেই চাইছিল না, কিন্তু জিফেই বারবার জিজ্ঞাসা করাতে শিহুয়া বলেই দেয়। আর এটাও বলে দেয় যে আমি তোমাদের মাঝখানে আসতেই চাই না, তাই তো আমি চুপচাপ কাউকে কিছু না বলেই এখান থেকে চলে যেতে চাইছিলাম। তখন শিয়াও ওকে বলে এতে তোমার কোনো দোষ নেই। জিরান ছোটবেলা থেকেই জিফেই এর জন্য একটু বেশি পজিটিভ। সে ছোটবেলা থেকেই কাউকে জিফেই এর কাছে আসতেই দিত না, সেটা কোনো মেয়ে হোক বা ছেলে। এটা শুনে জিফেই তো অবাক হয়ে যায়। আর শিয়াও ওকে বলে এখন তো জিরান অনেক বড় হয়ে গেছে। তখন শিয়াও বলে তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাহলে চলো আমি তোমাকে এটা প্রমাণ করিয়ে দেখিয়েই দিই। আর প্ল্যানিং মতো ঝাউই জিরানকে ফোন করে আর ওকে বলে শিহুয়া তো অফিস থেকে চলে যাচ্ছিল, কিন্তু জিফেই ওকে বুঝিয়ে ফিরিয়ে এনেছে। আর এখন জিফেই শিহুয়াকে প্রপোজ করতে চায়। এটা শুনে জিরান তো খুবই রেগে যায় আর তাড়াতাড়ি করে অফিস বিল্ডিং এ চলে আসে। আর এসে দেখে যে জিফেই সত্যি শিহুয়াকে প্রপোজ করছে। তখন জিরান শিহুয়াকে বলে তুমি কিছুতেই জিফেইকে অ্যাকসেপ্ট করতে পারো না। আর এবার তো জিফেইয়ের বিশ্বাস হয়ে যায় যে সত্যিই জিরান খুব বেশি পরিমাণে পজিটিভ, মানে শিয়াও তাকে সত্যি কথাই বলছিল। আর এখানে জিরান শিহুয়াকে অনেক বেশি পরিমাণে ইনসাল্ট করে এবং বলে যে ও গ্রাম থেকে আসা একটা মেয়ে, ওর তোমার মতো কোয়ালিফিকেশন কোথায়? আর যবে থেকে ও তোমার জীবনে এসছে তবে থেকে তুমি তো আমাকে ভুলেই গেছো, ওর জন্য তুমি আমাকে সময়ও দিচ্ছ না ঠিক করে। এগুলো শুনে শিহুয়ার তো অনেক বেশি মন খারাপ হয়ে যায়। জিরান কথা বলতে বলতে ওখানে থাকা একটা ছুরি তুলে নেয় আর ছুরিটা দিয়ে সে নিজের হাতেই আঘাত করে। জিরানের হাতের রক্ত দেখে জিফেইয়ের অবস্থা তো আবারও খারাপ হয়ে যায়, মানে সেই তার অদ্ভুত রোগটা ফিরে আসে, যেটা থেকে সবাই মিলে জিফেইকে বাড়ি আনে। কিন্তু এখানে সবাই জিফেইয়ের যে আলাদা একটা পার্সোনালিটি আছে সেটা জেনে যায়। আর অবশ্যই এই পার্সোনালিটি থাকলে জিফেই শিহুয়াকেই চিনতে পারে। আর এটা দেখে তো জিরান আরো বেশি পরিমাণেই রেগে যায় আর ওখান থেকেই তার নিজের বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরেও সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর এগুলোই ভাবতে থাকে যে ছোটবেলা থেকে তার দাদা তার কত খেয়াল রেখেছে। পরের দিন সকালে যখন জিফেইয়ের ঘুম ভাঙে সে শিহুয়ার কাছে আসে আর ওকে বলে তুমি জিরানের কথায় বেশি কিছু মনে করো না জানো, কারণ জিরান তো আমাদের থেকে ছোট, তাই সে অনেক কিছু বোঝে না। এদিকে আমরা দেখবো যে জিরান তো এখনো হার মানেনি, সে তো তার নতুন প্ল্যানিং শুরুও করে দিয়েছে। তাই সে পরের দিনই জিচিং এর সঙ্গে দেখা করে আর এটা বলে যে পরের বারের শেয়ার হোল্ডার মিটিং এ তোমাকে উপস্থিত থাকতে হবে। তারপর তার আঙ্কেল আন্টির সঙ্গেও দেখা করে এবং সেই একই কথাই বলে। এদিকে জিফেই তো অনেকবারই জিরানকে ফোন করছিল, কিন্তু জিরান কিছুতেই ওর ফোনটা রিসিভ করছিল না। তাই বাধ্য হয়ে জিফেই জিরানের বাড়িতে ওর সঙ্গে দেখা করতে আসে। এখানে জিরান বলে আমি তোমার উপর খুবই রেগে আছি, কারণ তোমার যে আলাদা একটা পার্সোনালিটি আছে বা তোমার যে কি রোগ আছে সেটা তুমি শিহুয়াকে বলেছো, কিন্তু আমি তোমার ভাই, তুমি আমাকেও পর্যন্ত কথাটা বলোইনি। কারণ কি? কারণ তুমি আমাকে বিশ্বাস করো না। আমি এত পড়াশোনা কিসের জন্য করেছি, কার জন্য করেছি? তোমার জন্য, যাতে আমি তোমার কোম্পানিতে তোমাকে সাহায্য করতে পারি। আর অনেক রাগ দেখে ওর দাদাকে ওখান থেকে চলে যেতেও বলে। জিফেই ওখান থেকে চলে যাওয়ার পর জিরান একটা লোককে কিছু একটা ইমেল করে দেয়। এবার সেটা কিসের পরে সেটা তো আমরা পরে গিয়েই জানতে পারবো। পরের দিন যখন জিফেই অফিসে আসে তখন তার সমস্ত এমপ্লয়িরা তাকে খুব অদ্ভুতভাবেই দেখতে থাকে, কিন্তু জিফেই তো বুঝতেই পারছিল না যে ব্যাপারটা কি হচ্ছে। তারপর শিহুয়া এসে ওকে জানায় যে তোমার ট্রমার ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। এইটা জানার পর জিফেই জিকে বলে সমস্ত শেয়ার হোল্ডারকে নিয়ে একটা মিটিং ডাকতে। তখন জি বলে সমস্ত শেয়ার হোল্ডাররা অলরেডি কোম্পানিতে চলে এসছে আর আজকের মিটিং এ তো চেয়ারম্যান মানে জিফেইয়ের দাদুও ছিল। তারপর জিফেই এবং শিহুয়া মিটিং এ আসে
আর এই মিটিং এ সবথেকে বেশি খুশি ছিল আঙ্কেল। সে তো জিফেইকে অনেক কথাই শোনাতে শুরু করে আর এটাও বলে যে এইরকম একটা অসুস্থ লোক কি করে এত বড় একটা কোম্পানি চালাবে। মিটিং এর মাঝখানে জিরানও ওখানে আসে আর সে সবাইকে এটাও জানায় যে জিফেই এর ব্যাপারে যে এই খবরটা ছড়িয়ে গেছে সেটা সেই করেছে। কথাটা শুনে ওখানে থাকা সবাই তো অবাক হয়ে যায়। আর জিফেই এর ট্রমার ব্যাপারটা প্রমাণ করানোর জন্য জিরেন সবার সামনেই তার হাতটা কাটে আর এর ফলে সবাই তো জিফেই রোগের ব্যাপারটা জেনেই ফেলে। আর দাদু জিরানের এরকম ব্যবহার দেখে ভীষণ অবাক হয়ে যায়। কিন্তু জিফেইয়ের যখন জ্ঞান ফেরে সবাই দেখে যে জিফেই তো নর্মাল বিহেভ করছে। এদিকে জিরেন কোম্পানিতে বসে বসে তার দাদার কথাই ভাবছিল। তখনই দাদু ওখানে আসে আর দাদুর সামনে জিরেন আবারও শিহর ব্যাপারে অনেক উল্টোপাল্টা বলতে শুরু করে। তখন দাদু ওকে একটা চড় মারে আর বলে, তুমি নিজে একবার ভেবে দেখো কি কি ভুল কাজ তুমি করেছো। এদিকে শেয়ার হোল্ডারের মিটিং এর পর থেকে জিফেই খুবই নর্মাল ভাবে বিহেভ করছে। আর তো আর সে সবাইকে তার বাড়িতে ডিনারের জন্য ইনভাইটও করে। জিফেই সবার সামনে নিজেকে যতটাই নর্মাল দেখানোর চেষ্টা করুক না কেন সবাই তো এটা ভালোভাবে বুঝতে পারছিল যে ও মনে মনে খুব কষ্ট পাচ্ছে, কারণ ওর সঙ্গে যে খারাপ ব্যবহারটা করেছে সে তার নিজের ছোট ভাই। পরের দিন অফিসে গিয়ে জিফেই জিচিং এর সঙ্গে দেখা করে যাতে বোর্ড মেম্বারের মিটিং এ জিচিং ওকেই ভোট দেয়। তখন জিচিং বলে, হ্যাঁ আমি এসব করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে আমাকে বিয়ে করতে হবে। এটা যদি করো তাহলে আমার সমস্ত শেয়ার ভোট সবকিছু তোমার। কিন্তু জিফেই তো এটা না বলেই ফিরে আসে। এদিকে এইসব কিছু ব্যাপারের জন্য শিনজুন জিফেইকে অনেক কথা শোনাচ্ছিল আর যেসব কথাবার্তাগুলো জিরেন সিসিটিভির মাধ্যমে দেখতে পাচ্ছিল, যেটা দেখে জিরেন তো খুবই রেগে যায়, কারণ আমি তো আগেই বলেছি যে জিরেন জিফেই এর প্রতি কতটা পজিটিভ। তারপর জিরেন শিনজুনের সঙ্গে কথা বলতে চায়, যেখানে সে শিনজুনকে একটা কেসে ফাঁসিয়েই দেয়। পরের দিনের শেয়ার হোল্ডারের মিটিং এ জিফেই সবার সামনে বলেই দেয় ছোটবেলায় সে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট দেখেছিল আর তারপর থেকেই তার রক্ত দেখলে এই অদ্ভুত রকমের রোগটা চলে আসে। কিন্তু আমি খুবই লাকি যে আমার জীবনে শিহা এসছে, শিহার ওষুধই আমাকে আস্তে আস্তে করে ঠিক করে দিয়েছে। এইসব কথা শুনে জিরেন তো আবারই রেগে যায় আর সে আবারও তার হাত কেটে এটাই প্রমাণ করানোর চেষ্টা করছিল জিফেই মিথ্যা কথা বলছে। কিন্তু জিফেই ওর কাছে ছুটে চলে আসে আর ওকে ধরে বলে, তোমার হাত কেটে তোমাকে এটা প্রমাণ করানোর দরকার নেই যে আমার কি রোগ আছে। তুমি হাত কাটলে আমি বেশি কষ্ট পাবো, তার থেকে আমিই হাত কাটছি। আর এবারে জিফেই যখন হাত কাটে তখন আর ওর কোনো রোগই আসেনি, তখন তো ও খুব নর্মালি ছিল। আর যখন সমস্ত শেয়ার হোল্ডাররা দেখে যে জিফেই একদম ঠিক আছে তখন সবাই আবার ওকে প্রেসিডেন্ট বানিয়ে দেয়। কিন্তু জিফেই এবং শিহা একটু আপসেট ছিল জিরেনকে নিয়ে। আর তারপর আমরা দেখবো যে শিহার মাস্টারও এখানে চলে এসছে। আর শিহার মাস্টার যখন জানতে পারে জিরেন এবং শিহার ব্যাপারে তখন সেও বেশ খুশি হয়। আর তারপর সে জিরেনের সঙ্গে দেখা করে আর না জানি সে জিরেনকে কি বলে যে জিরেন তো খুব ভালোভাবেই রুম থেকে বেরিয়ে আসে আর সবার সামনে হাঁটু মুড়ে তার নিজের ভুল স্বীকার করে। আর জিরেন তো এটা বলে যে সে মাস্টারের শিষ্য হয়ে পাহাড়ি এলাকায় থাকতে চলে যাবে। আর ওর এই ডিসিশনে জিফেই এবং শিহা খুবই কষ্ট পায়। কিছুদিন পর ফাইনালি শিহা এবং জিফেই এর ম্যারেজ সার্টিফিকেট চলে আসে। এদিকে ছাওই এবং শিয়াও সেওয়েরও। কিন্তু এত কিছুর মধ্যেও জিফেই এখনো জিরেনকে খুব মিস করে। এরপর আমরা 3 বছর পরের ঘটনা দেখব, যেখানে জিরেন তো গ্রামে একদম ভালোভাবে সেটেল হয়ে গেছিল আর সে এখন শিহার একটা রুমেই থাকে। শিহার রুম থেকে একটা নোটবই থেকে ও জানতে পারে যে শিহা খুবই ভালো মনের মানুষ আর এখন তো সে শিহার মতোই ট্রেডিশনাল মেডিসিনের ব্যাপারেও অনেক কিছু শিখে গেছিল, তাই সে গ্রামের মানুষকে অনেক সাহায্যও করে। আর তো আর জিরেনের জিফেই এবং শিহার সঙ্গেও খুব ভালো সম্পর্কও ছিল। কিছুদিন পর জিফেই এবং শিহা গ্রামে ঘুরতে আসে আর তারা প্রথমেই জিরেনের সঙ্গে দেখা করে আর জিরেন তো ওদেরকে খুব সুন্দরভাবেই ওয়েলকাম জানায়। আর এইভাবেই এই গল্পটার হ্যাপি এন্ডিং হয়ে যায়।